আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে মৌলসমূহের পর্যায়গত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই পার্টটা দেখতেছিলাম। আজকে হচ্ছে আমরা রাসায়নিক বন্ধন যে যৌগ কিভাবে গঠন হয়, অণু কিভাবে গঠন হয়, এই যে ব্যাপারগুলা আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন কিংবা হাইড্রোজেন বন্ধন নিয়েও আমরা হালকা পাতলা আইডিয়া নিব ইনশাআল্লাহ। সো আমরা হচ্ছে আজকে বেসিক্যালি বন্ধন নিয়ে পড়াশোনা করব। বন্ধনের দুইটা পার্ট আছে। এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট পার্ট। তো চলো শুরু করি। সো দেখো ফার্স্টে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। দেখো নামের মধ্যেই আছে আয়নিক, এটা আমরা কিন্তু জানি অলরেডি। হ্যাঁ, সো আয়নিক বন্ধন আমি যদি এখানে লিখি আয়নিক বন্ড। এখন আয়নিক বন্ড কি দিয়ে হবে? আয়নিক বন্ড যখন হবে তুমি বলবো ভাইয়া অবশ্যই সেটা আয়ন দিয়ে হবে, অবশ্যই সেটা আয়ন দ্বারা হবে। হ্যাঁ, ওকে, সো আয়ন দ্বারা হবে। এখন আয়ন কারা কারা থাকতে পারে এই জায়গাটায়? দুইজন থাকতে পারে। একটা হচ্ছে তোমার ক্যাটায়ন, আরেকটা হবে কি ভাইয়া অ্যানায়ন। একটা হবে ক্যাটায়ন আর এটা কি হবে অ্যানায়ন। এখন তোমরা আমাকে ঠান্ডা মাথায় একটু বলো তো ভাইরা যে ক্যাটায়ন কারা তৈরি করে, ক্যাটায়ন কারা তৈরি করে, ক্যাটায়ন কারা তৈরি করে? তাই তুমি বলবো ভাইয়া আমরা এটা জানি ধাতু সাধারণত ইলেকট্রন ছাড়ে। এখন ইলেকট্রন ছাড়লেই কি তৈরি হয়? ক্যাটায়ন তৈরি হয়। ইলেকট্রন যে ছাড়বে তারপরেই তো ক্যাটায়ন তৈরি হবে। তুমি চিন্তা করো, ধরো সোডিয়াম, সোডিয়াম ইলেকট্রন ছাড়ে তাহলে সোডিয়াম প্লাস হয়। তারপর ধরো ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে কি হয়? ক্লোরিন মাইনাস হয়। তাহলে ক্যাটায়ন কে হবে আর অ্যানায়ন কে হবে? তোমার যদি এটা জিজ্ঞেস করি তাহলে তুমি কিন্তু বলতে পারবা যে ভাই ক্যাটায়ন হবে হচ্ছে আমার মেটাল, ক্যাটায়ন হবে কে? মেটাল। আর এই যে ভাইয়া এইখানে আমার অ্যানায়ন কে হবে? অ্যানায়ন, অ্যানায়ন, অ্যানায়ন কে হবে? অ্যানায়ন হবে হচ্ছে অধাতু বা নন মেটাল, অধাতু বা নন মেটাল। হ্যাঁ, তাহলে এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই আমাকে একটু বলো তো আয়নিক বন্ধন কার কার মধ্যে হয়, তুমি বলবা ভাইয়া ধাতু আর অধাতুর মাঝে যে বন্ধন হয় আয়নের মাধ্যমে সেটাই হচ্ছে তোমার আয়নিক বন্ধন। এখন একটা ছোট্ট পয়েন্ট এখানে আছে, দেখো ক্যাটায়ন বলতেছি তাহলে তোমার যদি জিজ্ঞেস করি ভাইয়া এখন ক্যাটায়নের চার্জ কি হবে, তুমি বলবো ভাই ক্যাটায়নের চার্জ হচ্ছে পজিটিভ। ক্যাটায়নের চার্জ কি? পজিটিভ। হ্যাঁ ভাই ক্যাটায়নের চার্জ পজিটিভ। আচ্ছা এখন আমাকে বলেন তো ভাইয়া অ্যানায়নের চার্জ কি? অ্যানায়নের চার্জ কি? নেগেটিভ। তাহলে এখন তুমি দেখো প্লাস আর মাইনাসের মাঝে একটা বন্ধন হচ্ছে, তুমি কি কোথাও এটা কি খেয়াল করতে পারতেছো? প্লাস মাইনাস বিপরীতধর্মী চার্জ পরস্পর আকর্ষণ করে, তোমরা এটা পড়ছিলা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এখানে কি কোনোভাবে ওই যে আমাদের 19 আমরা যে পড়ছিলাম কুলম্ব একজন মানুষ ছিল, কুলম্বের সূত্র F ইকুয়ালস টু একটা ধ্রুবক ইন্টু Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার, মনে করে দেখো তো মনে পড়ে কিনা? হ্যাঁ, তুমি বলবা হ্যাঁ ভাইয়া এটা তো মনে পড়ে, এটা তো স্থির বৈদ্যুতে ছিল। এক্স্যাক্টলি ভাইয়া। সো আয়নিক বন্ধনে যখন এরকম প্লাস মাইনাসের মাঝে একটা বন্ধন আসবে, এই বন্ধনের মধ্যে যে আকর্ষণ বলটা, এই বলের মানটা কীরকম হবে? অনেক বেশি হবে না অনেক কম হবে? উত্তর হচ্ছে অনেক বেশি হবে, কারণ এখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে। তাহলে তোমার যদি জিজ্ঞেস করে আয়নিক বন্ধনে ভাই কি বল থাকে, কি বল থাকে, তুমি বলবা স্থির বৈদ্যুতিক আকর্ষণমূলক বল। তাহলে এখানে কি বল থাকে? স্থির বৈদ্যুতিক, স্থির বৈদ্যুতিক আকর্ষণমূলক বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণমূলক বল। এইবার তুমি একটু চিন্তা করো ভাইয়া স্থির বৈদ্যুতিক আকর্ষণমূলক বল থাকলে এটার অ্যাডভান্টেজটা কি হচ্ছে? অ্যাডভান্টেজ একটা আছে। কি অ্যাডভান্টেজ জানো? তোমরা 9-10-এ পড়ছো, 9-10-এ পড়ছো আয়নিক যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, তাই না? পড়ছো না এটা? হ্যাঁ ভাই আমরা তো পড়ছি গলনাঙ্ক। এটা কেন হয়? কারণ এখানে দেখো প্লাস আর মাইনাসের মাঝে বন্ধন, তাহলে আকর্ষণটা কি অনেক কম না অনেক বেশি? উত্তর হচ্ছে অনেক বেশি। তাহলে প্লাস মাইনাসের মাঝে আকর্ষণ হচ্ছে, তাহলে এখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণমূলক বল হবে এবং এই আকর্ষণমূলক বলের মানটা অনেক বেশি হয়। বলের মানটা কি হয়? অনেক বেশি হয়। তাহলে এই বল ইংলিশ কি? বল ইংলিশ হচ্ছে ফোর্স। তাহলে আমরা যদি এই যে এই টার্মটাকে ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করে দেই, বল হচ্ছে ফোর্স, তাহলে কি আমরা এটা বলতে পারি যে ভাই আপনি এটা কি বলতে পারেন বলের মান যত বেশি হবে, বলের মান যত বেশি হবে, তাহলে কি এটা আমরা বলতে পারি? হ্যাঁ ভাই আপনি বলতে পারেন বলের মান যত বেশি হবে ওই আয়নিক বন্ধনিত বলের মানটা বেশি হচ্ছে। তাহলে গলনাঙ্ক, গলনাঙ্ক ইংলিশ হচ্ছে মেল্টিং পয়েন্ট, মেল্টিং
পয়েন্ট, তাহলে এটাকে আমরা শর্ট ফর্মে এমপি লিখলাম। এমপি কি হবে? অনেক বেশি হবে। আমরা বলতে পারি, হ্যাঁ ভাই বলতে পারি, ভাইয়া বলের মান যত বেশি হবে তার বয়েলিং পয়েন্টও কি হবে? তত বেশি হবে। বয়েলের মান যত বেশি হবে তার বয়েলিং পয়েন্টও কি হবে? তত বেশি হবে। বয়েলিং পয়েন্ট, বয়েল মানে কি? সিদ্ধ, মানে স্ফুটনাঙ্ক। তাহলে এটা দিয়ে বোঝাচ্ছেন কি ভাইয়া? এটা দিয়ে বোঝাচ্ছি স্ফুটনাঙ্ক। বলের মান অনেক বেশি তাই গলনাঙ্ক, মেল্টিং পয়েন্ট, MELTING, মেল্টিং পয়েন্ট। আর এটা হচ্ছে বয়েলিং পয়েন্ট, তাহলে এরা অনেক বেশি হবে। তাহলে এখান থেকে দেখো আমরা কিন্তু মোটামুটিভাবে একটা জিনিস বুঝে গেলাম যে এইখানে বন্ধনের যে ফোর্সটা আছে এই ফোর্সের মানটা অনেক বেশি হয়, যার জন্য ভাইয়া এরকম মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট কি হয়ে যায়? বেড়ে যায়। আচ্ছা, এবার আরেকটা কথা একটু বলি, একটু খেয়াল করো ভাইয়া, তোমরা এটা মনে রাখবা ভাইয়া। এখানে ধরো আমি তোমাকে যদি ছোট্ট একটা এক্সাম্পল বলি, ধরো সোডিয়াম প্লাস একটা ক্যাটায়ন প্লাস Cl মাইনাস এটা একটা ক্যাটায়ন মিলে কি হবে ভাইয়া? এটা কি হবে? সোডিয়াম ক্লোরাইড। এটা কি একটা সলিড যৌগ তৈরি হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সোডিয়াম ক্লোরাইডের ভৌত অবস্থা কি সলিড না? ভাইয়া সলিড, আমরা জানি। এবার এখানে দেখার মতো একটা বিষয় আছে, তুমি খেয়াল করো, এটা একটা ক্যাটায়ন, এটা একটা অ্যানায়ন। তারা, তোমরা যখন পড়বা, আমরা যখন পর্যাবৃত্ত ধর্ম পড়বো, দেখবা আমি বলবো এই ক্যাটায়নটা কিভাবে তৈরি হয়, এই অ্যানায়নটা কিভাবে তৈরি হয়, এগুলো সব কিন্তু আমাদের আছে পর্যাবৃত্ত ধর্মের মধ্যে, এগুলো সব আছে। সো এইখানে ক্যাটায়ন আর অ্যানায়ন দেখবা স্টেপ বাই স্টেপ এগুলো সব আপলোড হবে, হোয়াটএভার, যাই হোক। সো ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে তারা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে একটা সলিড ক্যালাস তৈরি করছে। এখানে একটা নতুন বন্ড ফর্ম হয়েছে, একটা নতুন বন্ড কি হয়েছে? ফর্ম হয়েছে, বন্ধন গঠন হয়েছে। বন্ধন কি হয়েছে? গঠন হয়েছে। মনে রাখবা, যখনই কোনো একটা জায়গায় বন্ধন গঠন হবে সেটা একটা তাপ উৎপাদী প্রক্রিয়া, মনে রাখবা এটা। বন্ধন গঠন মানেই তাপ উৎপাদী প্রক্রিয়া নরমালি, আর বন্ধন ভাঙন মানেই তাপহারী প্রক্রিয়া। তাহলে এখন তোমাকে যদি জিজ্ঞেস করি ভাইয়া, এইখানে ডেল্টা এইচ তাপ উৎপাদী, ডেল্টা এইচ হলে কি হবে ভাইয়া? এটার মানটা কি হবে? তুমি বলবা নেগেটিভ হবে, কারণ এইখানে বন্ধন গঠন হয়েছে এবং বন্ধন গঠনের ফলে তাপ উৎপন্ন হয়, তাহলে ডেল্টা এইচ কি হবে? নেগেটিভ হবে। সো আমরা যদি তোমাকে সহজ ভাষায় বলতে চাই, সামারি হচ্ছে আয়নিক বন্ধন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকে, ধাতু আর অধাতুর মধ্যে হয়, এবং ডেল্টা এইচ নেগেটিভ হবে, সলিড আয়নিক ক্যালাস হবে। এইখানে যে ডেল এইচ, এটা একটা নাম আছে, এই নামটা একটু বলে রাখি, আমরা পড়বো এনথালপির মধ্যে এটা পড়বো, দেখবা তোমরা পাবা এই ডেল এইচ এর মান হচ্ছে, এটাকে বলা হয় ল্যাটিস এনথালপি। আমরা এনথালপি একটা পার্ট পড়বো, দেখবা ওইখানে এইটা আমি ক্লিয়ার করব। ল্যাটিস এনথালপি জিনিসটা কি, আমি একটু সংজ্ঞাটা একটু বলে দিই। ল্যাটিস এনথালপি জিনিসটা কি? এনথালপি শব্দটা তোমাদের কাছে হয়তো বা অপরিচিত লাগতে পারে, এনথালপি আর তাপ মোটামুটিভাবে একই জিনিস তুমি ধরতে পারো। তাহলে ল্যাটিস তাপ, এটার মানে কি? এটার মানে হচ্ছে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন মিলে একটা কঠিন আয়নিক ক্যালাস তৈরি করবে। একটা ক্যাটায়ন আর অ্যানায়ন, আমি সবচেয়ে সহজ ভাষায় বলতেছি, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন মিলে একটা কঠিন আয়নিক ক্যালাস তৈরি করবে। আয়নিক ক্যালাস, সোডিয়াম ক্লোরাইড কিন্তু ক্যালাস আকার পদার্থ। হ্যাঁ, এই ক্যালাসের শেপ কীরকম হয়, কীরকম গঠন হয়, এগুলো কিন্তু একটু ডিফারেন্ট সিনারিও, ঠিক আছে? যাই হোক, সোডিয়াম প্লাস আর Cl মাইনাস এরা একটা ক্যাটায়ন মিলে, অ্যানায়ন মিলে একটা কঠিন আয়নিক ক্যালাস তৈরি হয়েছে। তাহলে যে তাপ শক্তি নির্গত হয়েছে, তাপ উৎপাদিত, তাহলে এটা নির্গত হয়েছে, যে তাপ শক্তিটা নির্গত হয়েছে সেটাকে কি বলতেছি? আমরা ল্যাটিস এনথালপি বলতেছি। সো আমরা এটা একটু বুঝলাম, আলহামদুলিল্লাহ। ল্যাটিস এনথালপি জিনিসটা কি, এটা আমাদের মাথায় একটু হলেও আইডিয়া হয়েছে। এবং আরেকটা জিনিস আমরা শিখছি, এখানে বল বলতে ভাইয়া আকর্ষণ না বিকর্ষণ, এখানে ফোর্স বলতে কি বুঝাচ্ছে? আকর্ষণ না বিকর্ষণ পোলাপাইন? এখানে ফোর্স বলতে কিন্তু আকর্ষণমূলক বল, কারণ প্লাস মাইনাসের মাঝে ফোর্স, ঠিক আছে? এখন তোমাকে যদি কেউ বলে ভাই এই এক্সাম্পলটা সবাই দেয়, অন্য কোনো একটা এক্সাম্পল দেন, হ্যাঁ ভাই এক্সাম্পল দিতে পারবো, চলো দিই। ধরো আমি তোমাকে এবার জিজ্ঞেস করলাম যে ভাইয়া পটাশিয়াম প্লাস Cl মাইনাস, তাহলে এটাও কি হবে? একটা আয়নিক যৌগ, ধাতু আর অধাতু, তাহলে পটাশিয়াম ক্লোরাইড হবে। এটার ভৌত অবস্থা কি হবে? সলিড। এখানেও ডেল্টা এইচ কি হবে? নেগেটিভ হবে, কারণ কি? বন্ধন গঠন হয়েছে, এটা একটা ল্যাটিস এনথালপি। তোমাকে যদি কেউ বলে ম্যাগনেসিয়াম 2 প্লাস ধাতু প্লাস 2Cl মাইনাস, তাহলে কি হবে? এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটার অবস্থাও কি হবে? এটার অবস্থাও হবে সলিড, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। এবার তোমাকে যদি জিজ্ঞেস করি ক্যালসিয়াম 2 প্লাস ফ্লোরিন 2F মাইনাস, তাহলে এখানে কি হবে? ক্যালসিয়াম ফ্লোরাইড, আগের মতোই সব কিছু। আচ্ছা, এবার তোমাকে একটা ছোট্ট প্রশ্ন আমি তোমাদেরকে রেখে যাই তোমাদের কাছে, তোমরা নিজেরা পরে এটাকে অ্যান্সার করবা। তোমাদের কাছে ছোট্ট একটা কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3। হ্যাঁ, এটা তোমাদের সেই 9-10-এর বিখ্যাত প্রশ্ন, আমরা যখন ফাজান পড়বো তখন দেখবা এটা বোঝাবো। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ইজ ইট আয়নিক অর সমযোজী? এটা কি আয়নিক বন্ধন নাকি সমযোজী বন্ধন? এটা কি আয়নিক? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে গেলাম। হ্যাঁ, আয়নিক নাকি সমযোজী? আয়নিক নাকি সমযোজী?
আমি তোমাদেরকে এই হোমওয়ার্কটা সলভ করার জন্য ছোট্ট হিন্টস দিয়ে রাখি ভাইয়া, মনে রাখবা মানে তুমি সবসময় ধাতু অধাতু দেখেই সেটাকে আয়নিক বন্ধন বলে ফেলবা, ব্যাপারটা এমন না, ব্যাপারটা এমন না। অধাতু অধাতু হইলে সেখানে সমযোজী বন্ধন হয়, এটা আমরা জানি, কিন্তু তার মানে এই না সমযোজী বন্ধন মানেই সেখানে 100% সমযোজী চরিত্র আছে। আয়নিক বন্ধন মানেই সেখানে 100% আয়নিক চরিত্র আছে, ব্যাপারটা এমন না। এরকম হইতেই পারে সমযোজী বন্ধনে, মানে এইভাবে চিন্তা করো, ভেজালের মতো তুমি একটা জিনিস কিনলা, এটা কি 100% বিশুদ্ধ হবে? উত্তর হচ্ছে না ভাইয়া, সেখানে কিছু পরিমাণ কি থাকবে? ভেজাল থাকবে। তো তুমি যখন আয়নিক বন্ধন চিন্তা করবা, এটা কি 100% আয়নিক কিনা, এইটা কিন্তু একটা বিশাল বড় কোয়েশ্চেনের ব্যাপার। আমি মানুষ, আমার মধ্যে কি 100% মনুষ্যত্ব আছে কিনা, এটাও কিন্তু একটা বিশাল কোয়েশ্চেনের ব্যাপার, ঠিক আছে? সো মানুষ হইলেই যে তার মধ্যে 100% গুড কোয়ালিটি থাকবে, ব্যাপারটা কিন্তু এমন না। এটা খুব ভালো প্রবাদ আছে না, যে অমানুষদের যারা আছে তাদের চেহারাও দেখতে অনেকটা কার মতো? মানুষের মতোই। তাহলে দেখো এই লাইনের মধ্যেই কিন্তু তুমি পুরো জিনিসটা বুঝে যাইতেছো। আশা করি তোমরা কিছুটা হলেও হিন্টস পাইছো। ওকে, সো আমরা আয়নিক বন্ধন নিয়ে বেশ একটা আইডিয়া পাইলাম। এখন চলো আমরা একটু আয়নিক বন্ধনের বৈশিষ্ট্যগুলো দেখি। ওকে, সো এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র আছে। আয়নিক যৌগের বৈশিষ্ট্যসমূহ কি কি বৈশিষ্ট্য দেওয়া আছে একটু খেয়াল করো। আয়নিক যৌগের কি কি বৈশিষ্ট্য দিছি আমরা? এখানে বৈশিষ্ট্য দিছি হচ্ছে ক্যালাস গঠন করে, একটু আগে বলছিলাম ক্যালাস গঠন, হ্যাঁ ক্যালাস গঠন করতে পারে, ক্যালাস গঠন করতে পারে। তারপর হচ্ছে কি উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট, এটা আমরা অলরেডি বলছি। গলনাঙ্ক মানে হচ্ছে কি? গলনাঙ্ক মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট, আর স্ফুটনাঙ্ক মানে কি? স্ফুটনাঙ্ক মানে হচ্ছে বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট। যেহেতু আয়ন আছে তাহলে অবশ্যই বিদ্যুৎ সুপরিবাহিত 100% হবে। আচ্ছা, তারপরে যে কঠিন, তারপর ভঙ্গুর, তারপর হচ্ছে অনুদ্দায়ী। অনুদ্দায়ী মানে কি ভাইয়া? অনুদ্দায়ী মানে ছিল কিছু পদার্থ ছিল যেটা তুমি ডিরেক্টলি সলিড থেকে গ্যাসে যাইতে পারতা, এরা হয়তো উদ্দায়ী পদার্থ। মনে করে দেখো, সলিড থেকে ডিরেক্টলি যদি গ্যাসে চলে যাও তাহলে সেটা হচ্ছে উদ্দায়ী পদার্থ। এরকম কারা কারা আছে? এরকম আছে হচ্ছে, খুব ভালো এক্সাম্পল হচ্ছে আয়োডিন, হ্যাঁ আয়োডিন। তারপর তোমরা অনেকগুলো এক্সাম্পল আছে যেরকম অ্যামোনিয়াম ক্লোরাইড, হ্যাঁ এরা হচ্ছে উদ্দায়ী পদার্থ। এরাদেরকে তাপ দিলে এরা কি হয়? সলিড থেকে ডিরেক্টলি কিসে চলে যায় ভাই? এরা ডিরেক্টলি গ্যাসে চলে যায়। এখন আমাদের এখানে কি বলছে? এরা অনুদ্দায়ী, মানে তাপ দিলে ডিরেক্টলি গ্যাসে যাবে না। আচ্ছা, লাস্ট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এইটা আমার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। পোলার দ্রাবকে দ্রবণীয়। সো ফার্স্ট অফ অল আমাকে এটা জানতে হবে পোলার জিনিসটা কি। মনে রাখবা ভাই, তুমি যেখানেই পোলার দেখবা, পোলার মানে হচ্ছে একটা সিগনিফিক্যান্ট, একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে, মানে একটা পেয়ার। তুমি এভাবে চিন্তা করতে পারো, প্লাস মাইনাসের একটা পেয়ার হবে, প্লাস মাইনাসের একটা পেয়ার হবে। তুমি যেখানে বলবো পোলার, এটা কিন্তু পোলার সেই আইসক্রিম না, হ্যাঁ যে পোলার আইসক্রিমে তাহলে কি এক পাশে প্লাস এক পাশে মাইনাস থাকে? নট লাইক দিস, হ্যাঁ। সো পোলার মানে হচ্ছে এক পাশে প্লাস থাকবে আর এক পাশে কি থাকবে? মাইনাস থাকবে, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো। এখন তুমি একটু চিন্তা করো, সোডিয়াম ক্লোরাইড, তুমি দেখো তো ভাইয়া, তুমি কি এটাকে পোলার বলতে পারো? তুমি বলবা হ্যাঁ ভাইয়া আমি এটা বলতে পারি। কেন? কারণ দেখেন ভাইয়া, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, দেখেন। হ্যাঁ বলতে পারি, হ্যাঁ ভাইয়া বলতে পারি। তোমাকে যদি জিজ্ঞেস করি পটাশিয়াম ক্লোরাইড, ভাই এটাকে কি আপনি পোলার বলতে পারেন? হ্যাঁ ভাই আমি পোলার বলতে পারি। এখানে এটা আছে প্লাস, এখানে কি আছে? মাইনাস, হ্যাঁ আচ্ছা বলতে পারি। হ্যাঁ ভাই, এই যে দেখেন এইগুলা হচ্ছে পোলার, এই সিনারিওগুলোকে আমরা বলতেছি পোলার, মোটামুটি মানে প্লাস মাইনাস থাকবে, এই জিনিসটাকে আমরা বলতেছি পোলার। তো এখন তোমাকে বুঝতে হবে তাহলে পোলার দ্রাবক এই জিনিসটা কি। দেখো পোলার দ্রাবক, তাহলে আগের মতোই বলছি পোলার মানে হচ্ছে প্লাস মাইনাস। এখন তোমাকে যদি বলি দ্রাবক বলতে তোমার চোখের সামনে কি ভাসে? দ্রাবক, তুমি বলবে ভাই দ্রাবক বললে আমার চোখের সামনে ভাসে হচ্ছে হানি, হ্যাঁ হানি। হানি মানে কি? পানি, হ্যাঁ হানি মানে কি? পানি, হানি মানে পানি। ওকে ওকে, সো পানি দ্রাবক বলতে আমরা আপাতত সার্বজনীন দ্রাবক, ইউনিভার্সাল সলভেন্ট, কিচ্ছু পাচ্ছি না পানিকে দিয়ে দাও, এটা হচ্ছে সার্বজনীন। কাউরে পাওয়া না গেলে তখন সার্বজনীন। বাংলাদেশ ক্রিকেট টিম এরকম আছে, কাউরে পাচ্ছে না একজনকে ব্যাকআপ হিসাবে নিয়ে নিছে, সার্বজনীন ব্যাকআপ, হ্যাঁ এটা হচ্ছে এনামুল হক বিজয়, এভাবে যদি চিন্তা করো। সো দ্রাবকের ক্ষেত্রে সার্বজনীন দ্রাবক হচ্ছে পানি। এখন তুমি যদি চিন্তা করো, সরি আচ্ছা যাই হোক, সো এইখানে যদি চিন্তা করো HOH, হ্যাঁ আচ্ছা HOH, এখন তুমি এই জায়গাটায় তুমি যদি একটু চিন্তা করো, এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি ভাই? অক্সিজেনের। তাহলে অক্সিজেন কি করবে? ইলেকট্রনকে টানবে। তাহলে এইখানে তুমি কি দিবা? মাইনাস দিবা, এখানে কি দিবা? প্লাস দিবা। এই যে দেখো ভাইয়া, তোমরা যখন পানিকে ভাঙতা বা পানিকে দেখতা, তোমরা কিন্তু এরকমই দেখতা, প্লাস আর হচ্ছে মাইনাস। এখন একটা ছোট্ট প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপালটা আমরা অনেক পড়ছি, আমরা যখন দ্রাব্যতা পড়ছি তখন পড়ছি, আমরা যখন ফাজান পড়বো তখনও দেখবা। এই প্রিন্সিপালটার নাম হচ্ছে লাইক ডিজলভ লাইক প্রিন্সিপাল, লাইক ডিজলভ লাইক প্রিন্সিপাল। সো এই প্রিন্সিপালটা কি বলে? এই প্রিন্সিপালটা তোমাকে বলে ভাইয়া দ্রব আর দ্রাবক মিলে কি হয়? দ্রবণ হয়, মানে দ্রবণীয়তার ব্যাপার স্যাপার আসে। এখন সে বলতেছে দ্রব যদি পোলার হয় এবং দ্রাবকও যদি পোলার হয়, দুইটা সেম,
সেম জিনিস, মানে যে যেরকম সে তার সাথে যায় মিশবে এরকম। সো দ্রব পোলার, দ্রাবক ও পোলার এটা মিশ্রিত হবে। দ্রব অপোলার, দ্রাবক ও অপোলার এটাও মিশ্রিত হবে। বাট এখানে যদি তুমি একটু উল্টাপাল্টা করে ফেলো, ধরো দ্রব পোলার, দ্রাবক অপোলার, এটা কিন্তু আর মিশ্রিত হবে না। মনে রাখবা, দ্রব পোলার, দ্রব পোলার, দ্রাবক পোলার মিশ্রিত হবে। দ্রব অপোলার, অপোলার মানে কিভাবে চিনবো আমরা এটা পরে দেখবো, বাট পোলার তো তোমরা চিনছো, মানে প্লাস মাইনাস থাকবে না। অপোলার মানে তাহলে কি প্লাস মাইনাস হবে না, এরকম একটা সিনারিও। তাহলে দ্রব অপোলার, দ্রাবক অপোলার এটা কি হবে? মিশ্রিত হবে। এখন দ্রব অপোলার, দ্রাবক পোলার মিশ্রিত হবে না। একইভাবে দ্রব পোলার, দ্রাবক অপোলার এটাও কি হবে না? মিশ্রিত হবে না। মানে উল্টাপাল্টা হইলেই মিশ্রিত হবে না। এখন তুমি একটু খেয়াল করো, তোমাকে যদি জিজ্ঞেস করি ভাইয়া, ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে সোডিয়াম ক্লোরাইড আর পানি এটা কি মিশবে না মিশবে না, তুমি বলবো ভাই দেখেন আপনি, আপনাকে একটা জিনিস দেখায়, আপনি দেখলেই বুঝবেন। আপনি বলবেন যে ভাই এখানে পানিটাকে না আমরা এইভাবে লিখি, এইচ আর ওএইচ দিয়ে লিখি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এইচ আর এখানে লিখলাম ওএইচ, বুঝতে সুবিধা হবে। এটা কি মিশবে না মিশবে না? সো উত্তরটা হচ্ছে ভাই আপনি একটু দেখেন, এইখানে দেখেন সোডিয়ামের উপর একটা প্লাস দিলেন, এইখানে এটা মাইনাস দিলেন, তাহলে এটা কি ভাইয়া? এটা অলরেডি পোলার আপনি নিয়ে নিলেন, এটা তো দ্রব, সোডিয়াম ক্লোরাইড কি দ্রব। আর এখানে এটা যদি আপনি প্লাস দেন আর এখানে যদি আপনি মাইনাস দেন, এটা আপনি কাকে নিয়ে নিলেন? এটা আপনি নিয়ে নিলেন পোলার। এটা কি দ্রাবক। এখন একটু খেয়াল করে দেখো, দুটা কি একই না একই না? তুমি বলবো ভাই আল্লাহ এই দুটো তো একই, এই দুটা কি একই, তাহলে স্বাভাবিকভাবেই সে কি হবে? দ্রবণীয় হবে। এখন দেখো পোলার দ্রাবকে আয়নিক যৌগ কি হইতেছে? দ্রবণীয় হইতেছে। পোলার দ্রাবকে আয়নিক যৌগ দ্রবণীয় হইতেছে। আশা করি আমরা এই বৈশিষ্ট্যগুলো বুঝছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। আচ্ছা, সো আয়নিক বন্ধন কি জিনিস এটা শিখলাম, আয়নিক যৌগের বৈশিষ্ট্য সমূহ শিখলাম। এইবার হচ্ছে আমরা সমযোজী বন্ধন এটা শিখব। সমযোজী বন্ধন এটার ইংলিশটা একটু জানা উচিত আমাদের। এটার ইংলিশটা হচ্ছে কোভালেন্ট বন্ড। আমরা কিন্তু একটু ইংলিশটা জানবো। হ্যাঁ, যখন আমরা অ্যাডমিশন টেস্টে যাবো ভাইয়ারা, হ্যাঁ, তখন কিন্তু আইইউটি নামে একটা ভার্সিটি আছে, ওইখানে কিন্তু প্রশ্ন বাংলায় হয় না। সো তুমি কি করবা? তুমি কি তাহলে ইংলিশ ভার্সনে পড়া শুরু করে দিবা? ব্যাপারটা এমন না, ইংলিশ ভার্সনে পড়া শুরু করতে হবে না। তুমি যখন পড়াশোনা করবা তুমি চেষ্টা করবা অ্যাটলিস্ট টার্মগুলা যেন ইংলিশে জানতে পারো, যেরকম বেসিক টার্মগুলা, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। ওকে, সো আমরা কোভালেন্ট বন্ড পড়বো। সো আমরা একটু ইংলিশেই পড়ি, চলো। কোভালেন্ট, ওকে। সো কোভালেন্ট বন্ড কার কার মাঝে হয়? কোভালেন্ট বন্ড হয় নন মেটাল, নন মেটালের বাংলা হচ্ছে অধাতু, নন মেটাল। আর কার কার মাঝে ভাইয়া? নন মেটালের মাঝে, মানে দুইটা নন মেটালের মাঝে যে বন্ধনটা হচ্ছে সেটাই হচ্ছে আমার কোভালেন্ট বন্ড। এখন ওইখানে যেরকম আয়নিক বন্ধন হয়েছিল আয়ন দ্বারা, এইখানে কোভালেন্ট বন্ড কিভাবে হবে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। ইলেকট্রন শেয়ার, এখানে বন্ধনটা কিভাবে হবে ভাইয়া? এটা হবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এটা কিন্তু মনে রাখতে হবে, এখানে বন্ধন কিভাবে হবে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। মানে সহজ ভাষায় আমি যদি এটা বলি, ধরো এটা একটা নন মেটাল, এটা একটা নন মেটাল, এটা হচ্ছে এ, এটা আরেকটা নন মেটাল, এটা হচ্ছে বি। এখানে কিন্তু খেয়াল রাখবা এও দিবে বিও দিবে, দুইজনই শেয়ার করবে, মানে একটা বিজনেসের মতো। ধরো আমি এখানে আসি আর এখানে তুমি আসো, তাহলে তুমি আর আমি মিলে একটা যদি বিজনেস দাঁড় করাই, এখন এরকম তো কখনোই এটা হবে না যে ধরো আমি তোমার বললাম আমি কোনো টাকা পয়সা না দিয়ে বিজনেসের প্রফিট, তুমি মানবা, তুমি বলবা আরে বেটা তুমি হচ্ছে ধান্দাবাজ, তুমি টাকা পয়সা না দিয়ে প্রফিট নিতে চাচ্ছ, এরকম কিন্তু হবে না। সো তখন তোমাকে কি করতে হবে? তুমি যখন একটা বিজনেসে যাবা তোমাকে চিন্তা করতে হবে দুইজনই দিব ভাই, তুমিও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ইনভেস্ট করবা, আমিও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ইনভেস্ট করবো। হ্যাঁ, তারপর আমরা এখান থেকে একটা বিজনেস দাঁড় করা, প্রফিট যা আসবে সেখান থেকে আমরা ভাগাভাগি করে নিয়ে নিব। সো এই হচ্ছে বিজনেস। সো সমযোজী বন্ধন হচ্ছে পারফেক্ট একটা বিজনেসের মতো। সো এ একটা ইলেকট্রন দিবে, ধরো এরকম এ এ আর হচ্ছে বি, হ্যাঁ, তারা একটা বিজনেস দাঁড় করাবে। এখানে কি হবে ভাইয়া? এ একটা ইলেকট্রন দিবে, এ একটা ইলেকট্রন দিবে, আর এইখানে বি কি করবে? আরও একটা ইলেকট্রন দিবে, বি কি করবে? আরও একটা ইলেকট্রন দিবে। এরকম ডট সিম্বল দিয়ে বন্ধন প্রকাশ করা হয়, মনে রাখবা। তখন এইখানে যে একটা সুন্দর করে বন্ধন হবে, এই বন্ধনটার নামই হচ্ছে সমযোজী বন্ধন। এই বন্ধনটার নামই কি? সমযোজী বন্ধন। এই যে দেখো ভাইয়া, এটাকে আমরা বলি সমযোজী বন্ধন। এখানে কি হয়েছে ভাইয়া? এ একটা ইলেকট্রন দিছে, বি একটা ইলেকট্রন দিছে। আশা করি তোমরা বুঝতেছো। এই বন্ধনটার নামই হচ্ছে সমযোজী বন্ধন। তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই যে সমযোজী বন্ধনটা হইলো, এই সমযোজী বন্ধনটা হওয়ার রিজনটা কি? রিজন হচ্ছে, মনে রাখবা, এই আসলে সব বন্ধন হওয়ারই, যে কোনো বন্ধন, সেটা শুধু সমযোজী না, এটা যে কোনো বন্ধন, ফর এনি টাইপ অফ বন্ড, ফর এনি টাইপ অফ বন্ড, এনি টাইপ অফ বন্ড, এটা মনে রাখবা, এনি টাইপ অফ বন্ড, যে কোনো বন্ধন কেন হচ্ছে এনি টাইপ অফ বন্ড? তোমাকে কেউ যদি বলে ভাইয়া
এখানে যে কোনো একটা বন্ধন যে আপনি শিখাইতেছেন আমাকে, এগুলো কেন হচ্ছে, বন্ধন কেন হয়, তোমাকে এটা ফার্স্টে তো বুঝতে হবে, এটাও একটু বোঝা উচিত কিন্তু আমাদের। হ্যাঁ, যে কোনো একটা বন্ধন আপনি লিখতেছেন, এটা কেন হচ্ছে, ওয়াই, কেন হচ্ছে, কেন। তো উত্তরটা হচ্ছে অষ্টক পূরণ, মনে রাখবা, অক্টেট ফিল আপ। অক্টেটের বাংলা হচ্ছে অষ্টক, অক্টেট ফিল আপ, ঠিক আছে, অক্টেট ফিল আপ, এটা কিন্তু মনে রাখতে হবে, অক্টেট ফিল আপ, অক্টেট ফিল আপ। যে কোনো একটা বন্ধন হবে কেন ভাইয়া, অষ্টক পূরণ। কারণ আমরা আসলে নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো চাই। নিষ্ক্রিয় গ্যাসের বাইরে শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন থাকে। সবাই কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো চায়, সবাই নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো চায়। নিষ্ক্রিয় গ্যাসের বাইরে কয়টা আছে, 8টা আছে। তাহলে সবাই যদি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো চায় এবং নিষ্ক্রিয় গ্যাসের বাইরে 8টা আছে, দ্যাটস অষ্টক, যেটা অষ্টক পূরণ করাটাই সবার মুখ্য উদ্দেশ্য। এই যে আমি একটা বিজনেস করতেছি, তোমার সাথে একটা ইলেকট্রন দিলাম, তুমি একটা ইলেকট্রন দিলা, এই যে একটা বিজনেস করলাম ভাইয়া, এখানে যেটা বন্ধন হলো, এটা টার্গেটটা কি ভাইয়া, আমি যেন নিষ্ক্রিয় মৌলের মতো কাঠামো হয়ে যাই, আমার বাইরের শক্তি স্তরে যেন নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রনিক বিন্যাস চলে আসে, আবার তার বাইরের শক্তি স্তরেও যেন কি হয়, নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রনিক বিন্যাস চলে আসে। দ্যাটস দ্য বেসিক থিং। সো যে কোনো বন্ধন গঠন করার একটা রিজন। এটা বেশ কিছু এক্সাম্পল তুমি বলতে পারো, বেশ কিছু এক্সাম্পল বলতে পারো। ধরো তুমি যদি চিন্তা করো হাইড্রোজেন অণু গঠন, তাহলে হাইড্রোজেন অণু কিভাবে গঠন হয় ভাইয়া, হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে, এইখানে হাইড্রোজেন একটা পরমাণু, এইখানে আরেকটা হাইড্রোজেন পরমাণু কি করে, তার আরও একটা ইলেকট্রন শেয়ার করে, তারপর এখানে তাদের মধ্যে কি হয়, একটা বন্ধন হয়ে যায়, তারপর তাদের মধ্যে কি হয়ে যায়, একটা বন্ধন হয়ে যায়। এই যে দেখো বন্ধন হয়ে গেছে, হাইড্রোজেন অণু গঠন হয়ে গেছে। সো এখানে কি হয়েছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিছে, ওই হাইড্রোজেন একটা ইলেকট্রন দিছে, এবং সবার বাইরের শক্তি স্তরে এখন ইলেকট্রন কয়টা আছে, দেখো নিষ্ক্রিয় মৌলের মতো কাঠামো হয়ে গেছে। হাইড্রোজেনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যদিও সে হিলিয়ামের মতো কাঠামো পায়, কারণ তার বাইরের শক্তি স্তরে তো 8টা থাকে না। সো সে তার পাশের নিষ্ক্রিয় মৌলের কাঠামো চায়। যেরকম ধরো আমি যদি মিথেনকে চিন্তা করি, CH4, হ্যাঁ CH4, এটা কিন্তু সবাই অধাতু, কার্বন অধাতু, হাইড্রোজেনও কি অধাতু। আমি এখানে পারফেক্ট বন্ড অ্যাঙ্গেল মেনটেন করে আঁকতেছি না, নর্মালি আঁকতেছি। ধরো গাঠনিক সংকেতটা আমরা ফার্স্টে আঁকলাম CH4, এবং কার্বনের যোজনী 4 দিয়ে আমরা 4টা বন্ড দিয়ে তারপর এটা এঁকে ফেললাম। হ্যাঁ, আচ্ছা এবার খেয়াল করো, কার্বনের এখানে কয়টা ইলেকট্রন আছে, 1টা, 2টা, তারপর হচ্ছে 3টা, এই হচ্ছে কার্বনের 4টা ইলেকট্রন। একইভাবে এখানে কি হাইড্রোজেনের ইলেকট্রন নাই, তুমি বলবা হ্যাঁ কেন থাকবে না ভাই, হাইড্রোজেন কি ইলেকট্রন দিবে না, অবশ্যই দিবে। এই যে দেখো হাইড্রোজেনের ইলেকট্রন, এই যে দেখো হাইড্রোজেনের ইলেকট্রন, তার পাশে নিষ্ক্রিয় মৌলের কাঠামো পাওয়া গেছে। এবার তোমাকে যদি বলি কার্বনের এখানে ইলেকট্রন টোটাল কয়টা হয়েছে, তুমি বলবা ভাই কার্বনের এই যে হোয়াইট শেপে, তোমরা কিন্তু কালার পেন ইউজ করবা যখন নোট ডাউন করবা। সো কার্বনের এইখানে দেখেন ভাইয়া টোটাল ইলেকট্রন হয়েছে এখানে কয়টা, 4টা, তার বাইরের শক্তি স্তরে আছে 4টা, সে হাইড্রোজেনের সাথে শেয়ার করছে। এখন এখানে যখন বিজনেসটা হবে, আমি আর তুমি দুইজনেই ইনভেস্ট করছি, এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমাদের বিজনেস কেমন চলতেছে, তখন বলবো ভাই বিজনেস আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। তখন জিনিসটা হয়ে যাবে আমাদের, মানে আমার এরকম টাইপের, আমার একটা বৈশিষ্ট্য চলে আসবে। তাহলে এখন যদি জিজ্ঞেস করি কার্বনের এখানে টোটাল ইলেকট্রন কয়টা আছে, তুমি বলবো ভাই কার্বনের ইলেকট্রন হচ্ছে 1 2 3 4, সাদা কালারের 4টা আছে তার বাইরের শক্তি স্তরে, আবার হাইড্রোজেনের সাথে যে শেয়ার করছে সেটার উপরে তো সে অধিকার খাটাইতে পারবে। ব্যাপারটা এমন না আমি যখন একটা বিজনেস করব, ধরো আমার এই বিজনেসের মধ্যে 4টা শপ আছে, এখন একটা শপে ধরো ডাকাতি হয়ে যাচ্ছে, আমার কিছু আসবে যাবে, অবশ্যই আসবে যাবে, কারণ এটা তোমার পার্ট, ওটা আমার একটা পার্ট, আমি ওইখানেও টাকা ইনভেস্ট করছি। সো এইখানে এই ইলেকট্রনটার সাথে শেয়ার করছি, মানে এই ইলেকট্রনটাও আমারই অংশ, এখন আমারই অংশ। এখানে যদি কোনো হাইড্রোজেনের এই ইলেকট্রনের কোনো ক্ষয়ক্ষতি হয়, এটা আমার জন্য আরও বেশি কষ্টকর হবে, কারণ আমি তার সাথে তো শেয়ার করে বন্ধনটা করছি। বিজনেস চিন্তা করো, আমরা কিন্তু বিজনেসটা ভালো বুঝবো আশা করি। সো এখানে কার্বনের টোটাল ইলেকট্রন কয়টা হবে, 2, এখানে দেখো একটা বন্ধনে 2টা ইলেকট্রন, একটা বন্ধনে 2টা ইলেকট্রন, একটা বন্ধনে 2টা ইলেকট্রন, আবার একটা বন্ধনে 2টা ইলেকট্রন, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হয়ে গেছে, 8টা। দেখো কার্বনের বাইরে কয়টা হয়ে গেছে, 8টা, অষ্টক পূরণ হয়ে গেছে। সো সবাই কি চায়, অষ্টক পূরণ করতে চায়। তোমরা তাহলে হাইড্রোজেন ফ্লোরাইডও চাইলে দেখতে পারো, চলো একটু দেখি হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড, খেয়াল করো ফ্লোরিনের বাইরে কয়টা থাকে ভাইয়া, 7টা থাকে ফ্লোরিনের বাইরে, কারণ ফ্লোরিন 17 নম্বর গ্রুপ, তাহলে 7টা থাকবে। এই যে দেখো 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7, এই দেখো ফ্লোরিনের বাইরে 7টা হয়েছে, হয়েছে ভাইয়া, হ্যাঁ হয়েছে। এবার হাইড্রোজেনের কয়টা থাকে, হাইড্রোজেনের বাইরে থাকে একটা, তাহলে হাইড্রোজেনের এই একটা দেও, দেখো এই একটা হয়েছে। এবার তুমি একটু খেয়াল করো ফ্লোরিনের এখন টোটাল ইলেকট্রন কয়টা হয়ে গেছে, তুমি বলবা ফ্লোরিনের এখন ভাই টোটাল ইলেকট্রন হয়েছে, দেখেন এই যে 2টা, এই যে 2টা 4টা, এই যে 2টা 6টা, আর আরেকটা আর 2টা ইলেকট্রন কই আছে বলো তো ভাইয়া, তুমি বলবা আর 2টা ইলেকট্রন আছে এইখানে। এইটা কিন্তু সবই এখন ফ্লোরিন ইলেকট্রন। এই হোয়াইট ইলেকট্রন যেটা ডট দিয়ে বোঝাচ্ছিলাম হাইড্রোজেনের ইলেকট্রন, এটা কিন্তু এখন কে কাউন্ট করবে, ফ্লোরিনকে যদি তুমি জিজ্ঞেস করো ফ্লোরিন বলবে তার ইলেকট্রন।
তাহলে ফ্লোরিনের বাইরে আছে 8টা। একইভাবে তুমি যদি হাইড্রোজেনকে জিজ্ঞেস করো ভাই আপনার বাইরে এখন কয়টা হয়েছে, তুমি এই যে এটা কি কালার, হলুদ বা মানে ডার্ক ইয়েলো আর কি, হ্যাঁ, সো ডার্ক ইয়েলো কালারে যে ইলেকট্রনটা দেখাইতেছে যেটা ফ্লোরিনের ছিল অ্যাকচুয়ালি, এটা কিন্তু এখন হাইড্রোজেন বলবে এটা তার ইলেকট্রন, ঠিক আছে, তখন হাইড্রোজেন বলবে আমার এখন 2টা ইলেকট্রন হয়ে গেছে। সো সবাই কি চাচ্ছে বলো তো, তার পাশের নিষ্ক্রিয় মৌলের কাঠামো চাচ্ছে। সো এটা ছিল বেসিক জিনিস আর কি। সো কোভালেন্ট বন্ড কিভাবে হয়, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়, সবাই ইলেকট্রন শেয়ার করবে, দ্যাটস ইট। এটা হচ্ছে বেসিক কথাবার্তা। এটার আরো অনেকগুলো এক্সাম্পল তুমি চাইলেই এখানে করতে পারবা, চাইলেই এখানে করতে পারবা। তোমাদেরকে আমি কিছু এক্সাম্পল হোমওয়ার্ক রেখে দিই, তোমরা একটু কইরো ঠান্ডা মাথায়, তোমরা একটু ঠান্ডা মাথায় করবা, ঠিক আছে। যেরকম কোনটা দিবেন ভাইয়া, আমরা এখানে ফার্স্টে দিব অ্যামোনিয়া, অ্যামোনিয়া, তারপর কারে দিবেন ভাইয়া, তারপর দিব পানি, তুমি চাইলেই করতে পারবা পানি, তারপর কারে দিবেন ভাইয়া, তারপর দিব কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো সবই কি সমযোজী বন্ধন, অধাতু, অধাতুর মাঝে বন্ধন। তারপর হচ্ছে PCl3, PCl3, তারপর ভাইয়া, তারপর কি, তারপর হচ্ছে PCl5, হ্যাঁ, PCl5। এখন এখানে এই যে এটাতে কিন্তু তুমি যখন করতে যাবা, আমরা আজকে ক্লাসে দেখবো এটাতে কিন্তু ঝামেলা আছে। PCl5 যখন করবা দেখবা ঝামেলা চলে আসবে। PCl5 দেখবা অষ্টকের থেকেও টোটাল ইলেকট্রন কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। একইভাবে তুমি যদি আরেকটা করো, তুমি যখন আরেকটা করবা বোরন ট্রাইফ্লোরাইড, তুমি দেখবা এইখানেও অষ্টক কি হয় নাই, ফিল আপ হয় নাই। তুমি দেখবা ভাইয়া এগুলো যদি করতে যাও, যেরকম ইলেকট্রন বিন্যাস করে করে আমি যেরকম ডট দিয়ে করছি, তুমি দেখবা এই দুটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম চলে আসবে। সো আমি এটা রেখে দিলাম, তোমরা একটু ড্রয়িং কইরা ইলেকট্রন বসায় বসায় প্র্যাকটিস করো। আমরা এগুলো করবো, ব্যাপারটা এমন না করবো না, এগুলো করবো, বাট আইডিয়া দিলাম আর কি। এটা কিন্তু হচ্ছে অষ্টক সম্প্রসারণ হয়ে যাবে। PCl5 কি হয়ে যাবে, 8টার থেকে বেশি থাকলে এটাকে বলি অক্টেট এক্সপানশন, মানে সহজ ভাষায় আমরা বলি অষ্টক সম্প্রসারণ। আর এটাকে কি বলি, আর নিচেরটাকে কি বলি, নিচেরটাকে বলি অষ্টক সংকোচন, কারণ এখানে 8টার থেকে ইলেকট্রন কম হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলি সংকোচন, হ্যাঁ, ঠিক আছে, এটাকে আমরা বলি সংকোচন, আর উপরটাকে বলি সম্প্রসারণ। আশা করি আমি তোমাদের সমযোজী বন্ধন নিয়ে একটু হলেও আইডিয়া দিতে পারছি। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়, অধাতু অধাতু হয়। আচ্ছা, এখন এখানে কি স্থির বৈদ্যুতিক কোনো আকর্ষণমূলক বল আছে? উত্তর হচ্ছে না ভাইয়া, কোনো স্থির বৈদ্যুতিক আকর্ষণমূলক বল নাই তো। আয়নিক বন্ধনে যেরকম এই যে একটা সিনারিও ছিল, বল বেশি তাহলে গলনাঙ্ক বেশি, মেল্টিং পয়েন্ট বেশি, বয়েলিং পয়েন্ট বেশি, এরকম একটা কাহিনী ছিল। কম্পেয়ার্ড টু কোভালেন্ট বন্ড তুমি যদি চিন্তা করো, এখানে কিন্তু এরকম কোনো ফোর্স এক্সিস্ট করতেছে না, তাহলে এটার গলনাঙ্ক স্বাভাবিকভাবেই কি হবে, অনেক বেশি হবে? না ভাইয়া, এটার গলনাঙ্ক কিন্তু অনেক বেশি হবে না, এটার গলনাঙ্ক কি হবে, অনেক কম হবে। মেল্টিং পয়েন্ট কি হবে, কম হবে। তারপর বয়েলিং পয়েন্ট, এটাও কি হবে, ডাউনওয়ার্ড অ্যারো সাইন মিন্স কম, বয়েলিং পয়েন্ট, এবং এটা কি আচ্ছা, ওকে, সো মেল্টিং পয়েন্টও কম, বয়েলিং পয়েন্টও কম। চলো আমরা একটু বৈশিষ্ট্যগুলো পড়ি। এই যে দেখো ভাইয়া, এখানে সেই বৈশিষ্ট্যগুলো বলা আছে। দেখো সমযোজী যৌগ সাধারণত অপোলার প্রকৃতির হয়ে থাকে। ওই যে বলছিলাম প্লাস মাইনাস নাই, অপোলার মানেই কি ভাইয়া প্লাস মাইনাস থাকবে না। আমরা অপোলার কিভাবে চিনি, এটার অনেকগুলা সিগনিফিকেন্স বৈশিষ্ট্য দেখবা যখন আমরা আয়নিক যৌগের সমযোজী চরিত্র, সমযোজী যৌগের আয়নিক চরিত্র, এগুলোর মধ্যে আমরা দেখাইছি। ইভেন তো সংকরণেও দেখবা আমরা এগুলো পড়াইছি, অপোলার কেমন আইডেন্টিফাই করে, আস্তে আস্তে দেখতে পারবা। বাট ধৈর্য ধরো, পুরো লেকচারগুলো দেখতে থাকো, অনেক পার্ট আছে, অনেকগুলো লেকচার আছে, দেখতে থাকতে তুমি দেখবা সব বুঝে যাবা ইনশাল্লাহ। তারপর হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, এগুলা কি হয়ে থাকে সাধারণত, ওই যে যেটা বললাম, কারণ এখানে তো স্থির বৈদ্যুতিক কোনো আকর্ষণ বল নাই, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়, সো এটা কম হয়ে থাকবে। আচ্ছা, যেহেতু এটা পোলার না, দেখো দ্রবণে বা গলিত অবস্থায় এটা কি করে না, বিদ্যুৎ পরিবহন করবে না। পোলার মানে তো প্লাস মাইনাস, আর বিদ্যুৎ মানে তো চার্জ থাকতে হবে। পোলার মানে কি প্লাস মাইনাস না ভাই, মনে করে দেখো, আমি তোমাদের শিখাইছিলাম পোলার মানে হচ্ছে প্লাস মাইনাস, এই সেটআপটা। হ্যাঁ, এখন এখানে তো প্লাস মাইনাসের কোনো সেটআপ থাকে না, পোলার মানে কি প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাসের কোনো সেটআপ থাকে না, সো কারেন্ট ফ্লো এর কোনো ব্যাপার স্যাপার থাকতেছে না। আর এগুলো যেহেতু অপোলার, তাহলে স্বাভাবিকভাবে পানিতে কি হবে না, দ্রবণীয় হবে না। যেমন এরা কারা দ্রবণীয়, কোথায় দ্রবণীয় হয়, ইথার, তারপর হচ্ছে বেনজিন, তারপর হচ্ছে ক্লোরোফর্ম, তারপর ইত্যাদিতে দ্রবণীয়, কিন্তু পানিতে কি প্রায় অদ্রবণীয়, পানিতে প্রায় অদ্রবণীয়। আচ্ছা, এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, আমি জানি একটা প্রশ্ন আসছে, যেরকম ভাই চিনি, হ্যাঁ, চিনি তো সমযোজী যৌগ, এখন চিনি প্লাস পানি এটা কেন দ্রবীভূত হয়, চিনি প্লাস পানি এটা কেন দ্রবীভূত হয়, চিনি প্লাস পানি কেন দ্রবীভূত হয়, এই যে এটা যখন আমরা দেখবো, এটা এখন আমি বলতেছি না, জাস্ট একটু খেয়াল রাখো, এটা কি দ্রবীভূত হবে কি হবে না। উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া দ্রবীভূত হয়। এখানে কিছু পয়েন্ট আছে, চিনির যে স্ট্রাকচারটা আছে, মানে গ্লুকোজ যে স্ট্রাকচারটা আছে, ওইখানে OH নামে একটা মূলক থাকে, OH মূলকের জন্য ওইখানে প্লাস মাইনাস আসে,
আরেকটা কাহিনী হচ্ছে সে পানির সাথে আমরা পড়বো হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। দুইটা লজিক বললাম। চিনির যে গঠন মানে গ্লুকোজের যে স্ট্রাকচারটা আছে সেখানের মধ্যে OH মূলক থাকে, ওইখানে প্লাস মাইনাস হয়, পোলার হয়। OH মূলক মানে প্লাস মাইনাস হবে, মনে রাখবা। আরেকটা পয়েন্ট কি বললাম, OH মূলক যেখানে আছে সেখানে হাইড্রোজেন বন্ধন হওয়ার চান্সেস হাই থাকে, যার জন্য ভাইয়া ওইখানে কিন্তু দ্রবণীয়তার একটা ব্যাপার স্যাপার চলে আসে। মানে সাধারণত সমযোজীযৌগ দ্রবণীয় হয় না পানিতে, বাট তার মানে এই না সবসময় দ্রবণীয় হবে না। কয়েকটা জায়গায় কিছু লজিক্যাল এক্সপ্লানেশন আছে, ওই জায়গাটায় কিছু কিছু মানে কি বলবো ব্যতিক্রম জিনিসপত্র আছে, এক্সেপশন কিন্তু আছে। আচ্ছা, সো এটা খেয়াল রাখবো আমরা। এবার হচ্ছে আমরা সমযোজী বন্ধন যদি পড়ে থাকি, এবার হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। সো সন্নিবেশ সমযোজী বন্ধন জিনিসটা কি? সো সন্নিবেশ সমযোজী বন্ধন জিনিসটা খুবই সহজ। এটা আমরা সংকরায়নেও পড়ছি, যখন তুমি সংকরায়ন দেখবা ওইখানেও আমি পড়াইছি। বাট মনে রাখবা সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে লোন পেয়ার দিয়ে হবে, লোন পেয়ার দিয়ে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, লোন পেয়ার দিয়ে হবে। লোন পেয়ারের বাংলা হচ্ছে ভাই মুক্ত জোড়, মুক্ত জোড়া লোন পেয়ার দিয়ে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানেও মনে রাখবা, এইখানেও ভাই ইলেকট্রন শেয়ার হবে, ইলেকট্রন শেয়ার হবে। এখন তুমি বলবা ভাই তাহলে এটার আলাদা নাম দেওয়ার কারণ কি? একটু আগে তো বললাম সমযোজী বন্ধন, ওইখানেও ইলেকট্রন শেয়ারই হয়। এখন এইখানের ইলেকট্রন শেয়ারটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট জানো? খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। আগের বার তুমি কি দেখছিলা ভাইয়া? তুমি দেখছিলা এ আবার হচ্ছে বি তার একটা বন্ধন গঠন করছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখছিলাম এটা। এ তার একটা ইলেকট্রন দিছিল, তারপর আর বি তার আরেকটা ইলেকট্রন দিছিল। হ্যাঁ, এটাই তো আমরা দেখছিলাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া দেখছিলাম। এখন তারপরে কি হয়েছিল? তাদের মধ্যে একটা বন্ধন হয়ে গেছিল, এখানে তাদের মধ্যে একটা বন্ধন হয়ে গেছিল। এইটা ছিল আমার সমযোজী বন্ধন। এটা কিন্তু ছিল কি কোভালেন্ট, কোভালেন্ট বন্ড। হ্যাঁ, সবাই ইলেকট্রন শেয়ার করছে, সবাই ইলেকট্রন শেয়ার করছে, এটা ছিল কোভালেন্ট বন্ড। এখন এই যে সন্নিবেশ সমযোজী, এটার ইংলিশটা হচ্ছে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। আমি একটু ইংলিশটা লিখে দিই, কারণ যেহেতু আমি বলছিলাম ইংলিশ একটু জানা উচিত। এটার ইংলিশটা হচ্ছে, এখানে লিখি পরে উপরে উঠাই দিচ্ছি, কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। হ্যাঁ, কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। ওকে, সো সন্নিবেশ সমযোজী বন্ধন ইংলিশ হচ্ছে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। এখন এই কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ডের মধ্যেও ইলেকট্রন শেয়ার হয়, বাট প্রবলেম যেটা হয়েছে যে এখানে যে ইলেকট্রন শেয়ারটা হয়, এই ইলেকট্রন শেয়ারটা হচ্ছে একপাক্ষিক শেয়ার। সহজ ভাষায় লোন পেয়ার দিয়ে শেয়ার হবে, এবং এইখানে একজন ইলেকট্রন শেয়ার করবে। কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন শেয়ার করবে। তাহলে এইখানে ওয়ান সাইডেড ইলেকট্রন শেয়ার হবে, ওয়ান সাইডেড ইলেকট্রন শেয়ার হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট, মানে একজনই দুইটা ইলেকট্রন শেয়ার করবে, একজনই কি করবে? দুইটা ইলেকট্রন শেয়ার করবে। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাবার্তা। সো লোন পেয়ার দিয়ে হবে, এবং এখানে লোন পেয়ার থাকাটা কিন্তু মাস্ট, এটা কিন্তু কম্পালসারি বলতে পারো। হ্যাঁ, এটা মাস্ট। লোন পেয়ার না থাকলে কিন্তু বন্ধন হবে না, সন্নিবেশ সমযোজী বন্ধন হবে না। লোন পেয়ার না থাকলে, আমরা এক্সাম্পল দেখবো, টেনশন নাই, দেখবা লোন পেয়ার না থাকলে কিন্তু এই সন্নিবেশ সমযোজী বন্ধন হবে না, এটা মাস্ট। তারপর হচ্ছে এখানে যে ইলেকট্রন শেয়ার হবে, এটা হচ্ছে ওয়ান সাইডেড ইলেকট্রন শেয়ার। এটা অনেকটা এই রকম যে ধনী গরিবের মাঝে যে সম্পর্কটা, যে আমরা যখন জাকাত দিই, মুসলিম ধর্মাবলম্বী যারা আছি, যে জাকাত মানে কি, আমি ধনী মানুষ, আমার উপর জাকাত ফরজ হয়েছে কারণ আমার কিছু মাল আছে, এটা নির্দিষ্ট শর্তের আন্ডারে। এই যে শর্তের আন্ডারে বললাম, শর্তটা হচ্ছে সেই লোন পেয়ার। এখানে যদি চিন্তা করো, তাহলে আমি আমার কিছু টাকা পয়সা গরিব দুস্থ দুঃখী মানুষকে কি করব? দান করব জাকাত, কারণ আমার উপর এটা ফরজ। এই যে দেখো, ফরজ বলতে তার মানে লোন পেয়ার থাকলে তার বন্ধন গঠন করা অনেকটা কি হয়ে যায়? ফরজে আইন হয়ে যায়। হ্যাঁ, সো সে তাকে ফরজ মানে তো বুঝো, ফরজ কিন্তু অনেক উপরে, ফরজের পরে ওয়াজিব, তারপর সুন্নত, এইভাবে চলতেছে। সো ফরজ তার মানে তার বন্ধন গঠন করা এখন ভাই ফরজ, আগে বন্ধন গঠন করতে হবে। সো লোন পেয়ার থাকলে মানে আমার মাথায় দুটো বোঝা আছে, আমি বোঝা রাখতে চাই না। লোন পেয়ার মানে একটা বোঝা, ইলেকট্রন ডেন্সিটি হাই। সো তখন আমাকে কি করতে হবে? ভাই আমি কোনোভাবে একটা বন্ধন গঠন করব। সো এখন ওই যে ধনী গরিব দিয়ে চিন্তা করো, ধনী ধরো এ ধনী, এর মাথায় ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, মানে টাকা পয়সা অনেক বেশি, সে গরিবকে দিয়ে দিবে। এই যে দেখো, ধনী গরিবের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন হইলো। এটাই হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এখন কি গরিব বিনিময়ে কিছু দেয় নাকি? গরিব বিনিময়ে যেটা দেয় সেটা কিন্তু আল্লাহ তাআলা হাসরের মাঠে তুমি পাবা। দোয়া টোয়া করতে পারে, সেটা কিন্তু হচ্ছে ভিজিবল কোনো কিছু না। হ্যাঁ, মানে ভিজিবল কোনো কিছু না বলতে আমি বুঝাইতেছি ওটা কি তাহলে খারাপ না? খারাপ না, অবশ্যই ভালো। গরিবও তো অবশ্যই দোয়া করতেছে আমাদের জন্য, যারা জাকাত দিচ্ছে, আল্লাহ তাআলার কাছ থেকে সেটা উত্তম বাদলা পাবে ওইখান থেকে। সো
উত্তম যে একটা মানে বিনিময় মানে উত্তম কি বলবো উত্তম একটা রেজাল্ট পাবে হাসরের মাঠে আর কি। সো সেটা আলাদা হিসাব, বাট বন্ধন কিন্তু হচ্ছে তুমি ধনী দিচ্ছে, গরিব দোয়া করতেছে, আল্লাহ তাআলা এটার জন্য একটা উত্তম রেজাল্ট দিবে হাসরের মাঠে। সো এই যে বন্ধনটা হচ্ছে এটাই হচ্ছে সন্নিবেশ সমজীব বন্ধন। সো আমি যদি একটু চিন্তা করি, ধরো 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 তাহলে এখন আমার ফার্স্টেই কি লাগবে, তুমি বলবো ফার্স্টেই ভাই একজন ধনী মানুষ লাগবে, আরেকটা কি লাগবে, ফার্স্টে একটা গরিব মানুষ লাগবে। তো খুঁজে বের করি কেমিস্ট্রিতে ধনীকে আর গরিবকে, চলো খুঁজি। সো আমি মোটামুটি এখানে রূপক অর্থে ব্যবহার করতেছি, ধনী গরিব আসলে রূপক অর্থে এগুলো, হ্যাঁ, মেটাফোর। সো ধরো ধরো এইখানে এ একজন মানুষ, তার জীবন যুদ্ধে সে বন্ধন গঠন করছে, ধরো বন্ধন গঠন করছে সে তিনটা বা আচ্ছা ধরো তিনটাই ধরতেছি, ধরো তিনটা বন্ধন গঠন করছে এরকম হাইড্রোজেনের সাথে, হ্যাঁ, হাইড্রোজেনের সাথে এ একটা মৌল, প্রতীকী মৌল, সে ধনী মানুষ। কিভাবে বুঝছেন ভাইয়া ধনী মানুষ সে, কিভাবে বুঝছেন আপনি সে ধনী মানুষ? ধনী মানুষ বুঝছে কিভাবে, দেখো তার তিনটা বন্ধন গঠন করার পরেও এইখানে এক জোড়া মুক্ত জোড় রয়ে গেছে যেটা বন্ধন গঠন করতেছে না। এখন এইটার মানে কি, লোন পেয়ার আছে, এখন তার উপর ফরজে আইন হয়ে গেছে, এই লোন পেয়ারটা শেয়ার করতেই হবে। সরি আমি যদি ওটা মেলানোর চেষ্টা করতেছি, যদি কোথাও ভুল করে থাকি এটার জন্য আমি আগে থেকে সরি, হ্যাঁ, মানে ওটা জাস্ট বোঝানোর পারপাসে বলতেছি, আমি ইসলাম ধর্মের কোনো জিনিসকে ছোট করতে চাচ্ছি না এখানে, আচ্ছা আল্লাহ মাফ করো। আচ্ছা, সো যাই হোক, এটা হচ্ছে লোন পেয়ার। সো লোন পেয়ার এখন তার জন্য ফরজ হয়ে যাচ্ছে, তো তাকে বন্ধন গঠন করতে হবে, হ্যাঁ। সো এখন সে তো গরিব খুঁজে বের করতে হবে। এখন কেমিস্ট্রির গরিব কে জানো? এটা খুবই হাস্যকর যদিও, দেখো কেমিস্ট্রির গরিব হাইড্রোজেন, হাইড্রোজেন এখানে দেখো ভাইয়া কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, হ্যাঁ। তার মানে তুমি দেখো তার জীবনে একটা বক্স আছে, সেখানে একটা ইলেকট্রন আছে, তার জীবনে একটা ইলেকট্রন, মানে একজন ইলেকট্রনই এখানে আছে তার একটা ঘরের মধ্যে। এখন তোমাকে যদি বলা হয় এইচ প্লাস, হ্যাঁ, এইচ প্লাস, তো তুমি কি বলবা? তুমি বলবা আল্লাহ, এর মতো গরিব আর কিছুই নাই। তার জীবনে জীবন যুদ্ধে একটা ইলেকট্রন ছিল, এইখান থেকে আবার আপনি ভাই একটা ইলেকট্রন সরায় ফেলছেন। এই যে দেখেন ভাই এইচ প্লাস মানে সেই ফাঁকা বক্স, এইচ প্লাস মানে কি, সেই ফাঁকা বক্স হয়ে গেছে। তাহলে দেখো ভাইয়া তার জীবনে একজন ছিল সেও চলে গেছে, তার জীবনে একজন ইলেকট্রন ছিল সেও চলে গেছে, এর মতো গরিব দশা আর আছে? উত্তর হচ্ছে না ভাই। সো এরকম মানুষকে আমরা বলি গরিব দশা। সো কেমিস্ট্রির গরিব হচ্ছে মোটামুটিভাবে বলতে পারো এইচ প্লাস, মনে রাখবো এটা ভাই, কেমিস্ট্রির গরিব হচ্ছে কি, এইচ প্লাস। এখন দেখো তার জীবনে কি ইলেকট্রন আছে? না ভাইয়া, সে তো ভিক্ষুকের টাইপের, এই যে দেখো তার ভিক্ষার থালা, সে ভিক্ষার থালা নিয়ে ঘুরতেছে, তাহলে তার কি দরকার এখন? তার এখন দরকার ইলেকট্রন, ঠিক আছে, তার এখন কি দরকার? ইলেকট্রন। সো এখন সে কি করবে, সে কি করবে ভাইয়া, সে আশেপাশে ধনী মানুষের কাছে যেতে হবে, ভাই আমাকে কিছু দেন, আমাকে কিছু দেন, খুঁজতে থাকবে খুঁজতে থাকবে, সবাই তো মাফ চায়, ভাই মাফ করেন মাফ করেন মাফ করেন, এক দুজন পাওয়া যাবে যারা দান করবে তার ওই থালার মধ্যে। সো এইরকম সেই ধনী মানুষটা হচ্ছে এটা, সে দান করবে। এখানে কিন্তু দানটা কয় রকম হবে, একপাক্ষিক দান, তবে অবশ্যই যে দান করবে তার অবশ্যই পকেটে টাকা পয়সা থাকতে হবে। এখন আমি নিজেই গরিব ভাই, আমি আরেকজন খাইতে পারতেছে না, এটা দেখে আমার কষ্ট লাগবে না, আমার নিজে আগে পেটে খাবার থাকতে হবে, পকেটে টাকা থাকতে হবে, তারপর সে আমার দানের ব্যাপার স্যাপার আসবে, জাকাতের ব্যাপার। এই জন্য কিন্তু বলছিলাম, পকেটে টাকা না থাকলে তোমার উপর তো জাকাতের ব্যাপার স্যাপার নাই, তোমার পেটে খাবার নাই, তুমি কিসের জাকাত কিসের কি, হ্যাঁ। সো আগে দেখতে হবে তুমি কি ওই শর্তটা ফিল আপ করছো কিনা, দ্যাট কন্ডিশন ইজ লোন পেয়ার। সো খেয়াল রাখতে হবে এটা। সো এখন এই লোন পেয়ারটা দান করবে কে, দান করবে এই যে এ। এখন দেখো এ কি করবে, এই তার ভিক্ষার থলিতে দান করলো, দান করলো। এই সন্নিবেশ সমজীব বন্ধনকে তাহলে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়? তীর চিহ্ন। ব্যাপারটা এমন না আমি ইচ্ছা করেই তীর চিহ্ন দিছি, সন্নিবেশ সমজীব বন্ধনকে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়? তীর চিহ্ন। আচ্ছা, এবার একটা মজার কাহিনী দেখো, সে তো ইলেকট্রন নিছে, সে তো ইলেকট্রন নিছে না, সে টাকা পয়সা রূপক অর্থে বলতেছিলাম, সে কি করছে, ইলেকট্রন নিছে, তাহলে তার উপর ইলেকট্রন ঘনত্ব বাড়ছে না কমছে? তুমি বলো ভাই তার উপর তো ইলেকট্রন ঘনত্ব বাইরে গেছে, তার উপর ইলেকট্রন ঘনত্ব বাইরে গেছে, তাহলে তার উপর কি দিবা, তার উপর একটা ছোট্ট করে মাইনাস দিয়ে দিবা, মাইনাস দিয়ে দেবা। এখন প্লাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস মাইনাসে কি মাইনাস হয়? না ভাইয়া, কেমিস্ট্রিতে প্লাস মাইনাসে মাইনাস হয় না, কেমিস্ট্রিতে প্লাস মাইনাসে নিউট্রাল হয়। প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে প্লাস মাইনাসে নিউট্রাল হয়। এখন একটা জিনিস খেয়াল করো, এ কিন্তু তার এই ইলেকট্রন ডেন্সিটিটা এইচ প্লাসের দিকে শিফট করতেছে, তাহলে তার উপর ইলেকট্রন ডেন্সিটি কি হয়ে গেছে, কমে গেছে, তাহলে তার উপর কি দিবা, প্লাস দিবা। এই যে যে বন্ধনটা হয়েছে এটাই হচ্ছে সন্নিবেশ সমজীব বন্ধন। এখানে ইলেকট্রন শেয়ার করছে কয়জন, একজন, বাট শেয়ারের পরে ইলেকট্রন কয়জন নিয়ে নিছে, দুইজনই নিয়ে নিছে। কে কি শেয়ার হয়েছে এখানে, লোন পেয়ার শেয়ার হয়েছে, খেয়াল রাখতে হবে কিন্তু কি শেয়ার হয়েছে, লোন পেয়ার শেয়ার হয়েছে। সো এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সো এইখানে সে এই জায়গাটায় প্লাস দিছি কেন, কারণ ইলেকট্রন শেয়ার হয়েছে, তার ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে, দ্যাটস এ প্লাস। এগুলো সবই এতক্ষণ যা বুঝাইছি এগুলো আমি সবই রূপক অর্থে বুঝাইছি, কোথাও যদি কোনো ভুল করে থাকি মানে মিলানোর জন্য, তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য কোথাও ভুল হয়ে থাকলে আমি আল্লাহর কাছে প্রথমে মাফ চাই, তারপর তোমাদের কাছে বলতেছি সরি, এটা আসলে বোঝানোর পারপাসে আমি তোমাদেরকে বলছি। আচ্ছা, সো এবার আমরা চলো কয়েকটা এক্সাম্পল একটু করি, যে আমরা যে বুঝলাম জিনিসটা সন্নিবেশ সমজীব বন্ধন, এই জিনিসটা একটু দেখি চলো। সো এখানে দেখো ফার্স্টেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যামোনিয়ামের গঠন, হ্যাঁ, অ্যামোনিয়াম আয়নের গঠন। সো অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচারটা যদি আঁকো তাইলেই তুমি বুঝে যাবা যে এই বান্দা কি বলতেছে। অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচারটা হচ্ছে এখানে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন,
এই হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে অ্যামোনিয়া। এটা কি ভাইয়া? অ্যামোনিয়া। আর অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচারটা হচ্ছে এটা এইরকম এইরকম। এটা কিভাবে হয়েছে সেটা পরে চিন্তা করতেছি। এই যে ভাইয়া এইখানে একটা প্লাস আছে, তাহলে এখন তুমি কিন্তু নিজেই বুঝতেছো, এইখানে তুমি যদি জিজ্ঞেস করা হয় ভাই তীর চিহ্ন কয়টা আছে, তুমি বলবো তীর চিহ্ন আছে একটা। তাহলে এখন তোমাকে যদি বলি কোঅর্ডিনেট কোভালেন্ট, ইংলিশ শিখাইছি, হ্যাঁ, কোঅর্ডিনেট কোভালেন্ট কয়টা আছে এখানে, তুমি বলবো ভাই একটা আছে, একটা তীর চিহ্ন দেখতেছি। আর কোভালেন্ট কয়টা আছে, সমযোজী কয়টা আছে, তুমি বলবো ভাইয়া একটা, দুইটা, তিনটা দেখতেছি। তাহলে সমযোজী কয়টা আছে? তিনটা দেখতেছি। এখন তোমার মাথায় প্রশ্ন আসবে ভাইয়া এটা কিভাবে হয়েছে, একটু বুঝান আমাকে। চলো বুঝাই। ওই যে ধনী গরিব দিয়ে বোঝাবো, তুমি যদি মাথায় ঢুকে থাকে তুমি দেখো এখন সব বুঝবা, দেখো বুঝি, চলো দেখো ভাইয়া অ্যামোনিয়া বান্দা, এই যে বান্দাটা অ্যামোনিয়া, এই বান্দার তার ইলেকট্রন, নাইট্রোজেনের বাইরে ইলেকট্রন থাকে কয়টা ভাইয়া? 5টা। নাইট্রোজেন গ্রুপ 15, তাহলে গ্রুপ বাইরে কয়টা থাকবে? 5টা। তাহলে দিলাম একটা, দিলাম দুইটা, দিলাম তিনটা। কয়টা দিলাম ভাইয়া? 3টা দিলাম। আরো রইছে কয়টা? তার বাইরে তো 5টা থাকে, তাহলে রইছে কয়টা? আরো 2টা রইছে। এই যে দেখো ভাইয়া তার জীবন যুদ্ধে সেই লোন পেয়ার চলে আসছে। কি চলে আসছে? লোন পেয়ার চলে আসছে। তার মানে সে কি এখন? সে হয়ে গেছে ধনী। তাহলে এখন তার আশেপাশে যদি কেউ গরিব আসে, সে কি করবে? এই ধনী মানুষ হয়ে সে কি করবে? এটা দান করবে। তাহলে গরিব মানুষকে নিয়ে আসো, গরিব একজন মানুষকে নিয়ে আসো ভাইয়া। এটা H+, এই সেই গরিব বান্দা। এখন সে কি করবে? এই লোন পেয়ারকে সে কি করবে? সে ভাই দান করবে। এই যে দেখো দান করে দিলাম সেই গরিব মানুষের বক্সের মধ্যে। এখন কে ইলেকট্রন দান করছে? নাইট্রোজেন ইলেকট্রন দান করছে। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব কি হয়ে গেছে ভাইয়া? কমে গেছে। তাহলে তার উপর কি দিবা? প্লাস দিবা। আর H+ ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে তার উপর কি দিবা? নতুন করে মাইনাস দিবা। প্লাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে ভাইয়া? কাটাকাটি। প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস না, এটা ম্যাথমেটিক্যাল লজিক দিয়ে মিলাইলে হবে না। আচ্ছা, সো প্লাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এইখানে তুমি দেখো এইগুলা কিন্তু সবই সমযোজী বন্ধন। কেন ভাইয়া সমযোজী বন্ধন? আমরা তো বুঝতেই আছি এখানে দুইজনই সবাই একটা করে ইলেকট্রন শেয়ার করছে। এখানে কিন্তু সবই সমযোজী বন্ধন। হাইড্রোজেন একটা দিছে, হাইড্রোজেন একটা দিছে। এইবার এই বন্ধনে H+ কোনো ইলেকট্রন কি দিছে? তোমাকে যদি জিজ্ঞেস করি এই H+ কোনো ইলেকট্রন কি দিছে, উত্তর হচ্ছে না ভাই। সে কিভাবে দিবে? তার তো নাই এখানে ইলেকট্রন, সে দিবে কিভাবে? সো এইখানে কিন্তু H+ কোনো ইলেকট্রন দেয় নাই। এই জন্য ভাইয়া আমি এখানে একটা অ্যারো সাইন দিয়ে এইখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এবং দেখো এবার তার উপর কোনো চার্জ নাই, কারণ সে কি হয়েছে? প্লাসে মাইনাসে নিউট্রাল। এবার এইখানে কি দিয়ে দিব? প্লাস দিয়ে দিব। শেষ। এইটাকেই আমরা একেবারে এইভাবে লিখি NH4+। দেখো অ্যামোনিয়াম আয়ন গঠন হয়ে গেছে। সো আশা করি তোমরা সবাই মোটামুটিভাবে, আচ্ছা আমি অ্যারোসাইনটা এখানে না দিই, কারণ অ্যারোসাইন দিলে আসলে অনেকের ঝামেলা লেগে যেতে পারে ভাই কোনটা সন্নিবেশ আর কোনটা যে অ্যারো। হ্যাঁ, সো এইটা হচ্ছে মোটামুটিভাবে সামারি। ফার্স্টের চিত্র হচ্ছে এইটা, সন্নিবেশ সমযোজী বন্ধন হয়েছে, তারপর এটা। সো সন্নিবেশ সমযোজী বন্ধনকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এবং এখানে যদি আমি ইলেকট্রন একটু ডট দিয়ে দেখাই, নাইট্রোজেনের ইলেকট্রনকে ধরো, নাইট্রোজেনের ইলেকট্রনকে আমরা কি দেখাইছিলাম? ডট দিয়ে দেখাইছিলাম, ডট দিয়ে দেখাই 1 2 3। এখন এই যে এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন হয়েছে, এখানে ইলেকট্রন কয়টা? দুইটা ইলেকট্রনই কার ভাইয়া? নাইট্রোজেনের, নট হাইড্রোজেনের। বাট এইখানে নিচে যেগুলো আছে এগুলোকে আমি হাইড্রোজেন ইলেকট্রনগুলোকে ইয়েলো ডট দিয়ে দেখাই। দেখো এটা হাইড্রোজেন ইলেকট্রন, এটা হাইড্রোজেনের ইলেকট্রন, এটা হচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন। এখন একটা কাহিনী দেখো, এই হাইড্রোজেনের ইলেকট্রন একটা, এই হাইড্রোজেনের ইলেকট্রন একটা, হাইড্রোজেনের ইলেকট্রন একটা, বন্ধন গঠন করার পরে এই হাইড্রোজেন ইলেকট্রন হয়ে গেছে দুইটা, এটা হয়ে গেছে দুইটা, এটাও হয়ে গেছে কি দুইটা। নাইট্রোজেন ইলেকট্রন কয়টা হয়েছে? দেখো 2 4 6, আবার এখানে দুইটা, 8টা। তার কি অষ্টকে সমস্যা হয়েছে? উত্তর হচ্ছে না। মানে জিনিসটা কি দাঁড়াইলো, তুমি যদি কোনো কিছু দিয়ে দাও, তোমার যদি সামর্থ্য থাকে, যদি দিয়ে দাও, এটাতে তোমার কোনো লস নাই ভাইয়া। এটার খুব ভালো একটা সিগনিফিকেন্স হচ্ছে, কেউ যদি জাকাত দেয় তাহলে তার কোনো অ্যাকচুয়ালি লস হয় না, সেটা বরঞ্চ আরও তার বরকতের কারণ হয়। আচ্ছা, সো আশা করি আমরা যদিও একটু বোঝানোর চেষ্টা করছি একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ করে, তো আবার বলতেছি যদি কোথাও ভুল করে থাকি আল্লাহর কাছে মাফ চাই। ওকে, সো আমরা চলো, সো আমরা হচ্ছে যেহেতু আগেরটা বুঝে ফেলছি, এখন হচ্ছে আমরা এই গঠনটা দেখব, সেটা হচ্ছে H3O+ এর গঠন। ঠিক আছে, সো এই গঠনটা কিভাবে হয়? সো দেখো আমরা একটু আঁকিটা, তাহলে বুঝে যাবা। আগের মতোই ভাই, এটা পানির সাথে কম্পারিজন, বুঝাই যাচ্ছে। তাহলে আমরা এক কাজ করি, আগে পানির গঠনটা আঁকি। পানির গঠনটা কীরকম? অক্সিজেন হাইড্রোজেন এরকম, তাই না ভাইয়া? হ্যাঁ ভাইয়া। এখন অক্সিজেনের বাইরে কয়টা ইলেকট্রন থাকে? তুমি চিন্তা করো, অক্সিজেন হচ্ছে 16 নম্বর গ্রুপ, তাহলে বাইরে থাকবে 6টা। তাহলে 2 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6। আর এখানে তো হাইড্রোজেন একটা ইলেকট্রন দিছেই, হাইড্রোজেন এখানে একটা ইলেকট্রন দিছে,
হাইড্রোজেন এইখানে একটা ইলেকট্রন দিচ্ছে। এখন তুমি আর বলো এখানে যে অক্সিজেন তুমি দেখতেছো, অক্সিজেন কি ধনী না গরিব? তুমি বলবো আল্লাহ, অক্সিজেনের ভাইয়া আমি এখানে দেখতেছি 2 জোড়া লোন পেয়ার আছে, তাহলে ভাই অক্সিজেন কিন্তু বেশ ধনী মানুষ। অক্সিজেন কিন্তু কি মানুষ? বেশ ধনী মানুষ। অক্সিজেন বেশ ধনী মানুষ, কারণ তার এখানে কয় জোড়া লোন পেয়ার আছে? 2 জোড়া লোন পেয়ার আছে। তুমি একটু খেয়াল করে দেখো, তাকায় দেখো ভাইয়া, 2 জোড়া লোন পেয়ার আছে। যেহেতু তার 2 জোড়া লোন পেয়ার আছে, তাহলে সে অনেক ধনী মানুষ। তাহলে এখন সে কি করতে পারবে? গরিব মানুষকে দান করবে। সো গরিব মানুষকে ভাইয়া, গরিব মানুষ হচ্ছে আমার H+, হ্যাঁ, গরিব মানুষকে আমার H+, যেই বান্দার ঘরের মধ্যে কোনো ইলেকট্রন নাই। এখন কি করবে সে? এখানে ইলেকট্রনটা দান করবে। কে দান করবে? অক্সিজেন তার লোন পেয়ারকে এই ঘরের মধ্যে দান করবে। এই যে দান করলো, এই যে দান করে দিল, এখানে যে বন্ধনটা হয়েছে এটাই কি সন্নিবেশ সমযোজী বন্ধন হয়ে গেছে। এবার একটু ঠান্ডা মাথায় খেয়াল করো ভাইরা, সবাই একটু খেয়াল করো। H+ এই ইলেকট্রন নিয়েছে, তাহলে তার উপর কি দিবা? মাইনাস দিবা, হ্যাঁ, কারণ তার উপর ইলেকট্রন ঘনত্ব বাড়ছে। অক্সিজেন ইলেকট্রন শেয়ার করছে, তাহলে তার উপর কি চিহ্ন দিবা? তুমি তার উপর দিবা প্লাস চিহ্ন। তাহলে সামারি যেটা দাঁড়াইতেছে, ফাইনালি যেটা দাঁড়াইতেছে সেটা কি দাঁড়াইতেছে? হাইড্রোজেন। এইখানে হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে হাইড্রোজেন, তারপর এইখানে হাইড্রোজেন। এখন একটা মজার কাহিনী হচ্ছে, অক্সিজেনে কিন্তু আরো এক জোড়া লোন পেয়ার এখনো রয়ে গেছে। এখনো কি হয়ে গেছে? রয়ে গেছে না? খেয়াল করে দেখো, ছিল তো 2 জোড়া, তুমি দান করছো কয় জোড়া? 1 জোড়া। এখনো কি হয়ে গেছে? রয়ে গেছে 1 জোড়া। সো এটা কিন্তু এখনো রয়ে গেছে। তার মানে কি ভাই, অক্সিজেন এখনো 1 জোড়া যে রয়ে গেছে, সে কি আরো 1 জোড়া দান করতে পারবে? এটা একটা বিশাল বড় প্রশ্ন, আমি একটু পরে দেখাইতেছি। বাট এই স্ট্রাকচারটাকে একেবারে যদি লিখতে চাই, এটাকে আমরা বলি হচ্ছে H3O+। H3O+, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। এটার নাম কি? হাইড্রোনিয়াম। আগেরটার নাম কি ছিল? অ্যামোনিয়াম আয়ন। আর এটার নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। হ্যাঁ, হাইড্রোনিয়াম আয়ন, এটার নাম হচ্ছে ভাইয়া হাইড্রোনিয়াম আয়ন। আচ্ছা, ওকে। সো এইখানে এই হচ্ছে সামারি আর কি। H3O+ হয়েছে, এই আয়নটার নাম কি ভাইয়া? হাইড্রোনিয়াম আয়ন। এখন এখানে একটা কোয়েশ্চেন মাঝে মাঝেই কিন্তু আসে, এখানে একটা কোয়েশ্চেন মাঝে মাঝেই তোমাদের আসে। সেই কোয়েশ্চেনটা কি? এটা একটু দেখো, আমি দেখাই তোমাদের। সেই কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, H3O+, এখানে অক্সিজেনের মাথায় কি আছে ভাইয়া? লোন পেয়ার আছে একটা, হ্যাঁ, 1 জোড়া আছে। লোন পেয়ার বলতেছে, পেয়ার মানে 2টা অ্যাকচুয়ালি, মানে সংখ্যায় 2টা, পেয়ার একটা। ওকে, H3O+ সম্ভব হলেও H4O2+, মানে কি? সে আরো 1 জোড়া লোন পেয়ার দান করছে, তাহলে সম্ভব নয়। তাহলে H3O+ সম্ভব হলেও H4O2+ সম্ভব নয়। কেন? ওয়াই? এটা হচ্ছে কোয়েশ্চেন। এইটা হচ্ছে ভাইয়া তোমার কোয়েশ্চেনটা কি? H3O+ সম্ভব হলেও H4O2+ সম্ভব নয়। কেন ভাইয়া? এটা কেন হলো আমার সাথে এরকম? এটা কেন হলো? সো একটু খেয়াল করো, তুমি একটা জিনিস যদি একটু চিন্তা করো, H3O+ যখন হয়েছে, তুমি একটু চিন্তা করো ভাইয়া, H3O+ যখন হয়েছে তখন চেহারাটা কীরকম হয়ে আছে? হাইড্রোজেন, অক্সিজেন, মানে H3O+ এর গঠন চিত্রটা আঁকো। তারপর এইখানে অলরেডি একটা সন্নিবেশ সমযোজী বন্ধন হয়ে আছে হাইড্রোজেনের সাথে, অক্সিজেনের মাথায় একটা প্লাস চিহ্ন হয়ে আছে, আর এইখানে কি আছে? 1 জোড়া লোন পেয়ার আছে, তাই তো? 1 জোড়া কি আছে? লোন পেয়ার আছে। 1 জোড়া লোন পেয়ার আছে। এখন এটাই তো তুমি দান করতে যাচ্ছ, কারণ আরেকটা H4, তার মানে আরো একটা হাইড্রোজেন আসতে যাবে, H+ আসতে যাবে। এখন তুমি এক কাজ করো, বিক্ষার থলি নিয়ে একটা H+ এখানে আনো, এই যে H+। এখন তুমি আমার ঠান্ডা মাথায় বলো, তুমি জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করে বলো, এই প্লাসের কাছে এই প্লাস কি আসতে চাবে না চাবে না? তুমি বলবো আল্লাহ, এটা কি কইলেন ভাই, প্লাসের কাছে প্লাস তো আসবে না। তাহলে এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, তার মানে সমধর্মী চার্জের মতো একটা আচরণ তুমি দেখতে পারবা। তাহলে এখানে কি আকর্ষণ হবে না বিকর্ষণ হবে? উত্তর হচ্ছে বিকর্ষণমূলক বল হবে। তাহলে এইখানে কেউ যদি বলে যে ভাই এখান থেকে যে দান করে দেন, দান করে দিলেই তো হয়ে যাচ্ছে, দান করে দিলেই তো আমি দেখতেছি বন্ধন হয়ে যাচ্ছে, এটা কি হয়? উত্তর হচ্ছে না ভাই, এটা হয় না। আশা করি বুঝে গেছি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন মাঝে মাঝে আসে, সেটাও একটু বলে ফেলি ভাইয়া। এইখানে বন্ড পেয়ার কয়টা আর হচ্ছে লোন পেয়ার কয়টা? এলপি দিয়ে বুঝাইতেছে লোন পেয়ার, বাংলায় হচ্ছে মুক্ত জোড়া। আর এখানে দিয়ে বুঝাইতেছে বন্ড পেয়ার, বাংলায় হচ্ছে বন্ধন জোড়া। হ্যাঁ, বন্ড পেয়ার। তাহলে বন্ড পেয়ার কয়টা আছে? একটু খেয়াল করো। বন্ধন জয়টা আছে, বন্ড পেয়ার ততটাই। বন্ধন কয়টা আছে তুমি একটু খেয়াল করো, গুনো। আমি দেখো যেমন টান দিই, 1টা 2টা, এটাও তো একটা বন্ধনই ভাইয়া, এটাও একটা বন্ধন না? সন্নিবেশ সমযোজী বন্ধন এক প্রকার সমযোজী বন্ধন, খেয়াল রাখবা। সন্নিবেশ সমযোজী বন্ধন
এক প্রকার সমযোজী বন্ধন, কারণ এখানেও তো ইলেকট্রন শেয়ারই হয়। হ্যাঁ, ইলেকট্রন শেয়ারটা ওয়ান সাইডেড, দ্যাটস অ্যানাদার কেস, বাট এখানেও কিন্তু ইলেকট্রন শেয়ারই হয়। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন এক প্রকার সমযোজী বন্ধন। তাহলে বন্ড পেয়ার কয়টা? বন্ড পেয়ার পেয়ার বলছি, তাহলে পেয়ার হচ্ছে 3টা। যদি বলতো বন্ড পেয়ার ইলেকট্রন, যদি কখনো বলে এরকম বন্ড পেয়ার ইলেকট্রন, হ্যাঁ, এই কথাটা যদি বলা থাকে বন্ড পেয়ার ইলেকট্রন, তাহলে এখানে বলতে হবে ইলেকট্রন ওয়ার্ড থাকলে তখন সংখ্যা বলতে হয়, ইলেকট্রন ওয়ার্ডটা মেনশন করা থাকলে তখন সংখ্যা বলতে হয়। শুধু বন্ড পেয়ার, তার মানে পেয়ার জানতে চাচ্ছে কয়টা পেয়ার আছে? 3টা। আর যদি বলে বন্ড পেয়ার ইলেকট্রন, তাহলে প্রতি পেয়ারে 2টা করে ইলেকট্রন আছে। প্রতি পেয়ারে কয়টা করে ইলেকট্রন? 2টা করে ইলেকট্রন আছে। ভাই 2টা কেমনে বুঝলেন? এই যে দেখেন ভাই, প্রতি পেয়ারে একটা বন্ড পেয়ার, এই যে দেখেন ভাই একটা বন্ড পেয়ার, প্রতি পেয়ারে 2টা করে ইলেকট্রন আছে। ঠিক আছে, এবার যদি কেউ বলে লোন পেয়ার, লোন পেয়ার কয়টা আছে? এখানে লোন পেয়ার আছে একটা। এখন কেউ যদি বলে ভাই আমাকে বলেন লোন পেয়ার ইলেকট্রন কয়টা, হ্যাঁ, লোন পেয়ার ইলেকট্রন এটা কয়টা হবে? এইটা হবে 2টা। সো খুব সাবধানে কিন্তু ডিল করতে হবে, খুব সাবধানে ডিল করতে হবে। ওকে, সো আশা করি বুঝে গেছি। আরেকটা ছোট্ট জিনিস এখানে বলে রাখি, এইখানে সমযোজী কয়টা আর কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড কয়টা? কোভালেন্ট কয়টা? কোভালেন্ট কয়টা ভাইয়া? কোভালেন্ট কয়টা? সমযোজী কয়টা? এই একটা সমযোজী, এই একটা সমযোজী। কয়টা সমযোজী? 2টা। আর সন্নিবেশ সমযোজী কয়টা? একটা। সন্নিবেশ সমযোজী কয়টা? একটা। একটা। সো এটা খেয়াল রাখো। ওকে, সো মোটামুটি এটা ডান আমাদের। এবার দেখো কি বলা হয়েছে, অ্যামোনিয়াম বোরন ট্রাইফ্লোরাইড, এটা বলছে অ্যামোনিয়াম আর বোরন ট্রাইফ্লোরাইড একটা গঠন হয়, সেটা কিভাবে হয়। সো খেয়াল করো, এইবার আমরা একটু ফার্স্ট যেতে পারবো। এন 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 গঠনটা আগে আগে ফেলি, এইচ 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 এইচ, এই যে দেখো ভাইয়া NH3। এখানে নাইট্রোজেনের মাথায় কি থাকে এটা আমরা অলরেডি জানি। এখানে কি থাকে নাইট্রোজেনের মাথায়? ভাইয়া লোন পেয়ার থাকে। হ্যাঁ, এবার তুমি দেখো বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড BF3, তাহলে BF3 এর গঠনটা এঁকে ফেলো, BF3। আমি এখানে একদম পারফেক্ট বন্ড অ্যাঙ্গেল মেনটেন করে আঁকতেছি না। এবার একটা কাহিনী দেখো, বোরন ট্রাইফ্লোরাইড এই বান্দার অষ্টক সংকোচন হয়েছে, অষ্টক সংকোচন হয়েছে। কেন ভাইয়া? বন্ধন কয়টা? 3টা। তাহলে বন্ড পেয়ার কয়টা? 3টা। তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা বোরনের? তুমি বলবা আল্লাহ 3 দুগুণা 6। 8 কি হয়েছে? অষ্টক কি হয়েছে? না, 8-এর থেকে কম। এটাকেই বলা হয় অষ্টক সংকোচন। তাহলে বোরনের ক্ষেত্রে এখানে কি আছে? অষ্টক সংকোচন আছে। তাহলে তার জীবনে আরো কয়টা ইলেকট্রন দরকার? আরো 2টা ইলেকট্রন দরকার। তাহলে এই যে সেই তার ভিক্ষার থলি নিয়ে চলে আসে, সে ভাই গরিব মানুষ, তার জীবনে আরো 2টা ইলেকট্রন দরকার, নাহলে হচ্ছে না। এবার অ্যামোনিয়া এখানে কি করবে? আগের মতোই ভাইয়া, সে কি করবে? তার লোন পেয়ারটাকে সে কি করবে? দান করবে। কোথায় দান করবে? এই বাক্সর মধ্যে দান করবে, এই বাক্সর মধ্যে দান করবে। আচ্ছা, বাক্সটা একটু নামায় দিই, বাক্সটা একটু নিচে নামায় দিই, তাহলে ইজি হবে বোঝাইতে, মানে প্যারালাল লাইনে রাখি। ওকে, এটা হচ্ছে বোরনের, বোরনের। এবার হচ্ছে আমরা এই নাইট্রোজেন কি করবে? তার লোন পেয়ারটাকে এখানে দান করবে, তার লোন পেয়ারটাকে এখানে দান করবে। এই যে দেখো হয়ে গেছে, এই যে দেখো বোরন তার জীবনযুদ্ধে এখানে ইলেকট্রন পায়ে গেল, নাইট্রোজেন তার লোন পেয়ারটা কি করে ফেললো? শেয়ার করে ফেললো। নাইট্রোজেন তার লোন পেয়ারটা শেয়ার করে ফেললো। এখন কার উপর প্লাস দিব, কার উপর মাইনাস দিব? খেয়াল করো, যে ইলেকট্রন ছাড়ছে তার উপর কি প্লাস, মানে শেয়ার করছে, ছাড়ছে বলতে শেয়ার করছে, আর যে নিচে তার উপর কি দিবা? মাইনাস। এই যে দেখো হয়ে গেছে। এখন কেউ যদি এখানে বলে কোভালেন্ট কয়টা, সমযোজী কয়টা, কোঅর্ডিনেট কোভালেন্ট কয়টা, বলো ভাইয়া, বলে ফেলো, বলে ফেলো। তুমি বলবো ভাই এটা তো দেখাই যাচ্ছে, আমি চোখে মুখে দেখতেছি, চোখে মুখে দেখতেছি। সমযোজী এই পাশে 3টা, এই পাশে 3টা, তাহলে 3-এ কত ভাই? 3-এ 6। সন্নিবেশ সমযোজী কয়টা? একটা। সন্নিবেশ সমযোজী কয়টা? একটা। ওকে, এই যে দেখো হয়ে গেছে, এই যে দেখো আমার জিনিসটা দাঁড়ায় গেছে। সমযোজী কয়টা? সি মানে কোভালেন্ট, এগুলো কিন্তু আমি শিখাইছি, ইংলিশ শিখাইছি। সি মানে হচ্ছে কোঅর্ডিনেট কোভালেন্ট, সি মানে হচ্ছে কোঅর্ডিনেট কোভালেন্ট। এবার আমরা কিন্তু এতক্ষণ ধরে এই জিনিসটাই তোমাদেরকে দেখাইতেছিলাম, যে বন্ধন সংখ্যা নির্ণয়ের যে ব্যাপারটা তোমাদেরকে, এটা কিন্তু এতক্ষণ ধরে আমি তোমাদেরকে বুঝাইতেছিলাম। এই যে এটা, তারপর দেখো এই যে এইখানেও শিখাইছিলাম এটা, তারপর এইখানেও মনে হয় শিখাইছি অ্যামোনিয়াম, এই যে দেখো শিখাইছি। সো আমাকে কিন্তু বন্ধন সংখ্যা নির্ণয়ের যে ব্যাপারটা, এটা আমাকে জানতে হবে। সো চলো এবার করি, এবার আস্তে আস্তে করতে থাকবো। দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, সো অ্যামোনিয়াম ক্লোরাইডে কে কে আছে? NH4+ আছে, আর কি আছে? Cl- আছে, তাই না ভাইয়া? হ্যাঁ ভাইয়া আছে, NH4+ আছে, আর কি আছে? Cl- আছে। তাই তুমি বলবো আল্লাহ এটা তো ইজি হয়ে গেছে। এখন এইখানে আয়নিক কয়টা আছে? তুমি বলবো ভাই প্লাস মাইনাস আছে না? আছে নাই? আছে ভাইয়া। তাহলে আয়নিক কয়টা? একটা। আয়নিক কয়টা? একটা। ওকে, আয়নিক কয়টা? একটা। এখন তুমি আমার বলো এইখানে, এইখানে NH4+, এখানে কি কি বন্ধন আছে? তুমি বলবো ভাই এটা তো আপনি একটু আগে আমাদেরকে দেখাইছেন, NH4+ যখন আপনি একটু আগে আঁকছেন তখন আপনি আমাকে দেখাইছেন এইখানে সমযোজী, সমযোজী কয়টা থাকে NH4+-এ? NH4+-এর সমযোজী কয়টা থাকে? সমযোজী থাকে 3টা। আর কোঅর্ডিনেট কোভালেন্ট থাকে কয়টা? কোঅর্ডিনেট কোভালেন্ট থাকে একটা। তাহলে এখন তোমাকে কেউ যদি বলে অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে টোটাল 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 বন্ড
টাইপ, কয় ধরনের বন্ধন আছে? তুমি বলবো ভাই এখানে বন্ধন আছে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। আয়নিক আছে, সমযোজী আছে, কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড আছে। এখন তোমাকে কেউ যদি বলে টোটাল বন্ড নাম্বার, বন্ড মানে বন্ধন, নাম্বার মানে সংখ্যা, টোটাল মানে মোট, টোটাল বন্ড নাম্বার কয়টা? তুমি বলবো ভাই যোগ করি দাঁড়ান, 1 আর 3 4 আর 1 5। দুইটা কিন্তু কোয়েশ্চেন সাবধানে খেয়াল করতে হবে। তোমার কাছে কি চাইছে কোয়েশ্চেন ভালো করে পড়বা, তারপর অ্যান্সার করবা। বন্ড টাইপ চাইছে নাকি বন্ড নাম্বার চাইছে? আশা করি এটা ক্লিয়ার। এটা অলরেডি ডান, এটা অলরেডি করে ফেলছি, এটাও করে ফেলছি ভাই, ডান। এটাও অলরেডি ডান, একটু আগে করছি এই দুটাই একটু আগে করছি। খেয়াল করো H2O+ কোথায় করছি? এই যে করছি, ওই যে উত্তর। এটা কোথায় করছি? এই যে উত্তর। পাই গেছো, এখানে কোনো আয়নিক বন্ধন নাই। আচ্ছা, এবার দেখো আস্তে আস্তে আগাই। H2SO4। এখন তোমাকে ভাইয়া একটু ঠান্ডা মাথায় আগাইতে হবে, হ্যাঁ, খেলতে হবে ঠান্ডা মাথায়। ওকে, সো এইবার আমরা এটার ফার্স্টে যেটা করব, এটার গঠন চিত্রটা আঁকবো। সো গঠন চিত্রটা আঁকি। সালফারের যোজনী কত? 6। সালফারের যোজনী কত? 6। তাহলে হাত করা থাকবে 6টা, দিলাম 4টা। অক্সিজেনের যোজনী 2, দেখো 2 করে দিছি, হ্যাঁ ভাই দিয়েছেন। তারপর আরেকটা অক্সিজেন, এই দেখেন হাইড্রোজেন, হ্যাঁ, এখানে আরেকটা অক্সিজেন, এই দেখেন হাইড্রোজেন। দেখেন সবার যোজনী মিলছে কিনা? অক্সিজেনের যোজনী 2, ঠিক আছে, মিলছে। অক্সিজেনের যোজনী 2 মিলছে, সালফারের যোজনী 2 4 6 মিলছে, হাইড্রোজেনের সব মিলছে ভাই, সব মিলছে। কোনো আয়নিক বন্ধন আছে? কোনো আয়নিক বন্ধন আছে? না ভাইয়া, কোনো আয়নিক বন্ধন নাই। কোনো কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড আছে? না, সবই কি কোভালেন্ট, সবই কি কোভালেন্ট। এটা ভাঙার পরের সিনারিও আবার আলাদা জিনিস, বাট এইখানে এই অবস্থায় H2SO4 এই অবস্থায় এখানে কয়টা আছে? 6টা আছে। ওকে, ডান। আচ্ছা, এখানে একটা ছোট্ট ভুল হয়েছে গণনায়। 1 2 3 4 5 6 7 8, এখানে কোভালেন্ট হবে 8টা। কোভালেন্ট কয়টা হবে? 8টা। গণনায় ভুল, হ্যাঁ, গণনায় ভুল, কাউন্টিংয়ে ভুল। 1 2 3 4 5 6 7 8, 8টা হবে। এবার হচ্ছে আমরা সোডিয়াম সালফেট, এইটাতে আসি। সোডিয়াম সালফেট এটা করব। ওকে, সো এবার সোডিয়াম সালফেটের স্ট্রাকচারটা আঁকলেই হয়ে যাবে। হ্যাঁ, স্ট্রাকচারটা আঁকলেই আমি বন্ড বের করে ফেলতে পারবো। ওকে, সো আমরা ফার্স্টে এটার স্ট্রাকচারটা আঁকি। সালফেটের যোজনী 6, মানে সালফারের যোজনী 6, তাহলে এই 5 এই 6। এবার তুমি যদি এটাকে ভাঙো, তুমি এটাকে কি পাবা? তুমি যদি এটাকে ভাঙো, তুমি পাবা হচ্ছে 2Na+, আর কি পাবা? SO4 2- পাবো না এটা? হ্যাঁ ভাই, এটা পাবো। তাহলে এখানে একটা কি থাকবে? একটা মাইনাস চিহ্ন থাকবে। এইখানে একটা কি থাকবে? মাইনাস চিহ্ন থাকবে। হ্যাঁ ভাই, থাকবে। আর এই পাশে কি থাকবে? একটা সোডিয়াম আছে 2টা, তাহলে সোডিয়াম প্লাস আকারে থাকবে। আর এখানে সোডিয়াম আছে 2টা, এখানেও কি থাকবে? প্লাস আকারে থাকবে। ওকে, সো আমরা এখন এটা বের করে ফেলতে পারবো খুব সহজেই। দেখো আয়নিক, এটা কয়টা আছে? তুমি চাইলেই করে ফেলতে পারবা। তুমি একটু খেয়াল করো, এখানে দেখো কয়টা আছে আয়ন? কয়টা আছে ভাইয়া? 2টা। তাহলে আয়নিক 2টা। আর সমযোজী কোভালেন্টের বাংলা হচ্ছে সমযোজী। কোভালেন্ট কয়টা আছে? 1 2 3 4 5 6। কোভালেন্ট কয়টা? 6টা। কোভালেন্ট কয়টা ভাইয়া? 6টা। হয়ে গেছে ভাইয়া, এটাও বন্ধন সংখ্যা নির্ণয় শেষ। এবার হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, NH4 2। তাহলে অ্যামোনিয়াম সালফেট, তাহলে এখানে এটাকে যদি ভাঙো, এটাকে ভাঙলে কি পাবা? 2NH4 প্লাস আর কি পাবা? SO4 2-, ঠিক আছে। তাহলে তুমি বের করতে পারবা খুব সহজেই। যখন তুমি বের করতে চাবা, খুব সহজেই বের করতে পারবা। ওকে, সো এবার এইখানে যদি চিন্তা করো অ্যামোনিয়াম, হ্যাঁ, অ্যামোনিয়াম আয়ন এখানে কয়টা আছে? তাহলে তুমি বলবো ভাই এখানে সমযোজী আছে, আবার কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড আছে। সমযোজী কয়টা? 3টা। কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড 1টা। এখন একটু খেয়াল করো, অ্যামোনিয়াম আয়নে কি আছে? কোভালেন্ট আছে, কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড আছে, তাই না? হ্যাঁ ভাই আছে। এখন এরকম অ্যামোনিয়াম আয়ন কয়টা আছে? 2টা। তাহলে প্রত্যেকটারে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। সংখ্যা তো 2 করে আছে, তাহলে এইখানে ভাইয়া 2 দিয়ে গুণ, তাহলে এখানে সমযোজী আছে 6টা, এখানেও 2 দিয়ে গুণ, তাহলে কোভালেন্ট আছে 2টা। ওকে, হয়ে গেল। এবার আয়নিক কয়টা? আয়নিকটা আগে বের করে ফেলা উচিত ছিল। আচ্ছা, সমস্যা নাই। আয়ন কয়টা? আয়ন হচ্ছে 2টা, তাহলে আয়নিক হচ্ছে 2টা। SO4 2- এর গঠন আমি তোমাদেরকে অলরেডি শিখাই দিছি ভাইয়া। এই যেরকম SO4 2-, এখানে হচ্ছে মাইনাস, এখানে কি? মাইনাস। তাহলে এইখান থেকে তুমি কি পাবা? কোভালেন্ট কয়টা পাইলা? 6টা। তাহলে এখন আমি যদি বক্স করি, টোটাল বন্ড কয়টা হবে? দেখো এই যে কোভালেন্ট এখানে পাইছো 6টা, এখানে পাইছো 6টা, এখানে পাইছো 2টা আয়নিক, আর এইখানে কি পাইছো? এখানে পাইছো কোভালেন্ট পাইছো 6টা, আর এইখানে
এখানে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট পাইছো কয়টা, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট পাইছো কয়টা, দুইটা। তাহলে এখন টোটাল বন্ড কয়টা হয়েছে, টোটাল বন্ড কয়টা হয়েছে, টোটাল বন্ড, তাহলে বক্সগুলো যোগ করে ফেলি, 6 2 8 আর 2 10 আর 6 16টা। তাহলে টোটাল কয়টা হবে, টোটাল কয়টা হবে, 6 2 8 আর 2 10 আর 6 16। দ্যাটস ইট। এই হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এবার হচ্ছে আমরা এটা করব, এবার একটু জটিল যৌগ নিয়ে পড়াশোনা করতে হবে। এখানে ছোট্ট একটা জিনিস বলে রাখি, ছোট্ট একটা জিনিস মনে রাখবা, থার্ড ব্র্যাকেটের ভিতরে যারা আছে এরা সবাই হচ্ছে লিগ্যান্ড। এই যে এরা হচ্ছে লিগ্যান্ড, এরা হচ্ছে লিগ্যান্ড, থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে তারা এরা লিগ্যান্ড। ভালো করে মনে রাখবা, থার্ড ব্র্যাকেটের ভিতরে যারা আছে এরা হচ্ছে লিগ্যান্ড, থার্ড ব্র্যাকেটের ভিতরে যারা আছে তারা হচ্ছে লিগ্যান্ড, থার্ড ব্র্যাকেটের ভিতরে যারা আছে তারা হচ্ছে লিগ্যান্ড। তাহলে এখানে লিগ্যান্ড আছে দুইটা ফার্স্টে, পরে আছে আরও কয়টা, তিনটা, পরে আরও আছে একটা, এই হচ্ছে 6টা লিগ্যান্ড আছে। আচ্ছা, সো এটা জেনে লাভ কি হচ্ছে, মনে রাখবা একটা ছোট্ট জিনিস, ছোট্ট জিনিস, সেটা হচ্ছে নাম্বার অফ লিগ্যান্ড, নাম্বার অফ লিগ্যান্ড ইকুয়ালস টু নাম্বার অফ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট। এটা মনে রাখবা ভাইয়া, আমরা যখন ডি ব্লক কেমিস্ট্রি পড়বো দেখবা তোমাদেরকে এটা সব শিখাই দিব। নাম্বার অফ লিগ্যান্ড ইকুয়ালস টু নাম্বার অফ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, নাম্বার অফ লিগ্যান্ড ইকুয়ালস টু নাম্বার অফ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট। মনে রাখতে হবে, এটা ভালো করে মনে রাখতে হবে। এটা না মনে রাখলে কিন্তু জীবন যুদ্ধে একটু প্যারা হয়ে যাবে। এটা কোথায় রাখবো, এটা এইখানে রাখি, এইখানে রাখি, এটা মনে রাখি, এটা মনে রাখি, এটা সবার জন্য খাবে, সবার জন্য। নাম্বার অফ লিগ্যান্ড ইকুয়ালস টু নাম্বার অফ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট। সো এখন এটাকে চিন্তা করি ফার্স্টে, এখানে কি আছে, কপারের জারণ মান কত, Cu2+, তাই না? তাহলে স্বাভাবিকভাবে এখানে আয়নিক, আয়নিক কয়টা আছে দেখো, 2+, চার্জ কয়টা, দুইটা, তাহলে আয়নিক আছে দুইটা, আয়নিক আছে কয়টা, দুইটা। কপারের জারণ মান কেন 2+ হয়েছে খেয়াল করো ভাইয়া, অ্যামোনিয়ার কোনো জারণ মান নাই, অ্যামোনিয়ার জারণ মান 0, ক্লোরিনের জারণ মান হচ্ছে -2, কারণ দুইটা ক্লোরিন আছে, তাহলে কপারের জারণ মান স্বাভাবিকভাবে এখানে কী হতে হবে, +2 হতে হবে, তাহলে +2। ওকে, আয়নিক দুইটা, বুঝছি আশা করি, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এবার আয়নিক দুইটা পেয়ে গেছি। এবার ভালো করে খেয়াল করো, এখানে লিগ্যান্ড কয়টা, লিগ্যান্ড কয়টা তুমি বলো, তুমি ঠান্ডা মাথায় বলো। থার্ড ব্র্যাকেটের ভিতরে গোল্লা বক্স দিয়ে রাখছিলাম, এগুলো সবই লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড কয়টা এটার ভিতরে, লিগ্যান্ড হচ্ছে 4টা। তাহলে সন্নিবেশ সমযোজী কয়টা হবে, সন্নিবেশ সমযোজী কোঅর্ডিনেট কোভ্যালেন্ট কয়টা হবে ভাইয়া, তুমি বলবো ভাইয়া কোঅর্ডিনেট কোভ্যালেন্ট হবে, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট হবে 4টা, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট হবে 4টা, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট কি হবে 4টা। আচ্ছা, একটা জিনিস কিন্তু খেয়াল রাখো ভাইয়া, যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এইখানের -2 আর এইখানের এই +2, এই দুটা কিন্তু আয়নিকে চলে গেছে, প্লাস মাইনাসে যে বন্ধন এটা কিন্তু আয়নিক, এটা অলরেডি ডান। তাহলে লিগ্যান্ড এর কাজ শেষ। এখন লিগ্যান্ডের ভিতরে ইটসেলফ অ্যামোনিয়া, এটার ভিতরে কি আছে, আবার সমযোজী বন্ধন আছে না, অ্যামোনিয়া তো সমযোজী বন্ধন, তোমরা তো এটা জানো, NH3, এটার ভিতরে সমযোজী বন্ধন আছে না। লিগ্যান্ড 4টা, তাই তুমি সন্নিবেশ সমযোজী লিখছো, বাট এখানে তো সমযোজী আছে, তাই না? এখানে কি আছে, সমযোজী, সমযোজী কয়টা, সমযোজী কয়টা, সমযোজী বলবো 3টা, সমযোজী কয়টা 3টা। তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি সমযোজী কয়টা, সমযোজী, তুমি বলবো ভাই সমযোজী একটা অ্যামোনিয়ার ভিতরেই আছে 3টা। এখন তোমার এরকম অ্যামোনিয়া আছে কয়টা, তুমি বলবা ও মাই গাশ, এখানে তো একটা অ্যামোনিয়ার ভিতরেই আছে 3টা, এরকম অ্যামোনিয়া আছে আরো 4টা, তাহলে কি হবে 3 গুণ 4, তাহলে 3 4 12, শেষ ভাই, এই যে হয়ে গেছে, এই হচ্ছে টোটাল বন্ড। ওকে ডান, আশা করি বুঝছি। একটা অ্যামোনিয়ার ভিতরেই আছে 3টা সমযোজী, তাহলে 4টা অ্যামোনিয়ার ভিতরে ভাই ঐকিক নিয়ম 3 4 12, 3 4 12। ওকে, এবার আগের মতোই আবার করি। এবার এই পাশে আসি, K4 FeCN6। দেখো এটাকে ভাঙলে তুমি কি পাবা, তুমি ভাঙলে এটাকে কি পাবা, এটাকে পাবা তুমি ভাঙলে 4K+, ঠিক আছে, এটা তো পাবাই 100%, 100% পাবা। তাহলে আয়নিক, আয়নিক বুঝাই যাচ্ছে 4K+, তাহলে আয়নিক কয়টা হবে 4টা, আয়নিক কয়টা পাবো 4টা পাবো, ঠিক আছে। ওকে, আয়নিক কয়টা পাবো 4টা, আয়নিক কয়টা 4টা। ওকে, এবার 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 একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এখানে লিগ্যান্ড কয়টা আছে, লিগ্যান্ড কয়টা আছে তুমি বলবা 6টা, লিগ্যান্ড কয়টা 6টা, তাহলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, লিগ্যান্ড জয়টা সন্নিবেশ সমযোজী ঠিক ততটা, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট কয়টা, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট হচ্ছে 6টা, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট কয়টা ভাই 6টা, হয়েছে ভাই, হ্যাঁ হয়েছে। ওকে, এবার দেখো, এবার আগের মতো এই যে লিগ্যান্ড, লিগ্যান্ড ইটসেলফ কে সায়ানাইড, সায়ানাইডের গঠন কি ভাইয়া এরকম, সায়ানাইডের গঠন হচ্ছে এরকম, হ্যাঁ সায়ানাইডের গঠন হচ্ছে এরকম, এটা তার হচ্ছে যোজনী, এটা তার হচ্ছে যোজনী, এই যে সায়ানাইড, এটা হচ্ছে সায়ানাইডের গঠন। তাহলে সায়ানাইডের মধ্যে সমযোজী কয়টা আছে, একটা সায়ানাইডের ভিতরে সমযোজী কয়টা, তুমি একটু খেয়াল করো তো, একটা সায়ানাইডের ভিতরে সমযোজী কয়টা, তোমার ভাই আল্লাহ, একটা সায়ানাইডের ভিতরে 3টা সমযোজী, একটা সায়ানাইডের ভিতরে 3টা সমযোজী, একটা সায়ানাইডের ভিতরে 3টা সমযোজী। তাহলে এখন তোমাকে যদি বলে একটা সায়ানাইডের ভিতরে 3টা সমযোজী আছে, একটা সায়ানাইডের ভিতরে 3টা সমযোজী, হ্যাঁ, তাহলে 3টা সমযোজীকে তুমি 6 দিয়ে গুণ করবা, কারণ এনে তো টোটাল সংখ্যা আছে 6টা, তাহলে 3 গুণ 6, তাহলে কত হবে 18টা।
এই যে হয়ে গেছে ভাই। ওকে, সো এখানে আয়নিক কয়টা? 4টা, কোঅর্ডিনেট কোভালেন্ট লিগ্যান্ড 6টা, তাই 6টাই, আর কোভালেন্ট হচ্ছে 3 6 18টা। ঠিক আছে, সো পরেরটাতে আসি। এবার পরেরটাতে আসি। সো এখানে খেয়াল করো, এখানে আমার এটা হচ্ছে কত? -2, তাই না? এখানে হচ্ছে -2। তাহলে এখন আয়নিক কি হবে? এখানে আয়নিক হবে 2টা, আয়নিক হবে 2টা। এবার লিগ্যান্ড কয়টা আছে? 2 3 5 আর 1 6টা। তাহলে কোঅর্ডিনেট কোভালেন্ট কয়টা হবে? কোঅর্ডিনেট কোভালেন্ট কয়টা হবে? কোঅর্ডিনেট কোভালেন্ট কয়টা হবে? 6টা। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো ভালো করে। কোভালেন্ট লিখবো, একেবারে লিখবো। অ্যামোনিয়াতে কোভালেন্ট কয়টা আছে? 3টা। অ্যামোনিয়াতে কোভালেন্ট কয়টা? 3টা। এরকম অ্যামোনিয়া আছে কয়টা? 2টা, তাই 2 দিয়ে গুণ করব। তাই 2 দিয়ে গুণ। ওকে, প্লাস পানিতে সমযোজী কয়টা? H2O সমযোজী 2টা। তুমি বন্ধনের গঠন চিত্র আঁকলেই পাওয়া যাবে 2টা। তাহলে 2 গুণ 3, ঠিক আছে? সমযোজী এই কয়েকটাই। আর কি আছে? না ভাই আর কিছু নাই। তাহলে এইখানে এটা কত আসতেছে? 3 দুগুণে 6, 6 যোগ 6, তাহলে এখানে কত আসতেছে? 12। তাহলে টোটাল কত আসতেছে? এটা যদি কাউন্ট করো, এখানে টোটাল 12 আর 6 18 আর 2 20। ঠিক আছে, এই হচ্ছে কথা। যৌগের মধ্যে বন্ধন সংখ্যা কেমনে নির্ণয় করে এটা আশা করি বুঝতে পারছি অনেকটাই আমরা। হ্যাঁ, সো আমরা অনেকগুলো एग्जांपल দেখালাম, এটা দেখালাম, ওটা দেখালাম, তারপর এখানেও এটা দেখাইছি। সো আশা করি সবাই মোটামুটিটা বুঝতে পারছি। সো দেখো এটা একটু করি। এটা একটা প্রশ্ন সিকে রুয়েটে 21-22 আসছে। দেখো জটিল যৌগের কয়টি বন্ধন আছে, তাহলে টোটাল বন্ধন জানতে আছে। তাহলে কোবাল্ট অ্যামোনিয়া আছে 6টা, তারপর Cl3, ঠিক আছে? Cl3। তাহলে এবার যদি এটা করি, দেখো Cl3 আছে ভাইয়া। তাহলে Cl3 হলে আয়নিক কয়টা? Cl3। তাহলে আয়নিক হচ্ছে 3টা, কারণ এখানে 3Cl মাইনাস পাবো, আয়নিক 3টা। এবার কোঅর্ডিনেট কোভালেন্ট কয়টা আছে? কোঅর্ডিনেট কোভালেন্ট এটাতে কয়টা আছে? কোঅর্ডিনেট কোভালেন্ট কয়টা? কোঅর্ডিনেট কোভালেন্ট কয়টা? দেখো লিগ্যান্ড আছে 6টা, তাহলে কোঅর্ডিনেট কোভালেন্টও 6টা। তাহলে কোভালেন্ট কয়টা? কোভালেন্ট কয়টা? অ্যামোনিয়াতে কোভালেন্ট কয়টা থাকে? 3টা, তাই না? 3টা। এরকম আছে কয়টা ভাইয়া? 6টা। তাহলে গুণ 6, তাহলে 3 6 18, এটা হচ্ছে 18, 18 আর 6 24 আর 3 27, 24 আর 3 27। এই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে টোটাল অ্যান্সার হচ্ছে 27টা। আশা করি বুঝতেছি যে আমার যে বন্ধন সংখ্যা যে আছে, তুমি যদি ভাবো যে এগুলা কি লাগে আমার, দেখো এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে আসছে। সো তোমার কিন্তু এটা পড়তে হবে, এবং এটা খুব আগের প্রশ্ন, 21-22 মানে 2 বছর আগের প্রশ্ন। ঠিক আছে, সো এই বছরের আগের বছর অ্যাডমিশন টেস্টে ছিল। সো এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ওকে, সো আশা করি আমরা বন্ধন সংখ্যার ব্যাপার বুঝতে পারছি। এইবার আমরা হচ্ছে কপার সালফেট যুক্ত 5 অনু পানি, এইটার একটু গঠন চিত্রটা তোমাদেরকে দেখাবো। বন্ধন সংখ্যাটা তোমরা তোমাদের মতো করে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বের করবা। আমি গঠনটা আঁকে দিব, ঠিক আছে? আমি কি করব? গঠনটা আঁকে দিব। সো গঠনটা একটু আঁকি। কপার 2+, ফার্স্টে কপার 2+, এখানে কপার 2+ নিলাম। এইবার এখানে আমি একটা পানির অণু নিলাম। পানির অণুর গঠন তো আমরা জানি H2O, হ্যাঁ, এখানেও আমরা একটা পানির অণু নিলাম H2O। একইভাবে আমরা এইখানে আরো একটা পানির অণু নিলাম H2O। একইভাবে এখানে আমরা আরো একটা পানির অণু নিলাম H2O। তার মানে সহজ ভাষায় এখানে পানির অণু আছে কয়টা? 5টা ভাইয়া। কয়টা আছে? 5টা। কেলাস পানি বলে এদেরকে। এখন তুমি এখানে তো কপার 2+ আছে, বুঝাই যাচ্ছে। এবার তুমি ফার্স্টে কয়টা পানির অণু এখানে নিয়ে নিছো? 4টা পানির অণু আঁকছো কপার 2+ এর চারপাশে। এবার এখানে আমি সন্নিবেশ সমযোজী বন্ধন দিব, এই একটা সন্নিবেশ সমযোজী বন্ধন, ঠিক আছে? এটা সন্নিবেশ সমযোজী বন্ধন, এই আরেকটা সন্নিবেশ সমযোজী বন্ধন, ঠিক আছে? এখানে এইটা হচ্ছে আরেকটা সন্নিবেশ সমযোজী বন্ধন, ঠিক আছে? এখানে এইটা হচ্ছে আরেকটা সন্নিবেশ সমযোজী বন্ধন, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে মোটামুটি সন্নিবেশ সমযোজী বন্ধন দিলাম। তাহলে কপার 2+ এর সাথে 4টা পানির অণু শেষ। আরো রয়েছে কয়টা? আরো একটা পানির অণু রয়েছে। আরো কি রয়েছে ভাইয়া? একটা পানির অণু রয়ে গেছে। সো চলো আরেকটা পানির অণু এখানে দিয়ে দিই। আরেকটা পানির অণু আমরা এখানে দিয়ে দিব H। এই যে দেখো ভাই, আরেকটা পানির অণু দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দিলাম ভাই, হ্যাঁ দিয়ে দিলাম, আরেকটা পানির অণু দিয়ে দিলাম। এবার বাদ আছে কি? সালফেট আয়নটা শুধু, কারণ 5টা পানির অণু দিয়ে দিছি, এখন শুধু বাদ আছে সালফেট। এখন ভাইয়া সালফেট আয়নের গঠন কিভাবে আঁকে এটা তো আমরা জানি। SO4, এখানে এটা, তারপর হচ্ছে এইখানে এটা, এখানে অক্সিজেনের উপর মাইনাস, এইখানে অক্সিজেন এর উপর কি থাকে? মাইনাস, ঠিক আছে? এরকমই তো নিয়মটা। এইবার আমরা একটা কাজ করব, এখানে একটা বন্ধন হয়, যে বন্ধনটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনকে এরকম ডট ডট দিয়ে প্রকাশ করে। হাইড্রোজেন বন্ধন হয় যে বন্ধনটাকে আমরা এরকম ডট ডট দিয়ে প্রকাশ করি। হাইড্রোজেন বন্ধন হয় যে বন্ধনটাকে এরকম ডট দিয়ে প্রকাশ করা হয়। হাইড্রোজেন বন্ধন হয় যেরকমটাকে আমরা ডট দিয়ে প্রকাশ করি। এই হচ্ছে ভাইয়া কপার সালফেট যুক্ত 5 অনু পানির অণুর স্ট্রাকচার, ঠিক আছে? সো গঠন চিত্র। আশা করি তোমরা এখান থেকে বন্ধন সংখ্যা বের করতে পারবা, সমযোজী আয়নিক সবই বের করতে পারবা। বাট কেউ যদি কখনো জিজ্ঞেস করে এখানে কয় ধরনের বন্ধন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কয় ধরনের বন্ধন আছে মনে রাখবা, এখানে আয়নিক আছে, সমযোজী আছে, কোভালেন্ট আছে, তারপর আছে কোঅর্ডিনেট কোভালেন্ট,
এটা আছে কোঅর্ডিনেট কোভালেন্ট, তারপর এখানে আরেকটা বন্ধন আছে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে এখানে কয় ধরনের বন্ধন এক্সিস্ট করতেছে ভাইয়া? 4 ধরনের বন্ধন এক্সিস্ট করতেছে। আয়নিক এক্সিস্ট করতেছে, কোভালেন্ট এক্সিস্ট করতেছে, কোঅর্ডিনেট কোভালেন্ট এক্সিস্ট করতেছে এবং হাইড্রোজেন বন্ডও এক্সিস্ট করতেছে। সো এটা কিন্তু আমরা মনে রাখবো যে কপার সালফেট যুক্ত 5 অণু পানিতে কয় ধরনের বন্ধন এক্সিস্ট করে। কয় ধরনের বন্ধন? 4 ধরনের বন্ধন এক্সিস্ট করে। এবার আমরা যে জিনিসটা দেখতেছিলাম অষ্টক সম্প্রসারণ, সেটা একটু দেখি চলো। অষ্টক সম্প্রসারণ এই জিনিসটা কি? অষ্টক সম্প্রসারণ, অষ্টক সম্প্রসারণ হচ্ছে এরা সবাই এক্সাম্পল। আমি একটা একটু দেখাই, PCl5টা একটু দেখাই। PCl5 অষ্টক সম্প্রসারণ মানে হচ্ছে টোটাল ইলেকট্রন 8-এর থেকে বেশি থাকবে। PCl5 এর গঠন চিত্রটা আমরা এখানে আঁকি, PCl5, ঠিক আছে? এই হচ্ছে তোমার অবস্থা। সো PCl5 এ তুমি যদি একটু চিন্তা করো, এইখানে ফসফরাসের একটা ইলেকট্রন, ফসফরাসের বাইরে তো 5টা থাকে, একটা, তারপর 2টা, তারপর 3টা, তারপর 4টা, তারপর হচ্ছে 5টা, দিয়ে দিলাম 5টা। এবার ক্লোরিনের বাইরে কটা থাকে ভাই? ক্লোরিনের বাইরে থাকে 7টা, দেও 7টা, 1 2 3 4 5 6 7, দিয়ে দিলাম 7টা। হ্যাঁ ভাই দিয়ে দিলেন 7টা। তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3 4 5 6 7, হয়ে গেছে। তো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ঠিক আছে? এই যে দেখো, এবার তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, টোটাল ইলেকট্রন এই ফসফরাসের টোটাল ইলেকট্রন কয়টা হয়েছে? টোটাল ইলেকট্রন কয়টা হয়েছে? টোটাল ইলেকট্রন। তার আগে তুমি এখানে একটু খেয়াল করো, এখানে বন্ড কয়টা? বন্ধন কয়টা? 5টা। তাহলে বন্ড পেয়ার কয়টা? ভাইয়া বন্ড পেয়ার কয়টা? তোমাদেরকে একটু আগে শিখাইছিলাম এটা। বন্ড পেয়ার কয়টা? বন্ড পেয়ারও 5টা। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি ভাইয়া বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা, তুমি কিন্তু বলতে পারবা, তোমাদেরকে এটা শিখাইছিলাম। বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা? 10টা। তুমি একটু খেয়াল করো তো, এটা কি গ্রেটার দেন 8 হয়েছে কিনা? তুমি বলবা হ্যাঁ ভাইয়া এটা 8-এর থেকে বেশি হয়ে গেছে। তার মানে অষ্টক সম্প্রসারণ তখনই বলবো যখন আমি দেখব কেন্দ্রীয় পরমাণু, ফসফরাস এখানে কেন্দ্রীয় পরমাণুর বাইরে টোটাল ইলেকট্রন 8-এর বেশি হয়ে গেছে। মনে রাখবা, আমি তখনই বলবো যখন কেন্দ্রীয় পরমাণুর বাইরে টোটাল ইলেকট্রন 8-এর বেশি হয়ে গেছে। এটাকে আমরা কি বলবো? অষ্টক সম্প্রসারণ। এখানে আরো অনেকগুলো एग्जांपल আছে, যেরকম সালফার হেক্সাফ্লোরাইড, আয়োডিন হেপ্টাফ্লোরাইড, জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড, এটা হেক্সাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড। এই যে ভাইয়া এরা হচ্ছে মোটামুটি ভাবে एग्जांपल, ঠিক আছে? সো এই एग्जांपलগুলো তুমি একটু প্র্যাকটিস করবা এবং তুমি এখানে দেখবা ফার্স্টে তুমি যেটা করবা, তুমি ফার্স্টে দেখবা সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণু। তারপর দেখবা হচ্ছে বন্ড, তারপর দেখবা হচ্ছে বন্ড পেয়ার, আস্তে আস্তে দেখবা স্টেপ বাই স্টেপ। তারপর তুমি দেখবা বন্ড পেয়ার ইলেকট্রন। এখন তুমি দেখবা এটা 8-এর থেকে বেশি আসবে, তাহলে এটা অষ্টক সম্প্রসারণ হবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা হচ্ছে অষ্টক সংকুচন দেখব। আমরা এতক্ষণ দেখতেছিলাম অষ্টক সম্প্রসারণ, মানে টোটাল ইলেকট্রন যদি 8-এর বেশি হয়ে যায় তাহলে সেটা অষ্টক সম্প্রসারণ হবে। আর এর আগে দেখতেছিলাম হচ্ছে বন্ধন সংখ্যা নির্ণয়। একটা কনফিউশন অনেকের মাথায় আসতে পারে, ভাইয়া আয়নিকটা কেমনে ধরবো? তুমি এখানে আয়ন দেখবা কয়টা, যে কোনো দেখবা, হয় ক্যাটায়ন নাহলে অ্যানায়ন। অ্যানায়ন জয়টা হবে, যেরকম এটা ভাঙলে তুমি পাবা 3Cl-, তুমি এখানে যদি ভাঙো 2Cl- পাবা, এখানে পাবা 4K+। সো আয়নিকটা নিয়ে একটা কনফিউশন হতে পারে, দ্যাটস ওয়াই আমি এটা একটু বলে রাখলাম আবার। আচ্ছা, এবার হচ্ছে আমরা অষ্টক সংকোচনে আসি। আচ্ছা, এখানে এটা বেরিলিয়াম ক্লোরাইড ভাইয়া, এটা বেরিলিয়াম ক্লোরাইড, হ্যাঁ এটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। আচ্ছা যাই হোক, এবার দেখো অষ্টক সংকোচন হয় কিভাবে বের করবো? আগের মতোই তুমি কি দেখবা? ফার্স্টে দেখবা সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণু, তারপর দেখবা বন্ধন কয়টা, বন্ড পেয়ার দেখবা, বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা এটা দেখবা। বন্ড পেয়ার মানে হচ্ছে কয়টা বন্ধন আছে। বন্ধন আর বন্ধন জোড়া কিন্তু একই জিনিস, আর ইলেকট্রন হলে এটাকে 2 দিয়ে গুণ করে নিতে হয়, সিম্পল হিসাব। তাহলে এবার একইভাবে তুমি যদি এখানে চিন্তা করো, তাহলে টোটাল ইলেকট্রন এবার কি হবে? সেন্ট্রাল অ্যাটমের 8-এর থেকে কম হবে। তুমি একটা ছোট্ট एग्जांपल নিতে পারো, ধরো বোরন ট্রাইফ্লোরাইড, আগের মতো একটু খেয়াল করো ভাইয়া, আগের মতো স্টেপগুলো খেয়াল করো। এখানে ফার্স্টে আমি দেখবো সেন্ট্রাল অ্যাটম, ওকে দেখলাম ফার্স্টে সেন্ট্রাল অ্যাটম, ওকে। সো সেন্ট্রাল অ্যাটম এটাকে আমরা বেসিক্যালি সহজ ফরম্যাটে CA দিয়ে ডিনোট করি। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটমকে বোরন। আচ্ছা, এখানে বন্ড পেয়ার কয়টা? মানে আচ্ছা আগে বলো বন্ড কয়টা, বন্ধন কয়টা? তুমি বলবা হ্যাঁ বন্ধন 3টা। তাহলে বন্ড পেয়ার কয়টা? বন্ড পেয়ার তুমি বলবা ভাই বন্ড যদি 3টা হয় তাহলে বন্ড পেয়ারও 3টা। এবার তুমি আমাকে বলো ভাইয়ারা বন্ড পেয়ার
ইলেকট্রন কয়টা, বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা, তুমি বলবা 3 দুগুণা 6। এইবার একটু খেয়াল করে দেখো, এটা কি 8-এর থেকে বড় না 8-এর থেকে ছোট, তুমি বলবা 8-এর থেকে এটা ছোট, 8-এর থেকে এটা ছোট। এটা হচ্ছে অষ্টক সংকোচন। তুমি এখানে দেখতে পারো বোরন ট্রাইফ্লোরাইড, এটাতে অষ্টক সংকোচন হয়েছে। তারপর বোরন ট্রাইক্লোরাইড, এটাতেও অষ্টক সংকোচন হয়েছে। বোরন ট্রাই ব্রোমাইড, এটাতেও অষ্টক সংকোচন হয়েছে। বোরন ট্রাই আয়োডাইড, এটাতেও অষ্টক সংকোচন হয়েছে। বেরিলিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড, আমি একটু সাইডে আবার লিখে রাখি বেরিলিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এটা একই জিনিস, এটা আবার লিখলাম এই সাইডে বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে এখন অষ্টক সংকোচন কিন্তু ব্যাপারটা কি, অষ্টক সংকোচন হচ্ছে টোটাল ইলেকট্রন। টোটাল ইলেকট্রন কি ভাইয়া, টোটাল ইলেকট্রন হচ্ছে 8-এর থেকে কম সেন্ট্রাল অ্যাটমের। এখন একটা ছোট্ট কথা আছে, একটু খেয়াল করো, কেন্দ্রীয় পরমাণুর অষ্টক সংকোচন হবে, এটা ট্রু। বাট তার পাশে যে পরমাণুগুলো আছে তার কিন্তু সারাউন্ডিং, তার পাশের যে পরমাণুগুলো আছে তার ঠিকই অষ্টক পূরণ হবে, তার ঠিকই অষ্টক পূরণ হয়। মানে জিনিসটা কি, তুমি একটা স্ট্রাকচার একটু আগে যেটা নিয়েছিলা, ধরো আমি তোমারে বললাম বেরিলিয়াম ক্লোরাইড, হ্যাঁ বেরিলিয়াম ক্লোরাইড, ধরো আমি এরকমই নিলাম বেরিলিয়াম ক্লোরাইড। এখন তুমি এটা খেয়াল করো, আমি যদি এখানে ইলেকট্রনগুলোকে প্লেস করি তাহলে তুমি বুঝবা ক্লোরিনের বাইরে কয়টা থাকে, 2, 7টা থাকে, তাহলে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে এখানে হচ্ছে 7। ঠিক আছে, এটা তো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। 7টা থাকে বাইরের শক্তি স্তরে 2, তারপর হচ্ছে আবারও 4, তারপর দেখো আবারও 6, আবার এখানে 7। এই ক্লোরিনকে আমরা বলি সারাউন্ডিং অ্যাটম, এটাকে বলা হয় SA, মনে রাখবা সারাউন্ডিং অ্যাটম। সারাউন্ডিং অ্যাটম, এই যে এটা শর্ট ফর্ম হচ্ছে সারাউন্ডিং, মানে ফুল ফর্ম হচ্ছে সারাউন্ডিং অ্যাটম, আর এটাকে আমরা শর্ট ফর্ম আকারে SA লিখি, সারাউন্ডিং অ্যাটম। ঠিক আছে, সো এইটা হচ্ছে তার সারাউন্ডিং অ্যাটম। এখন তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, সারাউন্ডিং অ্যাটমের টোটাল ইলেকট্রন কয়টা হয়েছে, টোটাল ইলেকট্রন কয়টা হয়েছে, তুমি বলবা ভাই তার নিজের ছিল 7টা, নিজের ছিল 7টা, নিজের ছিল কয়টা, 2, 4, 6, আবার এইখানে একটা আছে 7টা। আবার বেরিলিয়ামের এই ইলেকট্রনটাও কি বলবে, তার নিজের ইলেকট্রনই বলবে না? হ্যাঁ ভাই, বন্ধন গঠন করার পরে ওই ইলেকট্রনটা কি চিন্তা করে সে, তার এটা নিজের ইলেকট্রনই চিন্তা করে, নিজের ইলেকট্রনই চিন্তা করে। তাহলে টোটাল ইলেকট্রন এখন কয়টা হয়ে গেছে, 8টা হয়ে গেছে। খেয়াল করে দেখো এখানে সারাউন্ডিং অ্যাটম কি করছে, তার অষ্টক পূরণ করছে। সো তোমাকে খেয়াল করতে হবে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক সংকোচন হচ্ছে, কেন্দ্রীয় পরমাণুর অষ্টক সংকোচন হয়েছে। এটার মতো আরও একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটারও কি হয় ভাইয়া, তুমি এটার গঠনচিত্র আঁকলেই দেখতে পারবা, এটার গঠনচিত্র আঁকলেই তুমি দেখতে পারবা এখানেও কি হয়, অষ্টক সংকোচন হয়, অষ্টক সংকোচন হয়। তবে এখানে একটা খেয়াল করতে হবে, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এটা অবশ্যই অনাদ্র অবস্থায়। তোমরা কিন্তু বুঝবা, যদি আর্দ্র থাকে তাহলে কি হবে বলো তো, আর্দ্র থাকলে সমস্যাটা কি হবে, আর্দ্র থাকলে সমস্যা হবে পানির অক্সিজেনের মধ্যে লোন পেয়ার আছে, আর্দ্র মানে তো পানি আছে, তাহলে পানির অক্সিজেন লোন পেয়ার আছে, এত গরিব, এত অষ্টক সংকোচন হয়েছে, তার জীবনে ইলেকট্রন দরকার, তাহলে সে পানি থেকে ইলেকট্রন নিয়ে নেবে, তখন কিন্তু আর তার অষ্টক সংকোচন থাকবে না। এই জন্য আমরা বলি অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অষ্টক সংকোচন হয়, কিন্তু আর্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে অষ্টক সংকোচন হয় না। ভাই জিনিসটা একটু বুঝান ভাইয়া, চলো একটু দেখি। দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, হ্যাঁ এটা ধরো আর্দ্র অবস্থায় আছে, আর এখানে বললাম অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা কি আছে, অনাদ্র, মানে শুষ্ক অবস্থায় আছে, অনাদ্র, এটা কি অবস্থায় আছে, অনাদ্র অবস্থায় আছে। তার মানে এইখানে তুমি যদি চিন্তা করো অ্যালুমিনিয়াম, এইখানে খেয়াল করো, এই যে দেখো ভাই তার টোটাল ইলেকট্রন কয়টা, টোটাল ইলেকট্রন 6টা, এখানে অষ্টক সংকোচন হয়েছে, তার 2টা ইলেকট্রন দরকার, এটা হচ্ছে অনাদ্র অবস্থা। বাট আর্দ্র অবস্থা হলে Al, তুমি একটু খেয়াল করো ভাইয়া, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এই যে দেখো ভাইয়া তার ফাঁকা ঘর, আর এইখানে কি থাকবে, আর্দ্র মানে কি, পানি আছে, হ্যাঁ ভাইয়া পানি আছে, এই যে দেখেন ভাইয়া পানি আছে, এখানে অক্সিজেনের কি আছে, 2 জোড়া লোন পেয়ার আছে, 2 জোড়া কি আছে, লোন পেয়ার আছে। এখন সে কি করবে ভাইয়া, এই লোন পেয়ারকে এই ঘরের মধ্যে কি করে দিবে, দান করে দিবে। এই যে দেখো ভাই এখন কিন্তু আর অষ্টক সংকোচন থাকতেছে না, এখন তার টোটাল ইলেকট্রন কিন্তু 8টা হয়ে যাবে, কটা হয়ে যাবে, 8টা হয়ে যাবে। এই জন্য আমরা কিন্তু বলি যে আর্দ্র অবস্থায় যখন থাকে তখন কিন্তু একটা সিনারিও, আর্দ্র অবস্থায় যদি না থাকে, অনাদ্র অবস্থায় থাকে, তখন কিন্তু সিনারিও আলাদা। সো অষ্টক সংকোচন হবে কি হবে না এটা বোঝার জন্য তোমাকে দেখতে হবে এটা কি আর্দ্র নাকি অনাদ্র, ঠিক আছে। সো খুব সাবধানে দেখতে হবে, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই দুটা জিনিস, যে অষ্টক সম্প্রসারণ কখন হবে, অষ্টক সংকোচন কখন হবে। সো এটা যদি বুঝি আমরা অনেক কিছুই এখন বুঝে যাইতে পারবো। এইবার আমরা একটা খুবই চমৎকার জিনিস দেখব, সেটা হচ্ছে ব্যাক বন্ডিং। এই জিনিসটা সম্পর্কে একটু বলি, তোমাদেরকে একটা জিনিস একটু আগে দেখাইছিলাম। দেখো আমি বোরন ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে চিন্তা করছিলাম, বোরন ট্রাইফ্লোরাইড একটু আগে যে দেখাইছিলাম, বোরন ট্রাইফ্লোরাইড, হ্যাঁ এই যে দেখো বোরন ট্রাইফ্লোরাইড,
ট্রাইফ্লোরাইড। এখানে এখানে বোরনের কি হয়েছে? অষ্টক সংকোচন হয়েছে। বোরনের কি হয়েছে? অষ্টক সংকোচন হয়েছে। কিন্তু ফ্লোরিনের কিন্তু কি হয়েছে? অষ্টক সম্প্রসারণও হয় নাই, অষ্টক সংকোচনও হয় নাই, অষ্টক পূরণ হয়েছে। ফ্লোরিন কিন্তু অষ্টক পূরণ করছে। এখন তুমি চিন্তা করো, আমি অ্যাজ এ মানুষ একজনের সাথে একটা বন্ধন করলাম, আমার নিজের লস হয়েছে বন্ধন করার পরে, বন্ধন করেও আমার কোনো লাভ হয় নাই, আমি অষ্টক সংকোচন অবস্থায় আছি, আমার অষ্টক পূরণ হয় নাই। কিন্তু আমার সাথে যে বন্ধন করছে ফ্লোরিন, সেই ভাবধন বন্ধন গঠন করার পরে তার অষ্টক পূরণ হয়ে গেছে। তুমি এখানে সেম জিনিস চিন্তা করো, বেরিলিয়ামের জীবনে এতই দুঃখ, সে বন্ধন করছিল অষ্টক পূরণের জন্য, কিন্তু তার অষ্টক পূরণ হয় নাই। কম্পেয়ার টু ক্লোরিন কিন্তু বন্ধন করার সাথে সাথে তার অষ্টক পূরণ হয়ে গেছে। তাহলে আশেপাশে কেউ একজন আছে যে তার লাইফের অষ্টক পূরণ করে ফেলতেছে, আমার সাথে বন্ধন ব্যবহার করে, মানে আমাকে ব্যবহার করে সে তার লাইফের স্টেবিলিটি বা স্থিতিশীলতা অর্জন করতেছে। তাহলে আমার এখন এটা কি হইলো? সো এখন আশেপাশে যারা আছে তারা কি করতে চাবে? স্বাভাবিকভাবে আমাকেও কি করতে চাবে? স্টেবল করতে চাবে। এই যে জিনিসটা, আশেপাশে যারা আছে তারা স্বাভাবিকভাবে আমাদেরকে স্টেবল করতে চাবে। যদিও আমাদের সোসাইটিতে জিনিসটা একটু ডিফারেন্ট, বাট কেমিস্ট্রির মধ্যে জিনিসটা কিন্তু এত ডিফারেন্ট না, ঠিক আছে? এরা তো এত মারপেস টারপেস বুঝে না। তারা কি করে, ভাই তোমার সাথে বন্ধন করছি, আমি অষ্টক পূরণ করছি, তাহলে তুমি যেহেতু অষ্টক সংকোচন অবস্থায় আসো সমস্যা নাই, তোমারে আমি অষ্টক পূরণ করে দিচ্ছি, সমস্যা নাই, এরকম একটা অবস্থা। সো এইটা জিনিসটাই হচ্ছে ব্যাক বন্ডিং। সো ব্যাক বন্ডিং জিনিসটা হচ্ছে, ফার্স্টে বন্ধন হবে, কেন্দ্রীয় পরমাণুর অষ্টক সংকোচন হবে। ভালো করে বুঝো, প্রথমে বন্ধন হবে, পরে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক সংকোচন হবে, এরপরে পাশে যে পরমাণু থাকবে সারাউন্ডিং অ্যাটম, সে কি করবে? কেন্দ্রীয় পরমাণুর যে অষ্টক সংকোচনটা হয়েছে এটা ফিল আপ করে দিয়ে দিবে, বলবে ভাই সমস্যা নেই, তুমি তো প্যারা খাও না, আমি আসি, আমি তোমার অষ্টক পূরণ করে দিতেছি। বাট এখানে কিছু শর্ত আছে, শর্তগুলা কি? শর্তগুলো হচ্ছে, অবশ্যই যে মৌলগুলা থাকবে সেই মৌলগুলা সর্বোচ্চ তৃতীয় পর্যায়ে যাইতে পারবে। তৃতীয় পর্যায়ের পরে গেলে আর হবে না, ম্যাক্সিমাম তুমি থার্ড পিরিয়ড পর্যন্ত যাইতে পারবা। খেয়াল করো, এখানে সেই নিয়মগুলা খুবই চমৎকার হইতে লেখা আছে, একটু খেয়াল করো। সেন্ট্রাল অ্যাটম বা সারাউন্ডিং অ্যাটমের যে কোনো একজনের ইলেকট্রন ঘাটতি থাকতে হবে, অন্যজনের মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে। এখন এখানে তুমি বলবা, ওই যে পাশে যে আছে সে তো আমার এখানে দান করে দিবে, তাই না? আমার অবস্থাটা ভালো করে দিবে। এখন তার যদি না থাকে, সে আমার কেমনে ভালো করবে? তারও তো থাকতে হবে। সো একটা কথা হচ্ছে, পাশে যে পরমাণু থাকবে তার কিন্তু থাকতে হবে। আচ্ছা, পরে কি বলছি? সেন্ট্রাল অ্যাটম বা সারাউন্ডিং অ্যাটম, এই যে এটার ফুল ফর্মই হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, সিএ, আর এটার ফুল ফর্ম হচ্ছে সারাউন্ডিং অ্যাটম। হ্যাঁ, সেন্ট্রাল অ্যাটম বা সারাউন্ডিং অ্যাটমের একটা দ্বিতীয় পর্যায়ের হতেই হবে, একটা মাস্ট কি দিতে হবে? দ্বিতীয় পর্যায়ের হতেই হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, একটা মাস্ট দ্বিতীয় পর্যায়ের হতেই হবে। তৃতীয় পর্যায়ের পরে আর ব্যাক বন্ডিং হয় না, তৃতীয় পর্যায়ের পরে আর ব্যাক বন্ডিং হয় না, যেটা বলছিলাম, তৃতীয় পর্যায়ের পর আর ব্যাক বন্ডিং হয় না, তৃতীয় পর্যায়ের পর আর ব্যাক বন্ডিং হয় না। এবার একটু চিন্তা করো, তোমরা সবাই একটু চিন্তা করো। ফার্স্টে আমরা এখানে সেন্ট্রাল অ্যাটমটা লিখি, সেন্ট্রাল অ্যাটম, এখানে সেন্ট্রাল অ্যাটমকে বোরন, এখানে সেন্ট্রাল অ্যাটমকে ভাইয়া, এখানেও ভাইয়া বোরন, এইখানে সেন্ট্রাল অ্যাটমকে ভাইয়া, এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে অ্যালুমিনিয়াম। ওকে, বুঝলাম। এইবার এখানে সেন্ট্রাল অ্যাটমকে, এখানে হচ্ছে বোরন, বুঝলাম। ওকে, বুঝলাম। এবার খেয়াল করো ভাইরা, এখানে সারাউন্ডিং অ্যাটম এখানে কে? তুমি বলবা ভাই প্রতিবেশী বা পাশের পরমাণু হচ্ছে ফ্লোরিন, এখানে কি ভাইয়া? এখানে হচ্ছে ক্লোরিন। এখানে কে? এখানে হচ্ছে ক্লোরিন। হ্যাঁ, এখানে হচ্ছে ক্লোরিন। এখানে কে ভাইয়া? এখানে হচ্ছে ব্রোমিন। এখানে কে? ব্রোমিন। ওকে, বুঝলাম আমরা। এবার দেখো কি বলা হয়েছে, সেন্ট্রাল অ্যাটম বা সারাউন্ডিং অ্যাটমের একটা অবশ্যই দ্বিতীয় পর্যায়ের হতেই হবে। তাহলে আমি 2 নম্বর শর্তটা যদি একটু মনে করি, 2 নম্বর শর্তটা একটু মনে রাখি, সেন্ট্রাল অ্যাটম বা সারাউন্ডিং অ্যাটমের একটা দ্বিতীয় পর্যায়ের হতেই হবে। দেখো, সেন্ট্রাল অ্যাটম, এই বোরন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের, ফ্লোরিন হচ্ছে দ্বিতীয় পর্যায়, দুইটাই কি দ্বিতীয় পর্যায়। আমি পর্যায়গুলো ব্র্যাকেটে লিখে দিই, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটাও কি ভাইয়া? দ্বিতীয় পর্যায়, ঠিক আছে? সো দুইটাই দ্বিতীয় পর্যায়। তাহলে এখানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, ভাইয়া ব্যাক বন্ডিং, হ্যাঁ, ব্যাক বন্ডিং হবে না? তুমি বলবো ভাই এখানে তো খুবই সহজ, এখানে আমার ব্যাক বন্ডিং হবে। ওকে, গুড, হয়ে গেল। এবার পরেরটাতে আসি, ব্যাক বন্ডিং হবে। এবার বোরন, এটা কয় নাম্বার পর্যায়ে? 2 নাম্বার পর্যায়ে। ক্লোরিন কয় নাম্বার পর্যায়ে? তৃতীয় পর্যায়ে। বোরন ট্রাইক্লোরাইড, বোরন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, ক্লোরিন কি? তৃতীয় পর্যায়ে। খেয়াল করো, যে কোনো একজন কিন্তু দ্বিতীয় পর্যায়ে হইতে হবে। সেন্ট্রাল অ্যাটম বা সারাউন্ডিং অ্যাটম, যে কোনো একজন দ্বিতীয় পর্যায়ের মাস্ট, একজন দ্বিতীয় পর্যায়ে মাস্ট। একজন কি দ্বিতীয় পর্যায়ে আছে? উত্তর হচ্ছে হ্যাঁ। তাহলে এখানে কি ব্যাক বন্ডিং হবে? হ্যাঁ ভাইয়া, এখানেও ব্যাক বন্ডিং হবে, এবার এখানে আসি। অ্যালুমিনিয়াম কত নাম্বার পর্যায়ে ভাইয়া? অ্যালুমিনিয়াম, তুমি বলবো ভাইয়া অ্যালুমিনিয়াম হচ্ছে 3 নাম্বার পর্যায়ে, অ্যালুমিনিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ে, অ্যালুমিনিয়াম হচ্ছে কি? তৃতীয় পর্যায়ে। ক্লোরিন কি? তৃতীয় পর্যায়ে, ক্লোরিনও কি? তৃতীয় পর্যায়ে। এবার দেখো, যে কোনো একজনের দ্বিতীয় পর্যায়ের হতেই হবে, এখন তোমার যদি জিজ্ঞেস করি এখানে কি ব্যাক বন্ডিং হবে? তুমি বলবা না ভাইয়া, এখানে ব্যাক বন্ডিং হবে না, আপনি যতই বলেন ব্যাক বন্ডিং হবে না। এবার এখানে চিন্তা করো, বোরন কি? দ্বিতীয় পর্যায়ে। ব্রোমিন, ফ্লোরিন
ক্লোরিন ব্রোমিন। তাহলে ফ্লোরিন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, ক্লোরিন হচ্ছে তৃতীয় পর্যায়ে, ব্রোমিন হচ্ছে চতুর্থ পর্যায়ে। চতুর্থ পর্যায়ে তোমাদেরকে কি বলছিলাম, তৃতীয় পর্যায়ের পর আর ব্যাক বন্ডিং হয় না। তাহলে এখানে কি ব্যাক বন্ডিং হবে? উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে না, এখানেও ব্যাক বন্ডিং হবে না, কারণ তৃতীয় পর্যায়ের পর আর ব্যাক বন্ডিং হয় না, তৃতীয় পর্যায়ের পর আর ব্যাক বন্ডিং হয় না, তাহলে এখানে ব্যাক বন্ডিং হবে না। এবার ব্যাক বন্ডিং যেখানে যেখানে হচ্ছে আমরা তো এটা বের করলাম। এখন সারাউন্ডিং অ্যাটমের কি থাকতে হবে? সারাউন্ডিং অ্যাটমের কি একজন মুক্তচুরী ইলেকট্রন থাকতে হবে, নাহলে তো দিতে পারবে না। তোমার যেটা বলছিলাম, আমাকে ব্যবহার করে বন্ধন করে সে অষ্টক পূরণ করে ফেলছে, এখন সে তো আমাকে দান করতে চাবে, তাই না? এখন তার তো থাকতে হবে, তাই না? যে আমাকে দান করে আমাকে উঠাইতে চাচ্ছে, আমার অবস্থাটা ফিল আপ করতে চাচ্ছে, অষ্টক পূরণ করতে চাচ্ছে, তারও তো থাকতে হবে। তার যদি না থাকে তাহলে সে আমারে কেমনে দান করবে? এখন তুমি চিন্তা করো, ফ্লোরিন, ফ্লোরিন ভাইয়া সারাউন্ডিং অ্যাটমটা একটু খেয়াল করো, সারাউন্ডিং অ্যাটম এই যে এই দুটার ক্ষেত্রে কিন্তু আমার ব্যাক বন্ডিং হচ্ছে। সো বাকিগুলো এখন হিসাব বাদ, বাকিগুলোর হিসাব বাদ, বাকিগুলো হিসাব বাদ, ওগুলো বাদ, ওগুলো বাদ। এখন তুমি একটু চিন্তা করো, এইখানে ফ্লোরিন, ফ্লোরিন, ফ্লোরিন আর কি আছে? ক্লোরিন, ফ্লোরিন আর ক্লোরিন। ফ্লোরিনের লোন পেয়ার কয়টা থাকে? ফ্লোরিনের লোন পেয়ার থাকে 3টা। ফ্লোরিনের লোন পেয়ার থাকে কয়টা? 3টা। ফ্লোরিনের লোন পেয়ার থাকে কয়টা? 3টা। একটা থাকে বন্ডিং ইলেকট্রন, একটা থাকে বন্ডিং ইলেকট্রন, একটা থাকে বন্ডিং ইলেকট্রন। সো এই যে দেখো ভাই, তার 3টা লোন পেয়ার আছে, এখানেও কি আছে? তার 3টা লোন পেয়ার আছে। তাহলে স্বাভাবিকভাবেই সে এখন কি করতে পারবে? আমার অবস্থাটা উন্নীত করতে পারবে বা উন্নয়ন করতে পারবে। কি? এই যে সেন্ট্রাল অ্যাটমের অবস্থাটা কি করতে পারবে? উন্নয়ন করতে পারবে। মানে সহজ ভাষায় সে সেন্ট্রাল অ্যাটমকে ইলেকট্রন দিয়ে, সেন্ট্রাল অ্যাটমকে ইলেকট্রন দিয়ে সে তার অবস্থাটা ঠিকঠাক করে ফেলতে পারবে। সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে ব্যাক বন্ডিং কখন হবে আর কখন হবে না, এটা বোঝার জন্য আমি পুরো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমরা একটু ব্যাক বন্ডিং নিয়ে একটু ডিটেইলস আলাপ আলোচনা করি। দেখো একটু বোঝার চেষ্টা করি যে জিনিসটা কি হয়। বোরন, হ্যাঁ, বোরন, 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 ঠিক আছে। বোরনের কি থাকে? অষ্টক সংকোচন থাকে। বোরনের কি থাকে? অষ্টক সংকোচন থাকে। এটা তো আমরা অলরেডি জানি। তার মানে তার একটা ফাঁকা অরবিটাল আছে, ফাঁকা অরবিটাল আছে, ফাঁকা অরবিটাল আছে, ঠিক আছে, ফাঁকা অরবিটাল আছে, ফাঁকা কি আছে? অরবিটাল আছে। এখন বাকি হাতগুলাতে কি আছে? ফ্লোরিন আছে। বাকি হাতগুলোতে ফ্লোরিন বসাই দিই। বাকি হাতগুলোতে কি আছে? ফ্লোরিন বসাই দিই। বাকি হাতগুলোতে ফ্লোরিন বসাই দিলাম। এই যে ফ্লোরিন বসাই দিলাম। এইবার একটু চিন্তা করো, ফ্লোরিনের ওই যে যেটা বলছিলাম ভাইয়া, ফ্লোরিনের যারা বুঝতেছিল না যে ফ্লোরিনের 3 জোড়া লোন পেয়ার কেমনে থাকে, দেখো ফ্লোরিনের বাইরে থাকে 7টা, তাহলে দেও 2 4 6, এই যে দেখো 6টা দিয়ে দিছো, একটা তো তোমার বন্ধনে চলে গেছে, এই যে বন্ধনে চলে গেছে। একইভাবে এই ফ্লোরিনের কি আছে? 7টা, তাহলে 2 4, তারপর হচ্ছে এইখানে আছে 6, তারপর এখানে একটা বন্ধনে চলে গেছে। একইভাবে এই ফ্লোরিনেরও কি আছে? 2, একটা বন্ধনে চলে আসছে, তারপর হচ্ছে 4 4, তারপর এখানে আছে 6, হ্যাঁ। আর বোরনের ইলেকট্রনগুলো কিভাবে আছে? এই যে বোরন ভাইয়া এখানে একটা ইলেকট্রন দিছে, এখানে একটা ইলেকট্রন দিছে, তার 3টা ইলেকট্রন ছিল, সে 3টা ইলেকট্রন দিছে, এবং এখানে তার কি হয়েছে? অষ্টক সংকোচন হয়েছে। আমরা দেখতে আছি বোরনের টোটাল ইলেকট্রন, আমি দেখতেছি বন্ড পেয়ার আছে 3টা, তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে 6টা, অষ্টক সংকোচন হয়েছে। এখন একটু খেয়াল করো, এই যে এই ফ্লোরিনটাকে তুমি একটু মার্ক করো, এই ফ্লোরিনটাকে তুমি একটু মার্ক করো, এই ফ্লোরিনটাকে যে কোনো একটাকে মার্ক করতে পারো, আমি এখানে এটাকে মার্ক করতেছি। এই ফ্লোরিনটাকে আমি বলতেছি, ভাই তুই একটু শোন, একটা কথা আমার শোন, একটা কথা শোন ফ্লোরিন ভাই, তুই দেখ, তুই আমার সারাউন্ডিং অ্যাটম, তুই আমার কি অ্যাটম ভাইয়া? সারাউন্ডিং অ্যাটম, সারাউন্ডিং অ্যাটম। তোর মধ্যে লোন পেয়ার আছে এলপি, লোন পেয়ার আছে না নাই? লোন পেয়ার আছে না নাই? তুমি বলবা হ্যাঁ ভাই, সারাউন্ডিং অ্যাটম হিসাবে আমি আসি তোর সাথে, আমার মধ্যে লোন পেয়ার আছে, লোন পেয়ার, লোন পেয়ার আছে। এখন আমার এই লোন পেয়ারগুলো কি আছে? বসে আছে। তাহলে তুই দেখ, আমি তোর সাথে একটা বন্ধন করলাম, তুই অষ্টক পূরণ করছস, আমি অষ্টক পূরণ করি নাই, তাহলে তোর লোন পেয়ারগুলোর বসায় রেখে লাভ আছে? না ভাইয়া, লাভ নাই। তুই আমার কিছু দিয়ে দে, আমি একটা বন্ধন করি, আমার লাইফের অষ্টকটা পূরণ হোক, আমি জীবনে সুখে শান্তিতে থাকি, আমি স্থিতিশীল একটা গঠন পাই। তখন ফ্লোরিন বলবে ঠিক আছে, আমার এই ইলেকট্রন তো বসেই আছে। এই ইলেকট্রনগুলো কি করছে ভাইয়া? বসে আছে না? হ্যাঁ ভাইয়া, এগুলো বসে আছে। তখন সে কি করবে? আয় ভাই, সমস্যা নাই, আয় ভাই, আমরা গলাগলি করি, আমরা তোকে ইলেকট্রনগুলো দিয়ে দিব। এই যে দেখো দিয়ে দিছে, এই যে দেখো দিয়ে দিছে, এই যে দেখো ফ্লোরিন এখানে যে ইলেকট্রনগুলো দিয়ে দিছে, এই যে বন্ধনটা হয়েছে, এটাই হচ্ছে আমার ব্যাক বন্ডিং, এটাই কি আমার ব্যাক বন্ডিং। এখন যখন তুমি ভাইয়া এটার গঠনচিত্র আঁকবা, গঠনচিত্র আঁকবা, কিভাবে আঁকবা? গঠনচিত্র আঁকাটা কিন্তু এত সহজ হবে না, গঠনচিত্র আঁকাটা কিন্তু সহজ হবে না। সে ব্যাক বন্ডিং করছে কয়জনের সাথে? একজনের সাথে, একটা ফ্লোরিনের সাথে। তাহলে নর্মালি কিন্তু সে 3 জনের সাথে আছে, সে 3 জনের সাথে আছে। এবং এখানে দেখো, এখানে কিন্তু যে ইলেকট্রনটা শেয়ার হয়েছে, এটা কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনের মতো ওয়ান সাইডেড শেয়ার, ওয়ান সাইডেড শেয়ার। তাহলে এইখানে আমার কি করতে হবে? একটা ব্যাক বন্ডিং দিতে হবে। ব্যাক বন্ডিংটা কিভাবে দেবো? এই যে দেখো ফ্লোরিন বোরনকে দিয়ে দিছে, এই যে দেখো, এই যে অ্যারো সাইন দিয়ে যেটা দেখালাম, এটা হচ্ছে ব্যাক বন্ডিং। এখন একটু খেয়াল করো তো ভাই, এই যে দেখো অ্যারো সাইন দিয়ে আমি যেটা দেখালাম, এটা কি ব্যাক বন্ডিং। এইখানে ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রন কিন্তু এখানে 6টাই আছে। ইলেকট্রন কয়টা আছে? 6টাই আছে। এখানেও কয়টা আছে? 6টাই আছে। এখানেও কি আছে? 6টাই আছে। এখানেও কি আছে? 6টাই আছে। বাট এইখানে কিন্তু 4টা আছে, কারণ সে অলরেডি 2টা কি করছে? দিয়ে দিছে, দিয়ে দিছে। এবং বোরনের কি হয়ে গেছে? অষ্টক পূরণ হয়ে গেছে। এটা কিন্তু বোরন ট্রাইফ্লুরাইডের অ্যাকচুয়াল গাঠনিক সংকেত। তোমাকে যদি কখনো তুমি যদি উচ্চশিক্ষার জন্য যাও, তোমাকে যদি কেউ বলে বোরন ট্রাইফ্লুরাইডের গাঠনিক সংকেতটা আঁকো, তুমি এইভাবে আঁকবা। এটা দিয়ে কি বোঝাচ্ছে? ব্যাক বন্ডিং। ওকে,
সো এই ব্যাক বন্ডিং মানে কি ভাইয়া, তুমি আর আমি বন্ধন করছি, তুমি অষ্টক পূরণ করছো, আমি পূরণ করি নাই, তাই এখন তোমার সাথে আমি রাগ করছি, তোমার কিছু ইলেকট্রন লোন পেয়ার যেটা রয়ে গেছে এটা আমরা দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। বোরন ট্রাইক্লোরাইড পারবো, এটা বোরন ট্রাইক্লোরাইড একই জিনিস ভাইয়া, বোরন ট্রাইক্লোরাইড একই জিনিস। তাহলে এইখানে বোরন আগের মতোই ভাইয়া, তার একটা ফাঁকা অরবিটাল আছে, ক্লোরিন 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 ক্লোরিন। এখানে কি ব্যাক বন্ডিং হবে না? হবে না। ব্যাক বন্ডিং হবে না? হবে না। ব্যাক বন্ডিং হবে না? হবে না। এটা কিন্তু একটু আগেও দেখছি, এখানে ব্যাক বন্ডিং হবে, ব্যাক বন্ডিং হবে। ক্লোরিন তার কি করবে, এইখানের যে ক্লোরিন আছে ভাইয়া, তার যে 6টা ইলেকট্রন মানে 3টা লোন পেয়ার আছে, সে কি করবে ভাইয়া, এইখানের ভিতরে দিয়ে দিবে। এই যে ভাইয়া ব্যাক বন্ডিং হয়ে গেছে, তাহলে তার গঠনটা কিভাবে আঁকবা? গঠনটা খুবই সহজ, ক্লোরিন তারপর হচ্ছে ব্যাক বন্ডিং দিয়ে আমরা ক্লোরিনকে এক্সপ্লেন করে ফেলবো, এক্সপ্লেন করে ফেলবো। এই হচ্ছে ব্যাক বন্ডিং, এই হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, এই যে দেখো ক্লোরিনের ব্যাক বন্ডিং দিয়ে হয়ে গেছে। এইবার তোমার যদি কেউ জিজ্ঞেস করে ভাইয়া বোরন ট্রাইব্রোমাইড, বোরন ট্রাইব্রোমাইড এখানে কি ব্যাক বন্ডিং হয়? না ভাইয়া, এখানে ব্যাক বন্ডিং হয় না, নো ব্যাক বন্ডিং, নো ব্যাক বন্ডিং, নো ব্যাক বন্ডিং, নো ব্যাক বন্ডিং। তাহলে এটার গঠনটা সিম্পল গঠন হবে, সিম্পল গঠন হবে, সিম্পল গঠন হবে, সিম্পল গঠন হবে, কোনো ব্যাক বন্ডিং হবে না, ব্যাক বন্ডিং হবে না, ব্যাক বন্ডিং হবে না। Bi3 বোরন ট্রাইক্লোরাইড, বোরন বোরন ট্রাইআয়োডাইড, এখানে কি ব্যাক বন্ডিং হবে? না ভাইয়া, নো ব্যাক বন্ডিং। এখানেও গঠনটা কীরকম হবে? সিম্পল গঠন হবে, নো ব্যাক বন্ডিং, নো ব্যাক বন্ডিং। এখানেও কোনো ব্যাক বন্ডিং হবে না, এবং এটার গঠন চিত্রটাও কীরকম হবে? সিম্পল। এখানে আয়োডিন, এখানে আয়োডিন, এখানেও কি আয়োডিন, দ্যাটস ইট। সো আশা করি সবাই এটুকু বুঝতে পারছি। আমরা এই জিনিসটা একটু দেখি যে এইখানে ব্যাক বন্ডিং কোথায় কোথায় হচ্ছে, ব্যাক বন্ডিং কোথায় কোথায় হচ্ছে না। আচ্ছা, তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, ভাই আমরা তো যে জিনিসটা শিখছিলাম যে রাসায়নিক বন্ধন হয় অষ্টক পূরণ করে তার স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে। সো কোথাও যদি অষ্টক সম্প্রসারণ হয়ে যায় তাহলে তো একটা ব্যাপার, অষ্টক সংকোচন হয়ে গেলে ব্যাক বন্ডিংয়ের মাধ্যমে সে স্থিতিশীল হচ্ছে, কারণ টার্গেট হচ্ছে অষ্টক পূরণ। এখন এইখানে দেখেন, এখানে ব্যাক বন্ডিং হচ্ছে না, এখানেও ব্যাক বন্ডিং, তাহলে এখানে বোরন বা এখানের এই বোরনগুলো কি করবে, এরা কি করে লাইফে, এদের কাজ কি? বা আপনি এর আগের পেজে লিখছিলেন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এখানে ব্যাক বন্ডিং হচ্ছে না, বোরন ট্রাইব্রোমাইড, এরা ব্যাক বন্ডিং করতে না, তাহলে এরা ভাইয়া কেমনে স্টেবল হয়? এদেরও তো স্টেবল হইতে হবে, তাই না? স্টেবল তো হইতে হবে, টার্গেট হচ্ছে স্টেবল, স্টেবিলিটি। সো স্টেবিলিটি হইতে হবে। এই ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে, যেখানে ব্যাক বন্ডিং হয় না সেখানে মনে রাখবা ডাইমার গঠন হয়, আমি দেখাবো একটু পরেই। সো ফার্স্টে তুমি দেখবা বন্ধন অষ্টক পূরণ, আমি পরে ফাইনালি একটা সামারি করে দিব তোমাদেরকে, তাহলে তোমরা বুঝবা। যাই হোক, আমরা এখানে ব্যাক বন্ডিং হচ্ছে না, এখানে ডাইমার গঠন হবে আর কি। যাই হোক, সো এখানে একটু খেয়াল করো, এখানে কি ব্যাক বন্ডিং হয়? এখানে কি ব্যাক বন্ডিং হয়? এখানে কি ব্যাক বন্ডিং হয়? হ্যাঁ ভাইয়া, এখানে ব্যাক বন্ডিং হয়। তাহলে এর গঠনটা কীরকম আসে তুমি কিন্তু অলরেডি জানো, বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, একটা ফ্লোরিনের সাথে সে কি করে, একটা ফ্লোরিনের সাথে সে কি করে, ব্যাক বন্ডিং করে, একটা ফ্লোরিনের সাথে সে কি করে, ব্যাক বন্ডিং করে, এবং ব্যাক বন্ডিং হয়, ব্যাক বন্ডিং হয়। এখন ব্যাক বন্ডিং কিন্তু খেয়াল করতে হবে যে অষ্টক পূরণ হইলেই ব্যাক বন্ডিং হবে। এবার দেখো তো BF4- দিয়ে দিছো, BF4-, তাহলে ফ্লোরিন কয়টা আছে? 4টা। ফ্লোরিন কয়টা ভাইয়া? 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 4টা। ফ্লোরিন হচ্ছে 4টা। ফ্লোরিন হচ্ছে 4টা। ফ্লোরিন কয়টা? 4টা। ঠিক আছে, BF4-। এবার একটু খেয়াল করো ভাইয়া, BF4- যেটা হয়েছে, এটা তো BF3 ছিল, তারপর সে আরেকটা ফ্লোরিনের সাথে বন্ধন করছে, ঠিক আছে? সো BF4- হয়ে গেছে, BF4- হয়ে গেছে। এখানে কি হয়েছে ভাইয়া, এই ফ্লোরিন কি করছে, ইলেকট্রন দান করছে, তাই তার উপর মাইনাস চিহ্ন আসছে, এই যেটা হচ্ছে BF4-। এখন তুমি একটু খেয়াল করো, বোরনের এখানে কি হয়ে গেছে, অক্টেট ফিল আপ হয়ে গেছে, অক্টেট ফিল আপ হয়েছে, অক্টেট ফিল আপ, অক্টেট কি হয়েছে, ফিল আপ হয়ে গেছে, অক্টেট কি হয়ে গেছে ভাইয়া, ফিল আপ হয়ে গেছে, অক্টেট ফিল আপ হয়ে গেছে। এখন তাহলে এখানে কি ব্যাক বন্ডিং হবে? উত্তর হচ্ছে না ভাইয়া, যেখানে অক্টেট ফিল আপ সেখানে ব্যাক বন্ডিং করে আমি কি করব, কারণ আমি ব্যাক বন্ডিং দিয়ে আমরা কাজই করতেছিলাম যে ভাই আমি অক্টেট ফিল আপ না, তাই তোমার সাথে ব্যাক বন্ডিং এর মাধ্যমে অক্টেট ফিল আপ করতেছিলাম। এখন তুমি যদি অক্টেট ফিল আপ হয়ে যাও তাহলে তো আমার ব্যাক বন্ডিং এর দরকার নাই। সেম গোস ফর দিস পার্ট, এখানেও কিন্তু কি না, নো ব্যাক বন্ডিং, কারণ কি অষ্টক পূরণ হয়ে গেছে, নো ব্যাক বন্ডিং। এবার এখানে কোনো ব্যাক বন্ডিং হচ্ছে না, এখানেও ব্যাক বন্ডিং হচ্ছে না। কেন ব্যাক বন্ডিং হচ্ছে না এটা বুঝতে হবে। এখানেও অক্টেট কি হয়ে গেছে, অক্টেট মানে অষ্টক, অক্টেট ফিল আপ হয়ে গেছে, অক্টেট কি হয়ে গেছে ভাইয়া, ফিল আপ হয়ে গেছে, অক্টেট ফিল আপ হয়ে গেছে। এখানেও কি হয়ে গেছে, অক্টেট ফিল আপ হয়ে গেছে। এখন তুমি একটু চিন্তা করো ভাইয়ারা, সবাই একটু চিন্তা করো, এখানে ব্যাক বন্ডিং হয়েছে, ব্যাক বন্ডিং হওয়ার আগে সে কিন্তু অষ্টক সংকোচন ছিল বোরনের, তাই ব্যাক বন্ডিং এর মাধ্যমে অষ্টক পূরণ করছে। এখানে ব্যাক বন্ডিং হয় নাই, কারণ হচ্ছে অষ্টক পূরণ হয়ে গেছে। এখানে ব্যাক বন্ডিং হয় নাই, কারণ হচ্ছে অষ্টক পূরণ হয়ে গেছে। তাহলে এবার তুমি চিন্তা করো, এখানে বোরনের সাথে ফ্লোরিনের কোন অরবিটালের ওভারল্যাপ হয়েছে, অধিক্রমণ হয়েছে। ফ্লোরিনের বাইরের শক্তি স্তর কোনটা, 2p। ফ্লোরিনের সাথে বাইরের শক্তি স্তর কোনটা, 2p। তাহলে বোরনের সাথে 2p অরবিটালের ফ্লোরিনের ওভারল্যাপ হয়েছে। ক্লোরিনের
ক্লোরিনের হচ্ছে 3p অরবিটাল। তুমি যদি না বুঝো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো ভাইয়া, তাহলে বুঝে যাবা ক্লোরিনের বাইরের শক্তি স্তরে যে শেষ বেজোর ইলেকট্রনটা আছে ওটা কিন্তু 3p অরবিটালে আছে। এইবার 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 চিন্তা করো, এখানে তো বন্ধন হয়েছে, তাহলে এইখানে এই বন্ধনটা অনেক বেশি দূরে দূরে থাকবে না অনেক কাছাকাছি থাকবে? তুমি বলবো ভাই এইখানে আমার একটা বন্ধন, এইখানে আমার দুইটা বন্ধন, তাহলে বন্ধনগুলো কি আছে? অনেক কাছাকাছি আছে, অনেক কাছাকাছি আছে, অনেক কাছাকাছি আছে, কারণ এখানে বন্ধন হয়েছে দুইটা, ব্যাক বন্ডিং একটা আর একটা সমযোজী, একটা তো সমযোজী আর একটা ব্যাক বন্ডিং, দুইটাই এক টাইপের ইলেকট্রন শেয়ারই হয়েছে, বাট এইখানে আমার একটা সমযোজীর সাথে আর একটা ব্যাক বন্ডিং, তাহলে এখানে দুইটা বন্ধন, তাহলে এইখানে বন্ধনটা অনেক ছোট হয়ে গেছে, কাছাকাছি, কারণ বন্ধন অনেক বেশি, আকর্ষণ অনেক বেশি, কারণ তুমি দুইজনের সাথে মানে একজনের সাথে যদি দুইটা বন্ধন দাও তাহলে স্বাভাবিকভাবেই তখন তার সাথে তোমার আকর্ষণ বেশি হবে, তাহলে এইখানের এই বন্ধন দৈর্ঘ্যটা অনেক ছোট কম্পেয়ার টু এইটা। এবার এই দুটার মধ্যে কোনটা বড় হবে? তো তুমি বলবা ভাইয়া এইখানে তো আপনি বোরনের সাথে ফ্লোরিনের 2p অরবিটালের দিয়ে বন্ধন করছেন, আর এইখানে বোরনের সাথে আপনি 3p অরবিটাল দিয়ে বন্ধন ওভারল্যাপ করছেন, মানে অধিক্রমণের মাধ্যমে বন্ধন গঠন করছেন, তাহলে 3p তো অনেক বড় কম্পেয়ার টু 2p, তাহলে এইটার বন্ধন দৈর্ঘ্যটা বেশি বড় হবে, এটার বন্ধন দৈর্ঘ্যটা তার থেকে ছোট হবে। তাহলে বন্ড লেন্থ আমি যদি চিন্তা করি, বন্ড লেন্থ এটা যদি চিন্তা করি, সবচেয়ে বেশি বন্ড লেন্থ কার বেশি হবে? সবচেয়ে বেশি বন্ড লেন্থ কার বেশি হবে? সবচেয়ে বেশি হবে BCl4-, তারপর কি হবে? বোরন BF4-, তারপর কি হবে? BF3, বোরন ট্রাইফ্লুরাইড। এটার বন্ধন দৈর্ঘ্য কি হবে? সবচেয়ে কম হবে, কারণ এখানে কি হয়েছে ভাইয়া? ব্যাক বন্ডিং হয়েছে, তাহলে বন্ধনগুলো অনেক কাছাকাছি আছে। এখানে ব্যাক বন্ডিং হয় না কিন্তু এখানে 2p, তাই এখানে বন্ধন দূরত্বটা এটা থেকে একটু বড়। এখানে ব্যাক বন্ডিং হয় না কিন্তু এখানে 3p, তাহলে এখানে আরো বড়। এখন তোমরা কি জানো কিনা জানি না, বন্ড স্ট্রেংথ, বন্ধনের শক্তি আর লেন্থের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। বন্ধনের শক্তি আর স্ট্রেংথের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে হচ্ছে স্ট্রেংথ যত বাড়বে লেন্থ তত কমবে, তাহলে এটা লেন্থ বড় তাহলে এটা স্ট্রেংথ কম, এটা স্ট্রেংথ কম, তাহলে BCl4-, স্ট্রেংথ উল্টাটা হবে, তাহলে এখানে কি হবে? BF4-, তারপর এখানে কি হবে? বোরন ট্রাইফ্লোরাইড। ঠিক আছে ভাইয়া, সবাই বুঝছি। সো লেন্থ যত বাড়বে তার শক্তি তত কমবে। তুমি এভাবে চিন্তা করো, একটা বড় লাঠি তুমি যত সহজে ভেঙে ফেলতে পারবা, ছোট লাঠি কিন্তু তুমি সহজে ভাঙতে পারবে না, তার মানে সেটা তুমি ধরতেই তো পারবে না দুই সাইড দিয়ে, কারণ ছোট লাঠি কেমনে ধরবা? আর একটা বড় লাঠি যদি তুমি ধরে তোমার পায়ের সাহায্যে একটা মোচড় দিয়ে ভাঙে ফেলতে পারবা খুব সহজেই, তাহলে ভাঙা সহজ হচ্ছে বড় জিনিস, তাহলে তার মানে সেটার শক্তি কম, যত বড় জিনিস সেটা তত সহজে ভেঙে যাবে। এটা আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলতে পারি, একটা কলাম, মানে ধরো তুমি একটা বিল্ডিং বানাইতেছো, কলাম দেখবা অনেক মোটা হয়, মানে বাসার যে বিল্ডিং এর কলাম যদি অনেক চিকন দাও দেখবা বাঁশের মতো বা সুপারি গাছের মতো দেখবা নড়তে থাকবে, ঠিক আছে? সো এটাকে বলে বাকলিং ইফেক্ট। সো এরকম কাঁপতে থাকে, মানে করতে থাকে। সো তোমাকে একটু চিন্তা করতে হবে যে যত বেশি লম্বা হবে তত বেশি মোটাও বানাইতে হবে, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো যত বেশি লম্বা কেমিক্যাল বন্ডের ক্ষেত্রে সেটার বন্ডের শক্তি তত কম, খুব সহজেই কি করা যায়? ভেঙে ফেলা যায়। আচ্ছা, এবার আমরা এই দুটো জিনিস একটু চিন্তা করি। এখানে এটা কি বলা হয়েছে? এটা হচ্ছে ইথার একটা যৌগ আছে, ইথার নিয়ে কথাবার্তা, আর এখানে হচ্ছে সিলিকন ট্রাইহাইড্রেটের সাথে এই ইথার রিলেটেডই ব্যাপার স্যাপার। আচ্ছা, সো এইখানে আমরা একই গ্রুপের, কিন্তু দেখো কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, সিলিকনের সাথে 3টা হাইড্রোজেন, এখানে 2টা, এখানেও 2টা দেওয়া হয়েছে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করবা। এখানে অক্সিজেন, এখানে কি আছে? লোন পেয়ার আছে অক্সিজেনের 2টা লোন পেয়ার আছে। হ্যাঁ ভাইয়া, লোন পেয়ার আছে? হ্যাঁ ভাইয়া আছে। এখানে কি আছে? CH3, এখানেও কি আছে? CH3। এই হচ্ছে আমার মোটামুটি গঠন, ঠিক আছে? হ্যাঁ, এবার আমি যদি একটু চিন্তা করি এটার গঠনটা যদি আঁকি, অক্সিজেন, এখানেও অক্সিজেন 2টা লোন পেয়ার আছে, তারপর হচ্ছে SI, হাইড্রোজেন, তারপর হচ্ছে হাইড্রোজেন, SiH3, এখানেও সেম জিনিস। এটাকেও তুমি এভাবে আঁকতে পারতা, সমস্যা নাই। সিলিকন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে তোমার মোটামুটি অবস্থা। আচ্ছা, তুমি চাইলে এটাকেও এটার মতো করে আঁকতে পারো, এটাকেও এটার মতো আঁকি, চলো সমস্যা নেই, এটা কোনো বড় ইস্যু না, এটাকেও এটার মতোই আঁকি। কার্বন, হাইড্রোজেন, ঠিক আছে? তারপর এখানে আছে কার্বন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন। এবার তুমি একটু খেয়াল করো ভাইরা, সবাই একটু খেয়াল করো, এখানে কার্বন, এটা কি অষ্টক ফিল আপ হয়েছে না হয় নাই? তুমি একটু গুনো, তুমি বলবো ভাই এখানে বন্ধন আছে 1টা 2টা 3টা 4টা বন্ধন, 4টা বন্ড পেয়ার, 8টা ইলেকট্রন, তাহলে কার্বন অষ্টক পূরণ করছে। ওকে, করছে, কার্বন অষ্টক পূরণ করছে। এখানের কার্বন, তুমি বলবা হ্যাঁ ভাইয়া, এখানের কার্বন যেটা আছে 1 2 3 4 কার্বন, এখানে কি করছে? 1 2 3 4, 4টা। কার্বনের কিন্তু কোনো ডি অরবিটাল নাই, মনে রাখবা, কার্বনের কিন্তু কোনো কি ডি অরবিটাল নাই, মানে ফাঁকা অরবিটাল নাই, কার্বনের কোনো ফাঁকা অরবিটাল নাই, তাহলে 1 2 3 4, ওকে, তাহলে কার্বন অষ্টক পূরণ করে ফেলছে।
এবার অক্সিজেনের দেখি একটু চিন্তা করো, একটা বন্ধন দুইটা বন্ধন, তাহলে টোটাল 4টা ইলেকট্রন চলে আসছে বন্ধনে, আর লোন পেয়ার আছে 2 জোড়া, তাহলে 4 4 8। অক্সিজেনও কি করছে, অষ্টক পূরণ করছে। তাহলে এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে কি ব্যাক বন্ডিং হবে, উত্তর হচ্ছে ভাইয়া ব্যাক বন্ডিং যখন তুমি চিন্তা করবা, ব্যাক বন্ডিং ছিল দ্বিতীয় পর্যায়ে অথবা তৃতীয় পর্যায়ের হইতেই হবে, এবং অষ্টক খালি হইতে হবে। আরও সহজ ভাষায় যদি বলো, ফাঁকা অরবিটাল তো থাকতে হবে, ফাঁকা অরবিটাল না থাকলে আমি দিব কোথায় ইলেকট্রনটা? সো এইখানে কোথাও ফাঁকা অরবিটাল নাই, কার্বনের ডি অরবিটাল নাই, সে সবগুলো অরবিটালকে অকুপাই করে ফেলছে। তাহলে এইখানে কি ব্যাক বন্ডিং হবে, উত্তর হচ্ছে না ভাইয়া, এখানে ব্যাক বন্ডিং হবে না, এখানে ব্যাক বন্ডিং হবে না। তাহলে এখন তোমাকে যদি জিজ্ঞেস করি ভাই এইখানে যে লোন পেয়ারগুলো আছে, এই লোন পেয়ারগুলো কিন্তু হুদাই পড়ে আছে। হুদাই পড়ে আছে বলতে এই লোন পেয়ারগুলা চাইলেই তুমি কাউরে কি করে ফেলতে পারবা, দান করে ফেলতে পারবা, চাইলেই তুমি কাউরে দান করে ফেলতে পারবা, চাইলেই কাউরে কি করে ফেলতে পারবা, দান করে। কারণ এখানে আশেপাশে দেওয়ার মতো তার কেউ নাই, তার মাথায় 2টা বোঝা লোন পেয়ার পড়ে আছে, সে চাইলেই এটা কি করে ফেলতে পারবে, দান করে ফেলতে পারবে। এবার এখানে আসি, সিলিকনের কিন্তু ডি অরবিটাল আছে, সিলিকনের কি আছে, ফাঁকা অরবিটাল আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট, ফাঁকা অরবিটাল আছে। তাহলে সিলিকনের কি আছে ভাইয়া, ফাঁকা অরবিটাল আছে। সিলিকনের কি আছে ভাইয়া, ফাঁকা অরবিটাল আছে, ফাঁকা অরবিটাল আছে। ওকে, সিলিকনের ফাঁকা অরবিটাল আছে, কার্বনের অরবিটাল নাই এটা। আচ্ছা, এবার তুমি চিন্তা করো এখানে সিলিকনের অষ্টক পূরণ হয়েছে, অক্সিজেন এই হয়েছে ওই হয়েছে সব হয়েছে। এখন তুমি আমার একটু চিন্তা করে বলো ঠান্ডা মাথায়, যে এইখানে যে লোন পেয়ার আছে, এইখানে যে লোন পেয়ার আছে এইটা, আবার এইখানে যে লোন পেয়ার আছে এইখানে এই লোন পেয়ার কি ওই ব্যাক বন্ডিং এর মতো এই ফাঁকা ঘরে কোনোভাবে ঢুকতে পারে? তুমি বলবে হ্যাঁ ভাই এখানে তো ঢুকতে পারবে, ফাঁকা ঘর আছে। তাহলে এখানে কি করতে পারবে, এখানে কি করতে পারবে, এখানে ব্যাক বন্ডিং হবে, এখানে ব্যাক বন্ডিং হবে, এইখানে ব্যাক বন্ডিং হবে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি বলবো হ্যাঁ ভাইয়া এখানে ব্যাক বন্ডিং হবে 100%, কারণ সিলিকনের ফাঁকা অরবিটাল আছে, সিলিকনের ফাঁকা অরবিটাল আছে, তাহলে এখানে ব্যাক বন্ডিং হবে। ওকে, বুঝলাম এটা ব্যাক বন্ডিং হবে। তাহলে এইবার তোমরা আমাকে বলো এইখানের এই অক্সিজেনের যে 2টা লোন পেয়ার তুমি লেখছো, এই 2টা লোন পেয়ার আর এই 2টা লোন পেয়ারের মধ্যে কোনটা বেশি ব্যস্ত হয়ে আছে, ব্যতিব্যস্ত হয়ে আছে বন্ধন গঠন করার জন্য? তুমি বলবা ভাইয়া এইখানে লোন পেয়ারটা অলরেডি বন্ধনে চলে যাচ্ছে, এত বন্ধনে চলেই যাচ্ছে কম্পেয়ার টু দিস ইলেকট্রন। এই অক্সিজেন এটা কি বন্ধনে যাচ্ছে, উত্তর হচ্ছে না, এটা বন্ধনে যাচ্ছে না। এবার আমরা একটা কাজ করি, এই 2টা কম্পাউন্ডের কাছে বোরন ট্রাইফ্লোরাইডকে আনবো। কাকে আনবো ভাইয়া, বোরন ট্রাইফ্লোরাইডকে আনবো, বোরন ট্রাইফ্লোরাইডের চেহারা কি, বোরন ট্রাইফ্লোরাইড হচ্ছে অলরেডি অষ্টক সংকোচন হয়ে আছে, তার জীবন যুদ্ধে ইলেকট্রন নাই, তার জীবন যুদ্ধে ইলেকট্রন লাগবে, এখন তোমরা আমার বলো এইটা আর এটার মধ্যে কে আগে বোরন ট্রাইফ্লোরাইডকে ইলেকট্রন দিবে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কে আগে BF3 কে ইলেকট্রন দিবে, কারণ লোন পেয়ার তো লাগবে, বোরন ট্রাইফ্লোরাইডের কি লাগবে, লোন পেয়ার লাগবে, তার জীবনে তো এই যে এখানে দেখো অষ্টক সংকোচন হয়ে আছে, তার জীবনে ইলেকট্রন লাগবে না? হ্যাঁ ভাই, তার জীবনে তো ইলেকট্রন লাগবে, অষ্টক সংকোচন হয়ে আছে, তাহলে তার জীবনে যদি অষ্টক সংকোচন হয়ে থাকে তাহলে তাকে কে ইলেকট্রন দিবে, এই মানুষটা ইলেকট্রন দিবে নাকি এই মানুষটা ইলেকট্রন দিবে? তখন তুমি বলবো ভাই লোন পেয়ার তো দেওয়ার মতো এখানে ছিল অক্সিজেন, এই অক্সিজেনের লোন পেয়ার তো ব্যস্ত হয়ে আছে পাশের সিলিকনের সাথে, বাট এইখানের অক্সিজেনের লোন পেয়ার তো ব্যস্ত নাই কারোর সাথে, তাহলে স্বাভাবিকভাবেই এই দুজনের মধ্যে কে বেশি সক্রিয় হবে, উত্তর হচ্ছে এই মানুষটা। তাহলে এইখানে কে আগে দিবে, এইখানে কিন্তু সক্রিয়তার ব্যাপার স্যাপারও আছে, তাহলে সক্রিয়তা কোনটা হবে, সক্রিয়তা বেশি হবে এটার বেশি হবে। আশা করি সবাই বুঝতে পারছি। সো এটা ডান। এবার আমরা আসি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটার মধ্যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড একটু খেয়াল করো ভাইরা, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে অ্যালুমিনিয়াম সারাউন্ডিং অ্যাটম হচ্ছে ক্লোরিন। এটা কোন পর্যায়ের, এটার পর্যায়গুলো একটু লিখতেছি, পর্যায় লিখতেছি। অ্যালুমিনিয়ামের কততম পর্যায়, ভাইয়া? অ্যালুমিনিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়। ক্লোরিন কততম পর্যায়, ক্লোরিনও হচ্ছে তৃতীয় পর্যায়। ভাইয়া ব্যাক বন্ডিং হবে, উত্তর হচ্ছে না ভাইয়া, ব্যাক বন্ডিং হবে না। মনে করে দেখো যে কোনো একজনের কি হতে হবে, দ্বিতীয় পর্যায়ের হইতেই হবে, সেন্ট্রাল অ্যাটম বা সারাউন্ডিং অ্যাটম যে কোনো একজনের দ্বিতীয় পর্যায়ের হইতেই হবে, নাইলে হবে না, তাহলে ব্যাক বন্ডিং হচ্ছে না। এখন কথা হচ্ছে তুমি যদি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের গঠন দেখো, তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের কি অষ্টক সংকোচন হয়েছে? তুমি বলবো হ্যাঁ ভাই, তার জীবন যুদ্ধে অষ্টক সংকোচন হয়েছে, তার জীবন যুদ্ধে ইলেকট্রন হচ্ছে 6টা, তাহলে তার অষ্টক সংকোচন হয়েছে, তার স্টেবিলিটি আসে নাই, তাহলে তার স্টেবিলিটি অর্জন করতে হবে অষ্টক পূরণের মাধ্যমে। এখন সে তো ব্যাক বন্ডিং করতে পারতেছে না, পাশের ক্লোরিন থেকে সে ইলেকট্রন নিতে পারতেছে না, তাহলে এখন সে কি করবে? যেরকম বোরন ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে খেয়াল করে দেখো, তোমাদেরকে দেখাইছিলাম বোরন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে পাশ থেকে সে ফ্লোরিন থেকে ইলেকট্রন নিয়ে নিছিল, এইখানে কিন্তু ক্লোরিন থেকে ইলেকট্রন নিচ্ছে না। এইবার তোমাদের একটা কাহিনী দেখাই, তুমি এনি টাইপ অফ বন্ড, এইটা মনে রাখবা, এনি টাইপ অফ বন্ড, ফার্স্টে চিন্তা করবা যে কোনো ধরনের বন্ধন, তুমি চিন্তা করো না কেন, যে কোনো বন্ধনই হোক, সেটা আল্লাহর দুনিয়ায় যে বন্ধনই হোক, ফার্স্টে তুমি চিন্তা করবা যে কোনো বন্ধন,
তারপর বন্ধন গঠন করার জন্য তুমি ফার্স্টে কি চেষ্টা করবা, অক্টেট চেষ্টা করবা, অষ্টক পূরণ করার চেষ্টা করবা। কি করবা, অষ্টক পূরণ করার চেষ্টা করবা, অষ্টক পূরণ করার চেষ্টা করবা। অষ্টক ধরো পূরণ হয় নাই, অষ্টক সংকোচন হয়েছে, অষ্টক সংকোচন হয়েছে, অষ্টক কি হয়েছে, সংকোচন হয়েছে। অষ্টক পূরণের জন্য তুমি কি দেখলা যে ভাই অষ্টক পূরণ করতে যায় আমি দেখে গেলাম কি হয়ে গেছে, অষ্টক সংকোচন হয়েছে, অষ্টক কি হয়েছে, সংকোচন হয়েছে। এখন আমি কি করব, এখন তুমি চেষ্টা করবা, অষ্টক সংকোচন হয়েছে, এখন তোমার রাস্তা দুইটা, এখন তোমার রাস্তা কয়টা ভাইয়া, দুইটা। তুমি দেখবা এখানে কি ব্যাক বন্ডিং হয় কিনা, স্থিতিশীলতা অর্জন করতে হলে তুমি ফার্স্টে দেখবা ব্যাক বন্ডিং হয় কিনা, ব্যাক বন্ডিং হয় কিনা, ব্যাক বন্ডিং হয় কিনা, ব্যাক বন্ডিং হয় কিনা, তুমি ফার্স্টে দেখবা ব্যাক বন্ডিং হয় কিনা। ওকে, দেখলা ব্যাক বন্ডিং হয় কিনা দেখলা। এবার দেখলা ব্যাক বন্ডিং হয়, তাহলে তো ব্যাক বন্ডিং করে অষ্টক পূরণ করে ফেললা। ব্যাক বন্ডিং হয় না, তাহলে কি করবা, তাহলে মনে রাখবা ডাইমার গঠন করতে হবে। কি গঠন করতে হবে, ডাইমার গঠন করতে হবে। মনে রাখবা ভাইয়া, এটা ভালো করে মনে রাখতে হবে। এই ফ্লোচার্টটা কিন্তু তোমার জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফার্স্টে তুমি দেখবা যে কোনো বন্ধনের অষ্টক পূরণ করবা, অষ্টক সংকোচন পাইলে তুমি ব্যাক বন্ডিং দিয়ে অষ্টক পূরণ করার চেষ্টা করবা। অষ্টক সংকোচন ব্যাক বন্ডিং দিয়ে হয় নাই, ব্যাক বন্ডিং দিয়ে অষ্টক পূরণ হয় নাই, তাহলে তুমি কি করবা, ডাইমার গঠন করবা। তাহলে এখন তোমার যে জিজ্ঞেস করি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এখন তার জীবনে অষ্টক কিভাবে পূরণ করবে, তুমি বলবা ভাই এখানে ব্যাক বন্ডিং হয় নাই, তার জীবনে অষ্টক সংকোচন হয়েছে। খেয়াল করো, অষ্টক সংকোচন হয়েছে, ব্যাক বন্ডিং হয় নাই, তাহলে সে কি বসে থাকবে, উত্তর হচ্ছে না। সে এখন কি করবে, সে এখন ডাইমার গঠন করবে। সে কি করবে, ডাইমার গঠন করবে, ডাইমার গঠন করবে, ডাইমার গঠন করবে, ডাইমার গঠন করবে। ওকে, ডাইমার। ডাইমার মানে কি, দুইজন যুক্ত হয়ে যাবে, মানে কি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড প্লাস অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি হয়ে যাবে, Al2Cl6। এই যে দেখো ভাইয়া, ডাইমার গঠন করার মাধ্যমে সে কি হয়ে গেছে, স্থিতিশীল হয়ে গেছে। এখন তুমি বলবো ভাইয়া কেমনে স্থিতিশীল হয়েছে একটু দেখান, চলেন। আপনি বললেই হলো নাকি সে স্থিতিশীল হয়ে গেছে, একটু দেখাইতে তো হবে। হ্যাঁ ভাই, অবশ্যই দেখাইতে হবে। সে যে স্থিতিশীল হয়েছে এটা আমি তোমার প্রমাণ দিতে পারবো, চলো প্রমাণ দেই। সে যে স্থিতিশীল হয়েছে এটা তো প্রমাণ দিতে হবে। তো চলো আমরা একটু প্রমাণটা দেখি, এটার গঠনটা আঁকলেই তুমি বুঝে যাবা। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ডাইমার যেটা আছে এটাকে তুমি যদি গঠন আকারে দেখো তাইলেই বুঝে যাবা। তাহলে এটা কিন্তু কি হবে, ডাইমার গঠন হবে। এটার কি হবে, ডাইমার গঠন হবে। সো আমরা চলো ডাইমারের গঠনটা একটু দেখি, ডাইমারের গঠনটা কিভাবে হয়। অ্যালুমিনিয়াম, খেয়াল করো ভাইরা, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এরকম ভাইয়া, হ্যাঁ ভাইয়া এরকম। আরেকটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড লাগবে, কারণ দুইটা তো। তাহলে এখানে আরেকটা অ্যালুমিনিয়াম, এই হচ্ছে আরেকটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এটা যা আঁকছি এটার মিরর ইমেজ করে আঁকছি, এটা যা আঁকছি ওটার মিরর ইমেজ করে আঁকছি। এইবার একটা মজার কাহিনী দেখো, মজার কাহিনী দেখো ভাইরা, সবাই মজার কাহিনী দেখো, দেখো দেখো মজা দেখো। এখানে ক্লোরিনের অ্যালুমিনিয়ামের কি আছে, অষ্টক সংকোচন হয়েছে, অষ্টক সংকোচন হয়েছে। আবার একইভাবে এইখানের অ্যালুমিনিয়ামের কি হয়েছে ভাইয়া, অষ্টক সংকোচন হয়েছে, অষ্টক সংকোচন হয়েছে, হয়েছে ভাইয়া, হ্যাঁ ভাইয়া সবারই অষ্টক সংকোচন হয়েছে। এবার তুমি একটু খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করবা, ভালো করে দেখো, ভালো করে দেখো। এখানে ক্লোরিনের কি আছে, ক্লোরিনের 3 জোড়া লোন পেয়ার হুদাই বসে আছে, হুদাই বসে আছে, হুদাই বসে আছে। একইভাবে এইখানে যে ক্লোরিন আছে এইখানে কি আছে, সবারই আছে, শুধু একটা ক্লোরিন বলে না, সব ক্লোরিনেরই আছে, সব ক্লোরিনেরই আছে। এনে যতগুলা ক্লোরিন আছে সবগুলা ক্লোরিনের 3 জোড়া করে লোন পেয়ার আছে। এখন এই লোন পেয়ারগুলা কি করছে, হুদাই বসে আছে। এখন এই হুদাই বসে থাকা ইলেকট্রনকে আমরা কি দেখতে চাই, এটা না আমরা এটার কাজে লাগাইতে চাই। কিভাবে কাজে লাগাবো, খেয়াল করো ভাইয়ারা। এই যে লোন পেয়ার এখানে দান করে দিবে, এই যে দান করে দিল, সন্নিবেশ সমযোজী বন্ধন হয়ে গেছে, সন্নিবেশ সমযোজী বন্ধন হয়ে গেছে, সন্নিবেশ সমযোজী বন্ধন হয়ে গেছে। আবার এইখানের এই ক্লোরিন তার কি করবে, এই লোন পেয়ারকে এই ঘরের মধ্যে দান করে দিবে। এই যে দেখো দান করে দিছে, দান করে দিছে। এই যে দেখো ডাইমার হয়ে গেছে। এটা হচ্ছে ভাইয়া Al2Cl6 এর গঠন, Al2Cl6 এর গঠন। তাহলে এখানে সমযোজী বন্ধন কয়টা আছে, তোমাকে যদি জিজ্ঞেস করে কেউ ভাই আমারে বল এখানে সমযোজী বন্ধন কয়টা আছে। এবং এখানে কিন্তু সবাই অষ্টক পূরণ করে ফেলছে। অ্যালুমিনিয়ামের 3টা বন্ড পেয়ার 6টা ইলেকট্রন, আবার এখান থেকে 2টা আছে, তাহলে 8টা। একইভাবে অ্যালুমিনিয়ামের 3টা বন্ড পেয়ার, তাহলে 6টা ইলেকট্রন, আরো 2টা আছে, তাহলে 8টা হয়ে গেছে। সবাই অষ্টক পূরণ করে ফেলছে, সবার ঝামেলা শেষ। এখানে এবার কোভালেন্ট কয়টা আর কোঅর্ডিনেট কোভালেন্ট কয়টা, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে এবং আসছেও অলরেডি। কোঅর্ডিনেট কোভালেন্ট, কোঅর্ডিনেট কোভালেন্ট। তাহলে কোভালেন্ট কয়টা এখানে ভাই, তুমি বলবো ভাই কোভালেন্ট হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কয়টা, কোভালেন্ট হচ্ছে 6টা। কোঅর্ডিনেট কোভালেন্ট কয়টা, 1টা 2টা, 1টা 2টা। এই যে ভাই হয়ে গেছে। সো কোভালেন্ট কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কোঅর্ডিনেট কোভালেন্ট কয়টা, 2টা। দ্যাটস ইট, দ্যাটস ইট। এই যে দেখো ভাইয়া, যদি কোথাও ব্যাক বন্ডিং না হয় তাহলে সে কি করবে, ডাইমার গঠন করার মাধ্যমে হলেও স্থিতিশীলতা অর্জন করবে। এইবার দেখো ব্যান্ড বা ব্যানানা বন্ডিং, এইটা কি, এটা আমরা যখন ইনঅর্গানিক রিঅ্যাকশনের মধ্যে পড়বো, দেখবা রিঅ্যাকশন অফ ডাই বোরান, ওইখানে দেখবা এখানে শিখাবো রিঅ্যাকশন অফ ডাই বোরান। এখানে কি হয়, এইখানে যেটা হয় একটু খেয়াল করো। আবার আরেকটু কাহিনী আছে, আরেকটু কাহিনী আছে, আরেকটু কাহিনী আছে, আরেকটু কাহিনী আছে, আরেকটু কাহিনী আছে। এই যে আমরা বলছিলাম এই যে এনি টাইপ অফ বন্ড, অক্টেট, অষ্টক সংকোচন হবে, ব্যাক বন্ডিং হবে, ডাইমার হবে, এটার এখন আমরা একটা আপডেটেড ফর্ম নিয়ে আসি। চলো আপডেটেড আরেকটা ফর্ম নিয়ে আসি, মনে রাখবা এটার এখন আপডেটেড আরেকটা ফর্ম নিয়ে আসি। এনি
টাইপ অফ বন্ড। ফার্স্টে কি দেখবো ভাই? ফার্স্টে কি দেখবা? ফার্স্টে দেখবা হচ্ছে অক্টেট। ফার্স্টে কি দেখবা? অক্টেট। অক্টেট 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 পূরণ হয় নাই, তাহলে কি দেখবা? অষ্টক সংকোচন। ফার্স্টে দেখবা অষ্টক সংকোচন হয়েছে। ওকে, অষ্টক সংকোচন হয়েছে। এখন তোমার রাস্তা কি কি ছিল? তুমি বলছিলা ভাই আমার রাস্তা ছিল ব্যাক বন্ডিং। আমার রাস্তা ছিল কি? ব্যাক বন্ডিং। রাস্তা ছিল কি? ব্যাক বন্ডিং। এরপরে কি ছিল ভাইয়া? ডাইমার। এরপরে ছিল ডাইমার। এরপরে ছিল ডাইমার। 3 নাম্বার আরেকটা পয়েন্ট চলে আসছে, এইবার হচ্ছে ব্যানানা বন্ডিং। এবার হচ্ছে ব্যানানা, ব্যানানা কলা, ব্যানানা বন্ডিং, ব্যানানা বন্ডিং। এখন ভাই এটা কখন হবে? এটা কখন হবে? একটু জিনিসটা বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, সমস্যা নাই, সব বুঝাই দিচ্ছি, সব বুঝাই দিচ্ছি। কখন কোন বন্ধন হবে এটা বুঝতে হবে, কখন কোন বন্ধন হবে এটা বুঝতে হবে। তাহলে ফার্স্টে তুমি যখন একটা দেখবা অষ্টক সংকোচন হয়েছে কোথাও, তুমি ফার্স্টে কি দেখবা? যে ভাই এখানে কি ব্যাক বন্ডিং হয় কিনা। ব্যাক বন্ডিং না হলে ভাই এখানে কি ডাইমার গঠন করা সম্ভব? হ্যাঁ ভাইয়া করবেন। যদি আপনি ডাইমার না পারেন তাহলে এখন কি করবেন? আপনি ব্যানানা বন্ডিংয়ে চলে যাবেন। এখন আপনি ডাইমার গঠন করতে পারতেছেন না, তাহলে আপনি এখন কি চলেন? ব্যানানা বন্ডিংয়ে চলে যাবেন। ভাই এটা কেমনে বুঝবো? এটা একটু বুঝাইতেছি, একটু ধৈর্য ধরো, একটু খেয়াল করো ভাইরা। ওকে, সো এবার এটা তো মোটামুটি আমরা বুঝে গেলাম যে এনএড এবং অক্টেট দেখবো, সংকোচন হলে এই 3টা রাস্তা আমার হচ্ছে খোলা থাকলো। এবার ব্যানানা বন্ডিং কেন আমাকে চিন্তা করতেছে? তুমি একটু আগে খেয়াল করো, এখানে যে ডাইমার হয়েছিল, খেয়াল করে দেখো তো সন্নিবেশ সমযোজী বন্ধনটা কে গঠন করছে? তুমি বলবো ভাইয়া প্রতিবেশী বা সারাউন্ডিং যে অ্যাটমটা ছিল সেই পরমাণুটা, অর্থাৎ ক্লোরিন। এবার তুমি একটু খেয়াল করো, ক্লোরিন সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। হ্যাঁ ভাইয়া, ক্লোরিন সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। ক্লোরিনে কি এক্সট্রা লোন পেয়ার ছিল বা অতিরিক্ত মুক্তজোড় ইলেকট্রন ছিল? উত্তর হচ্ছে হ্যাঁ, অতিরিক্ত মুক্তজোড় ইলেকট্রন ছিল, অতিরিক্ত মুক্তজোড় ইলেকট্রন ছিল, যার জন্য সে কি করে ফেলছে? ডাইমার গঠন করতে সহায়তা করছে, ডাইমার গঠন করতে সহায়তা করছে। কিন্তু দুইজনই তৃতীয় পর্যায়ের বলে এখানে ব্যাক বন্ডিং হয় নাই। ব্যাক বন্ডিং এর জন্য সাইজ একটা বড় ফ্যাক্টর, ব্যাক বন্ডিং এর জন্য সাইজ একটা বড় ফ্যাক্টর। তাহলে এইখানে তুমি যদি এই স্ট্রাকচারটাকে একটু চিন্তা করো, BH3, তুমি বলবা ভাইয়া BH3 এটা তো ডাইমার গঠন করে ফেলতে পারতেন। এক্স্যাক্টলি ভাই, তুমি চাইলে ডাইমার গঠন করে ফেলতে পারতা, সমস্যা নাই। এটাকে মিরর ইমেজ দিয়ে উল্টা আঁকো, উল্টা আঁকা। এবার তুমি বলবা ভাইয়া এখানে অষ্টক সংকোচন হয়েছে, এখানে অষ্টক সংকোচন হয়েছে, আপনি হচ্ছে এখান থেকে হাইড্রোজেন থেকে এখানে লোন পেয়ার নিয়ে আসেন, হাইড্রোজেন থেকে লোন পেয়ার নিয়ে আসেন। এটা কি হয়েছে? উত্তর হচ্ছে না ভাই, এটা হয় না। কেন হয় না ভাইয়া? একটু খেয়াল করো ভাইয়া, এইখানে হাইড্রোজেনে কোনো এক্সট্রা লোন পেয়ার নাই। ঝামেলা ঝামেলা, হাইড্রোজেনে কোনো এক্সট্রা লোন পেয়ার নাই, হাইড্রোজেনে কোনো এক্সট্রা লোন পেয়ার নাই। হাইড্রোজেনের আকার অনেক ছোট, ব্যাক বন্ডিংও করতে পারতো, কিন্তু ব্যাক বন্ডিং করার জন্য তো লোন পেয়ার লাগবে, লোন পেয়ারই তো নাই। সো হাইড্রোজেন ব্যাক বন্ডিংও করতে পারতেছে না, ডাইমারও করতে পারছে না। সেই ক্ষেত্রে সে এখন বিপদে পড়ে যায়, পরে কি বন্ডিং করে? ব্যানানা বন্ডিং করে। সে ব্যাক বন্ডিংও করে পারে না, ডাইমারও করতে পারে না, তখন সে বিপদে পড়ে যায়। সে কি করে? ব্যাক বন্ডিং ডাইমার দুইটাই বাদ। এখন সে কি করে? ভাই আসেন আমরা ব্যানানা বন্ডিং করি। এখন চলো আমরা ব্যানানা বন্ডিংটা শিখি, ব্যানানা বন্ডিং জিনিসটা কি বোঝার চেষ্টা করি। আশা করি তোমরা বুঝছো যে কখন আমার এইখানে ব্যানানা বন্ডিং হচ্ছে বা কেন এইখানে ব্যান্ড বা ব্যানানা বন্ডিং হচ্ছে। সো এখানে গঠনটা একটু আঁকি, দেখো গঠনটা একটু আঁকি, তাইলেই বুঝে যাবো। বোরন বোরন বোরন, এখানে হচ্ছে হাইড্রোজেন, হ্যাঁ হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হচ্ছে আরেকটা হাইড্রোজেন, এখানে হচ্ছে আরেকটা হাইড্রোজেন, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, এই 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 হচ্ছে সিনারিও, এই হচ্ছে তোমার দেশের অবস্থা, এই হচ্ছে আপাতত দেশের অবস্থা। ওকে, সো এইখানে 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 এখানে হচ্ছে আমার আগের মতোই ভাইয়া, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, আর এই হচ্ছে আমার আরেকটা হাইড্রোজেন, ঠিক আছে ভাইয়ারা? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। এইবার যেটা হবে ভাইয়া, খেয়াল করো, মনোযোগ দিবা। এখন হাইড্রোজেনের তো লোন পেয়ার নাই, হাইড্রোজেন তো ভাইয়া চাইলেও এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন করতে পারছে না। এই হাইড্রোজেন এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন চাইলেও করতে পারতেছে না, একটু ঝামেলা লেগে গেছে। কিন্তু হাইড্রোজেন সন্নিবেশ সমযোজী বন্ধন করতে পারতেছে না, খুবই ঝামেলায় পড়ে গেছে। তারা ভাবতেছে কি করি ভাই, আমার একটা সলিউশন দেন, আমার তো অষ্টক পূরণ করতে হবে, আমার কিন্তু অষ্টক সংকোচন হয়ে আছে। এখন সে কি করবে? সে এইখানের এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন, সে বলবে ভাই এত লাফালাফির দরকার নাই, আমরা কাজ করি চলেন। আমার এখানে কয়টা ইলেকট্রন আছে ভাই? তুমি বলবো ভাই এখানে দুইটা ইলেকট্রন আছে, বোরনের একটা, হাইড্রোজেনের একটা, অন্য কালার দিই, হ্যাঁ বোরনের একটা, আর একটা কি হাইড্রোজেনের, বোরনের একটা, এই হচ্ছে হাইড্রোজেনের একটা, দুইটা ইলেকট্রন আছে, তাই না ভাই? তুমি বলবো একইভাবে এখানেও তো হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, আর কি আছে? বোরনের একটা ইলেকট্রন আছে। হ্যাঁ ভাই আছে, আছে না? হ্যাঁ আছে। এখন এই হাইড্রোজেন, এই যে এই হাইড্রোজেন বাবাজি কবে? ঠিক আছে ভাই, এক কাজ করি চলেন, যেহেতু এত ঝামেলা লাগছে, আমরা তো সলভে যাইতে হবে, আমাদের অষ্টক পূরণ করতে হবে এবং এমনভাবে ফিল আপ করতে হবে যাতে আমরা কি করতে পারি, আমাদের সব আগের মতোই স্ট্রাকচারও ঠিক থাকে, সব কিছু ঠিকঠাক থাকে। তখন তারা কি করে? তখন একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই দুইজন মিলে ওভারল্যাপ করে একটা নতুন একটা ওভারল্যাপ তৈরি করে, ওভারল্যাপটা কিরকম হয় ভাই একটু দেখান, ওভারল্যাপটা কিরকম হয় চলো একটু দেখি। ওভারল্যাপটা কিরকম? নিচের হাইড্রোজেনের ক্ষেত্রেও সেম কাহিনী ভাই, নিচের হাইড্রোজেনের ক্ষেত্রেও সেম কাহিনী, কিভাবে হয় এটা একটু দেখাই আমি। দেখো ভাইরা, বোরন 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 বোরন, এখানে হাইড্রোজেন,
এখানে হচ্ছে আরেকটা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে আরেকটা হাইড্রোজেন। এই বোরনের কি আছে, একটা ফাঁকা অরবিটাল আছে যার জীবনে ইলেকট্রন লাগবে। একইভাবে এইখানে যদি চিন্তা করো বোরন, বোরন এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, আবার এইখানেও কি আছে, হাইড্রোজেন আছে, আর এইখানে কি আছে, একটা ফাঁকা অরবিটাল আছে বোরনের। ঠিক আছে, এখন হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেন সে বলবে ভাই একটা কাজ করি চলেন, এইখানের এই ইলেকট্রন আর এই ইলেকট্রন মিলে এই আমার যে ইলেকট্রন দুটো আছে এটাতে আমি এখানে বন্ধন করে ফেলি, ওভারল্যাপ করে ফেলি। এখানেও তারা কি করবে, এইখানে একটা ওভারল্যাপ করে ফেলবে। মানে এমনভাবে ওভারল্যাপটা করবে এই দুইজন, এমনভাবে ওভারল্যাপটা করবে, এমনভাবে দুইজন ওভারল্যাপ করবে যাতে যেটা হবে এইখানের ইলেকট্রন এইখানেই চলে যাবে, মানে এই ফাঁকা অরবিটালটার সাথে হাইড্রোজেন অকুপাই করে ফেলবে, নিজের সাথে অ্যাডজাস্ট করবে। সো কিভাবে অ্যাডজাস্ট করবে খেয়াল করো ভাইয়া, অ্যাডজাস্টটা কিভাবে হবে, অ্যাডজাস্টটা কিভাবে হবে, অ্যাডজাস্টটা কিভাবে হবে এটা একটু বুঝতে হবে। বোরন, বোরন এখানে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন এখানে হচ্ছে হাইড্রোজেন, এইখানে এইখানে আচ্ছা এই বোরনটাকে আইকানি, এই বোরনটাকে আইকানি, এইখানে এইখানে হচ্ছে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা আঁকবো না, এই হাইড্রোজেন দুটো এঁকে ফেলি, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। এখন যেটা হবে এই এই অরবিটাল আর এই অরবিটাল ওভারল্যাপ করে যাবে, এই অরবিটাল এইখানের অরবিটাল আর এইখানের অরবিটাল ওভারল্যাপ করে যাবে, এই হচ্ছে ওভারল্যাপ করে গেল। একইভাবে একইভাবে ভাইয়া এইখানের অরবিটাল, এইখানের অরবিটাল, এখানের অরবিটাল আর হচ্ছে ভাইয়া এইখানের অরবিটাল ওভারল্যাপ করে যাবে। এই যে দেখো ভাইয়া এরকম একটা চেহারা হবে। মানে সহজ ভাষায় এখানে কিন্তু হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন চলে আসছে, ওই ইলেকট্রনটা এখানে চলে আসছে, হাইড্রোজেন এইখানে চলে আসছে, মানে এখানে যে বন্ধনের দুইটা ইলেকট্রন ছিল সেই দুইটা ইলেকট্রনকে এই যে এই জায়গাটা নিয়ে আসছে, বন্ধনের দুইটা ইলেকট্রনকে এখানে নিয়ে আসছে। একইভাবে বন্ধনের দুইটা ইলেকট্রনকে সে এবার কোথায় নিয়ে আসছে, বন্ধনের দুইটা ইলেকট্রনকে কোথায় নিয়ে আসছে ভাইয়া, এই যে এইখানে দুইটা ইলেকট্রনকে নিয়ে আসছে আর এইখানে দুইটা ইলেকট্রনকে নিয়ে আসছে। মানে বন্ধনের যে ইলেকট্রনগুলো ছিল এই ইলেকট্রনটাকে সে এই দুইজনের মাঝে নিয়ে আসছে। একইভাবে এই হাইড্রোজেন এই ইলেকট্রন দুইটাকে এইখানে দুইজনের মাঝে নিয়ে আসছে, মানে এমনভাবে নিয়ে আসছে যাতে হচ্ছে তাদের মধ্যে স্টেবল একটা চেহারা চলে আসে। এই যে দেখো ভাইয়া একটা যে চেহারা হলো, এটা দেখতে কার মতো হয়েছে একটু দেখো তো, এটা দেখতে কার মতো, এটা কার মতো দেখা যায়, ব্যানানার মতো দেখা যায় না, ব্যানানার মতো দেখা যায় না, ব্যানানার মতো দেখা যায় না, ব্যানানা কলার মতো দেখা যায় না, সাগর কলার শেপে অনেকটা, হ্যাঁ সাগর কলার শেপে। সো এই জন্য আমরা কি বলতেছি, এটাকে ব্যানানা বন্ডিং বলতেছি, ব্যানানা বন্ডিং বলতেছি। আচ্ছা এবার আরেকটা জিনিস হচ্ছে এখানে কথাটা একটু ভালো করে খেয়াল করো, যে কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে ইলেকট্রন কয়টা, এখানে ইলেকট্রন কয়টা ভাইয়া, এখানে ইলেকট্রন কয়টা, দুইটা, দুইটা। এখানেও ইলেকট্রন কয়টা ভাইয়া, দুইটা। ইলেকট্রন কয়টা, দুইটা। বাট আমি যদি এখন জিজ্ঞেস করি পরমাণু বা সেন্টার কয়টা, সেন্টার কয়টা, একটা, দুইটা, দুইটা, এই যে দেখো একটা, তিনটা। মানে আমি যদি নিচের দুইটা ইলেকট্রনের জন্য করি, নিচের দুইটা ইলেকট্রনের জন্য যদি চিন্তা করি, তাহলে ইলেকট্রন দুইটা বাট সেন্টার কয়টা, একটা, দুইটা, তিনটা। একইভাবে উপরের ইলেকট্রনের জন্য একটা পরমাণু, দুইটা পরমাণু, তিনটা পরমাণু, মানে তিনটা সেন্টার বাট ইলেকট্রন কয়টা, দুইটা। এই জন্য এটাকে অনেক সময়, এই জন্য এটাকে অনেক সময় 2 ইলেকট্রন 3 সেন্টার বন্ডিং বলা হয়, 2 ইলেকট্রন 3 সেন্টার বন্ডিং বলা হয়। এই জন্য অনেক সময় এটাকে কি বলা হয়, 2 ইলেকট্রন 3 সেন্টার বন্ডিং বলা হয়। সহজ ভাষায় এটার সাথে আরও একটা BH3 যুক্ত হয়ে B2H6 এই যে হইল, এটাকে বলা হয় ডাইবোরান, 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 ডাইবোরান। হ্যাঁ এই যে ডাইবোরান হলো, এটা কেন হয়েছে, এটা হয়েছে ভাইয়া কিসের মাধ্যমে, ব্যান্ড বা ব্যানানা বন্ডিং এর মাধ্যমে। ঠিক আছে, সো এটা কেন করতে পারছি আমরা, কারণ করতে পারার একটাই রিজন হচ্ছে এখানে দুইটা ইলেকট্রনকে তিনটা সেন্টারের মাঝে আমরা শেয়ার করে দিছি। এখানে মুখ্য ভূমিকা পালন করছে হচ্ছে হাইড্রোজেন। সো আশা করি সবাই এটুকু সবকিছু বুঝতে পারছো। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের এই পার্টের ক্লাস, কেমিক্যাল বন্ড ফার্স্ট পার্ট। দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের সাথে পরের পার্টে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।